করেন দেখি। ওকে, জব ফিল্ড। আমি আসলে এটা কেন জিজ্ঞেস করতেছি, কারণ আপনাদের কোয়েরির উপর ভিত্তি করে আমি আপনাদের অ্যান্সার দিব। হ্যাঁ, তো ব্যাপারটা আরো ইনফরমেটিভ হবে, আপনাদের ডিমান্ডটাও আমি আসলে ফিল আপ করতে পারবো ইনশাআল্লাহ। হ্যাঁ, আসলে তো একটা ক্লাসে তো মানে কোনো টুল শেখানো যায় না, তাই না? সো আসলে এই যে দেখেন আপনাদের যে বিভিন্ন কোয়ালিটি থাকে, যেগুলো আসলে আপনারা অনেকে জিজ্ঞেস করেন, আমাকে সোশ্যাল মিডিয়াতে অনেকে জিজ্ঞেস করে, ভাই ডেটা অ্যানালিসিস কিভাবে করবো, আপনি তো নন টেক ব্যাকগ্রাউন্ড থেকে আপনি ডেটা অ্যানালিস্ট হয়েছেন, সো আমাকে যদি একটু গাইড করতেন কিভাবে কি করবো। সো এই যে কোশ্চেন গুলা, কমন কোশ্চেন গুলো, এগুলো অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, এবং টোটাল একটা রোড ম্যাপ আপনাদেরকে শেয়ার করবো। এবং এই যাত্রায় ডাটা সলিউশন 360 আপনাদেরকে কিভাবে হেল্প করতে পারবে সেটা নিয়ে একটু আলোচনা করব। তো শেষ পর্যন্ত সবাই থাকার চেষ্টা করবেন, খুবই ইনফরমেটিভ একটা সেশন হবে। আর ফার্স্ট অফ অল এটাও বলে নিচ্ছি, সাকিব ভাইয়ের পক্ষ থেকে আমি আসলে আন্তরিকভাবে দুঃখিত, দুঃখ প্রকাশ করছি, কারণ সাকিব ভাই খুবই ইমার্জেন্সি এবং অ্যাক্সিডেন্টলি একটা ঘটনা ঘটে গিয়েছে, যার কারণে উনি ক্লাসে জয়েন হতে পারতেছে না। তো এবং আমাকে বলো যে আরাফাত তুমি নাও, তুমি ক্লাস নাও আর কি। তো আমি আসলে এগুলো এনজয় করি, যারা নতুন আছে তাদেরকে জানাতে এবং নিজেও তাদের সাথে পরিচিত হতে আমি খুব এনজয় করি। তো এই জন্য আসলে আমি ক্লাসটা নিচ্ছি। কে অনেক কিছু শেখার পর যাওয়ার পর কিছু জিনিস স্কিপ হয়ে যায় ওয়ার্কশপ। ওকে, সাব্বির রহমান লিওন, ডেইলি লাইফে ডেটা ইজ মোস্ট কমনলি ফেস প্রবলেম। ওকে, ওকে, সবই কমন কোশ্চেন। হ্যাঁ, আমি আসলে যখন শিখতে গিয়েছিলাম, যখন 2022 সালে আমি যে ডাটা অ্যানালিসিস শেখা শুরু করি, তো তখন আমার ভিতরে এই কোশ্চেন গুলো ছিল। জব ফর ফরেন কান্ট্রি, জব ফর ফরেন কান্ট্রি। ওকে, বাংলা জব পাস বিগিন। আর জাস্ট 2 মিনিট আমি আপনাদের কোশ্চেন গুলো মানে টেক্সট নিব, দেন আমি আবার শুরু করে দিচ্ছি ইনশাআল্লাহ। ওকে, জব ফিল্ড, হাউ উই ইমপ্লিমেন্ট আওয়ার লার্নিং ইন জব। একদম কমন, সবার কমন কোশ্চেন, একই কোশ্চেন। যাক, খুব মজা হবে আপনাদের সাথে আজকে ক্লাসটা ইনশাআল্লাহ। আমি এমবিএ করা ছাত্র। হ্যাঁ, আমি নিজে বিবিএ ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে। সো এখন ডাটা অ্যানালিসিস শেখাচ্ছি, শুধু করতেছি ব্যাপারটা তা না। ওকে, কিছুই জানি না, আমি মাত্র শেখা শুরু করলাম। সাপোর্টিভ ক্লাস নেওয়ার কথা ভাইয়া, আমাদের সাপোর্টিভ ক্লাস নেওয়ার কথা সাইদুল ইসলাম। ওকে, সাইদুল ইসলাম ভাইয়া, আপনি তো মনে হয় আমাদের ব্যাচের স্টুডেন্ট। সো এটা কিন্তু আপনাদের সাপোর্টিভ ক্লাস না, এটা হলো আসলে আমাদের একটা মাস্টার ক্লাস। এখানে আমরা আসলে যারা নতুন আছে তাদের সাথে আলোচনা করবো ইনশাআল্লাহ। আচ্ছা ভাই, আমাদের সাপোর্টিভ ক্লাসেরও একই টাইমে কি আমাদের লিংক দিয়েছিল, কিন্তু ওখানে কেউ নাই। আচ্ছা ভাইয়া, কাইন্ডলি ওই বিষয়টা এখানে একটু স্কিপ করি, ওটা ডিফারেন্ট, হয়তো সাগর ওটা নিবে। না হলে একটু ইমার্জেন্সি কারণে হয়তো ক্লাসটা হতে পারে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, সো মাস্টার ক্লাসে আমরা মাস্টার ক্লাস আলোচনা করি। ওকে, ঠিক আছে, থাকতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, কোচিং সেন্টার গুলো জাস্ট শিখায় যায় বলে যে, বাট ভর্তি। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ আপনাদেরকে। আপনারা খুবই কমন কোশ্চেন গুলো করেছেন, সবারই এই কোশ্চেন গুলো থাকে। সো আমি আপনাদের কাছ থেকে এই কোশ্চেন গুলো নেওয়ার কারণ হলো, কারণ শেষে আপনাদের কোশ্চেনের অ্যান্সার তো অবশ্যই দিব, শুরুতে আপনাদের মনের কথাটা বা আপনাদের যে মানে মনের যে একটা ইচ্ছা, সেটা জেনে নিলাম যে আপনারা কি জানতে চান, সেটার উপর ভিত্তি করে আমি আপনাদেরকে আজকে ক্লাসটা সেশনটা নিব। কোনো টেকনিক্যাল কোনো কিছু দেখাবো না, থিওরিটিক্যাল এবং রোড ম্যাপ নিয়ে আলোচনা করবো, ফ্রিল্যান্সিং অপরচুনিটি বা শুধু টুল শিখলে হবে কিনা, নেটওয়ার্কিং কিভাবে করবেন, ওভারঅল সবকিছু নিয়ে আলোচনা করব। ওকে, ঠিক আছে, আপনার ক্লাস এনজয় করেন, আমি আমার স্লাইডটা শুরু শেয়ার করতেছি ইনশাআল্লাহ। আমার স্লাইড কি দেখা যাচ্ছে? মানে আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? সাউন্ড কি ক্লিয়ার শুনতে পাচ্ছেন? না না, দেখা যাচ্ছে না। মানে আমি স্লাইড এখনো শেয়ার করিনি যদিও, মানে বললাম যে আমার সাউন্ড ক্লিয়ার কিনা। সাউন্ড ক্লিয়ার আছে ভাই? ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, সো আমি আসলে একটু আচ্ছা, ঠিক আছে। সো এটা আগে এটা। সো ওয়েলকাম টু দ্য জার্নি অফ লার্নিং ডেটা অ্যানালাইসিস। আসলে এটা মানে আপনাদেরকে ওয়েলকাম এর জন্যই জানাচ্ছি যে আপনারা ইনথুজিয়াস্ট বিধায় আপনারা এখানে এই মাস্টার ক্লাসে জয়েন করেছেন। হ্যাঁ, আপনারা আসলে ডাটা নিয়ে কাজ করতে আগ্রহী বা জানতে আগ্রহী। আমরা তো সর্বত্র দেখি, সর্ব জায়গায় ডেটা অ্যানালাইসিস, ডেটা সায়েন্স, মেশিন লার্নিং, এআই, কত আলোচনা।
সো ওই জায়গাটা থেকে আপনাদের ভিতর অনেক কিছু, অনেক জল্পনা কল্পনা আসছে বা অনেক ধারণা আসছে যে আমরা কিভাবে শিখবো, কি শিখবো, না এটা ক্যারিয়ার অপরচুনিটি কিরকম, আর এটা জব ফিল্ড কিরকম, ফিউচারে বাংলাদেশের ডিমান্ড কিরকম, ফিনান্সিং মার্কেটের ডিমান্ড কিরকম, গ্লোবাল মার্কেটে কিরকম অপরচুনিটি আছে, বিবিএ ব্যাকগ্রাউন্ডে যারা তারা কি করতে পারবে কিনা, নন টেক ব্যাকগ্রাউন্ডে যারা তারা করতে পারবে কিনা, বা এটার জন্য কি সায়েন্স ব্যাকগ্রাউন্ড বাধ্যতামূলক কিনা। সো অনেক ধরনের কোয়েশ্চেন আমাদের থাকে, তাই না? সো এই কোয়েশ্চেন গুলা আপনাদের আজকে ক্লিয়ার করবো। এটা হলো আপনার লার্নিং এর ফার্স্ট স্টেপ বলতে পারেন, যেটা হলো একটা গাইডলাইন। কমপ্লিট গাইডলাইন তো অবশ্যই দিতে পারবো না, বাট আপনাদের টোটাল আপনি যেখান থেকে শিখেন, যেভাবে শিখেন, আপনার এই গাইডলাইন যদি আপনি ফলো করেন, আপনি যে কোনো প্ল্যাটফর্ম থেকে শিখতে পারেন, এটা কোনো ইয়ে না। বাট আপনাকে দেখবেন এই গাইডলাইনটা আপনাকে ফলো, মানে আপনাকে হেল্প করবে যেটা আপনি এইগুলো মেনে চলতে পারেন, স্টেপ বাই স্টেপ আগাতে পারেন। আমি আমার পার্সোনাল যে লার্নিং এক্সপিরিয়েন্সটা, আমি অ্যাজ এ নন টেক ব্যাকগ্রাউন্ড থেকে ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে উঠে এসে একজন ডেটা অ্যানালিস্ট হিসেবে কাজ করতেছি ইন্ডাস্ট্রিতে, এবং শুধুমাত্র ইন্ডাস্ট্রিতে কাজ করতেছি না, ইন্ডাস্ট্রিতে আমি বিভিন্ন কর্পোরেট ট্রেনিং নিচ্ছি, বিভিন্ন সেশনে আমি ক্লাস নিচ্ছি, এবং আমি ডাটা সলিউশন একজন সম্মানিত মেন্টর হিসেবে কাজ করতেছি। সো দেখেন এই যে জার্নিটা, যদিও এটা সহজ ছিল না, আমি এই জার্নিতে যে স্টেপটা আমি ফলো করেছি, প্রত্যেকটা জিনিসটা আমি আপনাদের আলোচনা করেছিলাম। কারণ এখানে অলরেডি আমি দেখতে পাচ্ছি অনেকে আছে যারা আমাকে সোশ্যাল মিডিয়ায় আমাকে অনেক নক দেয় যে ভাই আমাকে একটু গাইড করেন, একটু কোশ্চেন করেন আর কি। সো তারাও আপনাদের কোশ্চেন গুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ। ওকে, আচ্ছা। সো আমি আমার একটু শর্টলি পরিচয় করে দিই। আমার নাম হলো মোহাম্মদ সবুজ হোসেন আরাফাত। অনেকেই চিনেন, আবার অনেকেই চিনেন না। এখানে আমি হলাম একজন ডেটা অ্যানালিস্ট হিসেবে কর্মরত আছি ডাটা লাইটিক্স 360। সো ডাটা লাইটিক্স 360 হলো ডাটা সলিউশন 360 এর একটা মাদার কনসার্ন, আর ডাটা সলিউশন হলো ডাটা লাইটিক্স এর সিস্টার কনসার্ন। সো ডাটা লাইটিক্স কোম্পানিটা কি সেটা যদি একটু বলি, এটা একটা কনসালটেন্সি ফার্ম। আমরা গ্লোবালি এবং লোকালি ডেটা অ্যানালিটিক্স সার্ভিস প্রোভাইড করে থাকি, বিআই সলিউশন প্রোভাইড করে থাকি, ডাটা ওয়্যার হাউসিং, এই ডাটা রিলেটেড যত সলিউশন আছে সেগুলো আমরা প্রোভাইড করে থাকি। এখানে আমাদের প্রায় 8 থেকে 10 জনের একটা ডেটা অ্যানালিস্ট টিম আছে, সেখানে আমরা কাজ করি। সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস হলো যে এই টিমে যতজন পার্সন আছে, যতজন মেম্বার আছে, সবাই হলো ডাটা সলিউশন 360 স্টুডেন্ট, এবং আমিও ডাটা সলিউশন 360 স্টুডেন্ট। আমার মেন্টর ছিল নাজমুল সাকিব ভাইয়া, যিনি আমাদের কোম্পানির সম্মানিত সিইও এবং ফাউন্ডার। সো তারই হাত ধরে, তার আলহামদুলিল্লাহ তার হাত ধরে আমার ডেটা অ্যানালিস্ট শেখা, এবং এখন এখানে আমি কাজ করতে। সো এই জার্নিটা আমি শেয়ার করবো ইনশাল্লাহ। আচ্ছা, এবং পাশাপাশি হলো পাওয়ার বিআই ইনস্ট্রাক্টর হিসেবে ডাটা সলিউশনের বিভিন্ন ব্যাচে অলমোস্ট আমি এই পর্যন্ত প্রায় 1500+ স্টুডেন্টদেরকে পড়ানোর অভিজ্ঞতা হয়েছে আলহামদুলিল্লাহ। কারণ আমি বিগত প্রায় 1 বছর যাবত আমি ডাটা সলিউশন বিভিন্ন ব্যাচে বা বিভিন্ন কর্পোরেট ট্রেনিং এগুলো আমি করিয়ে আসছি। সো প্রায় 1500+ স্টুডেন্টকে পড়ানোর একটা অভিজ্ঞতা হয়েছে আলহামদুলিল্লাহ। সো ওই অভিজ্ঞতার আলোকেও আমি অনেক কিছু শেয়ার করবো যে আসলে স্টুডেন্টরা কিভাবে শিখলে, কিভাবে এগুলো তারা ভালো মতো শিখতে পারবে। ঠিক আছে, ওকে। সো লেটস আজ স্টার্ট। আমরা জার্নিটা আমাদের শুরু করি। আমি আপনাদের কাছ থেকে কোশ্চেন নিব, শুরুতেই বলে নিচ্ছি আমি আপনাদের কোশ্চেন নিব। আমি আমার ফ্লোটা শেষ করি, কারণ একটা যদি ফ্লোটা যদি আমি আমার মতো করে শেষ করতে পারি, আপনাদের অনেক প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবে। যাদের থাকবে, যারা ক্লিয়ার হবে না, তারা অবশ্যই মানে কোশ্চেন করবেন। শেষে আমি আপনাদেরকে টাইম দিব, অথবা মাঝখানে আমি টাইম দিব, তখন আপনারা আপনাদের কোশ্চেন গুলো করবেন। ওকে, সো আচ্ছা, আমরা তো বলি যে ডেটা অ্যানালাইটিক্স। এখন কথা হলো যে হোয়াট ইজ ডেটা অ্যানালাইটিক্স? ডেটা অ্যানালাইটিক্সটা অ্যাকচুয়ালিটা কি? সো যদি আমরা একটু সিম্পলি ভাবে যদি একটু এক্সপ্লেন করি, সেটা হলো ডেটা অ্যানালাইটিক্স ইজ দ্য প্রসেস অফ কালেক্টিং, অর্গানাইজিং এন্ড অ্যানালাইজিং ডাটা to find useful insight and make better decision. It helps businesses, researchers, and organizations solve problems and improve their performance. So data analytics টা হলো মূলত একটা প্রসেস যেখানে আমরা ডাটা কালেক্ট করি, ডাটাকে আমরা ম্যানিপুলেট করি, আমরা মাইনিং যেটাকে বলা হয়, ডাটা আমরা কালেক্ট করি, ডাটা ক্লিনিং করি, ডাটা ট্রান্সফর্ম করি, তারপর কি করি আমরা অ্যানালাইজিং করি, এন্ড দেন আমরা কি করি, আমরা ডাটাটাকে ভিজুয়ালাইজ করি। এই যে টোটাল প্রসেসটা কেন করি? আমরা যেন আমাদের বিজনেসের, আমরা যেন আমাদের সার্ভিসের আমরা বেটার একটা ডিসিশন নিতে পারি। বিকজ এখন কিন্তু ডেটা ড্রিভেন ডিসিশন মেকিং কালচারটা ডেভেলপ হচ্ছে। এই যে ডেটা অ্যানালিটিক্স এর এত ডিমান্ড কেন বলতে পারবেন? কারণ একটা খুবই ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে একজন ডেটা অ্যানালিস্ট। কারণ একজন ডেটা অ্যানালিস্ট তার বিজনেসের প্রিভিয়াস ডাটা এবং ভবিষ্যতে কিছু ফোরকাস্টিং এগুলো নিয়ে টোটাল একটা অ্যানালাইসিস করে তাকে একটা আউটকাম দেয় যে আপনার বিজনেসে এইভাবে আগালে আপনার এই, আমরা যেটা আলোচনা করব যে কিভাবে আগালে বিজনেসটা ভালো করবে বা অ্যাকচুয়ালি এখন কিভাবে পারফরমেন্স করতেছে। সো দেখেন, একটা বিজনেসের মেইন অন্যতম একটা প্রধান সেক্টর হলো অ্যানালিটিক্স, এই ইয়াটা। কেননা কারণ এখান থেকে ডিসিশন নিয়ে কিন্তু কোম্পানিগুলো কিন্তু তাদের মানে যে কার্যক্রম পরিচালনা করে থাকে। সো
যেহেতু একটা ইম্পর্টেন্ট জায়গা, তো সেক্ষেত্রে সে এই জায়গায় কেন এক্সপার্ট ডাটা অ্যানালিস্ট নিবে না, হ্যাঁ, এবং কেন এখানে ম্যাক্সিমাম ইনভেস্ট তারা করবে না। তো এটাই হলো, আমি যদি বলি যে ডাটা অ্যানালিস্টের একটা প্রসেস যেখানে আমরা ডাটা কালেক্ট করি, অর্গানাইজ করি এবং দেন আমরা অ্যানালাইজ করে আমরা সেটাকে ভিজুয়ালাইজেশন করি। কেন করি? বেটার ডিসিশন মেকিং এর জন্য। এবং এটা একটা বিজনেসকে কি করে, একদম রিসার্চারকে, অর্গানাইজেশনকে, যে কোনো ধর হেলথ কেয়ার হতে পারে, বিভিন্ন এনজিও হতে পারে, ডিফারেন্ট টাইপ অফ ডাটা থাকে, তাই না? সো প্রত্যেকটা যেখানে ডাটা আছে সেখানে অ্যানালিস্টের কাজ আছে, যেখানে ডাটা আছে সেখানে অ্যানালিস্টের কাজ আছে, এবং যেখানে ডাটা আছে সেখানেই ভালো কিছু করার, ভালো কোনো ডিসিশন নেওয়ার একটা অপরচুনিটি আছে। সো এত বড় একটা ইম্পর্টেন্ট জায়গায় অবশ্যই একটা বিজনেস যারা মানে টপ ম্যানেজমেন্ট তারা অবশ্যই তারা এখানে ইনভেস্ট করবে। সো এই কারণে ডাটা অ্যানালিস্টরা খুব ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে থাকে ইন্ডাস্ট্রিতে, এবং এর জন্য এটা ডে বাই ডে ডিমান্ড বাড়তেছে, কারণ প্রতিনিয়ত মানুষ ডেটার পোটেনশিয়ালটা বুঝতে পারতেছে, যার কারণে ডেটা অ্যানালিস্ট হায়ার করতেছে। আমি যদি বলি লাস্ট 2 ইয়ার্সে আমি যত ধরনের জব পোস্ট বাংলাদেশে না দেখতাম, এখন থেকে তার চেয়ে অনেক বেশি। ফুড পান্ডা এগুলোতে আগে হায়ার করতো, এখন দেখা গেছে যে অন্য যে কোম্পানি আছে তারা কিন্তু ডেটা অ্যানালিস্ট হায়ার করছে যারা আগে এগুলো করেনি। সো ইন ফিউচার আরো বাড়বে। তো সবচেয়ে প্লাস পয়েন্ট হলো এখন যারা শুরু করবে ভবিষ্যতে তারা ভালো কিছু করতে পারবে। ওকে, সো নেক্সট স্লাইডে আমি চলে যাই। আচ্ছা, এই যে আমি আরেকটু ডিটেল আলোচনা করি, আমি যে বললাম যে ডেটা অ্যানালাইটিক্স একটা প্রসেস যেখানে আমরা কি করি, কালেক্টিং করি, ক্লিনিং করি, অ্যানালাইজিং করি, এন্ড দেন আমরা ইনসাইট বের করার জন্য ডাটাকে ভিজুয়ালাইজেশন করি। তো এই যে স্টেপগুলো দেখেন, কালেক্টিং ডাটা। এখন কালেক্টিং ডাটাটা কি, আমরা ডাটাটা কিভাবে কালেক্ট করি, এগুলো যদি আপনি না জানেন, বা আপনি যদি না জানেন যে আপনি একটা ডেটা অ্যানালিস্ট হিসেবে আপনি কি কি কাজ করতে হবে, কোন কোন টুল ইউজ করে আপনাকে কাজ করতে হবে, না তা না হলে তো আসলে আপনি বুঝতে পারবেন আপনাকে কি কি শিখতে হবে, তাই না? তো আগে কাজের প্রসেসটা জানতে হবে, ওই প্রসেসের জন্য কি কি টুল ব্যবহার করা হয় সেই টুলগুলোকে আপনাকে শিখতে হবে, জাস্ট আর কিছু না। তো এখানে দেখেন কালেক্টিং ডাটা, gathering data from various source like survey, database or website logs। মানে আমরা ডাটা কোথা থেকে কালেক্ট করি, বিভিন্ন সার্ভে গুলো কালেক্ট করি, আমাদের ডাটাবেস লাইক স্নোফ্লেক্স, তারপর হলো অ্যাজিওর, ডিফারেন্ট টাইপ অফ ক্লাউড ডাটাবেস আছে, তারপর আমরা মাইএসকিউএল, নোএসকিউএল, তারপর পোস্টগ্রেসকিউএল, ডিফারেন্ট টাইপ অফ ডাটাবেস থেকে আমরা কি ডাটাটাকে আমরা গেদার করি, ডাটা ওয়্যারহাউস করি আর কি। এবং আমরা একটা কোম্পানি দেখেন অনেক সময় কি হয়, তাদের ডাটাবেস থাকে, হ্যাঁ ডাটাবেস থাকে, বাট কিন্তু অর্গানাইজ থাকে না। সো একজন ডাটা অ্যানালিস্ট কিন্তু তার ডাটাবেস অর্গানাইজ করার কাজটাও করে থাকে, হ্যাঁ ডাটা ইঞ্জিনিয়ার। এখন কি হচ্ছে, রোলটা হয় এরকম যে অ্যানালিটিক্যাল ইঞ্জিনিয়ার, নট ডাটা অ্যানালিস্ট, হ্যাঁ অ্যানালিটিক্যাল ইঞ্জিনিয়ার। তার মানে কি আপনাকে ডাটাবেজেরও কিছু কাজ করতে হবে। সো এর জন্য আপনাকে যদি না জানেন যে আসলে ডাটা কিভাবে কালেক্ট করে, কোন প্রসেসের মধ্যে কালেক্ট করে, আপনি অ্যানালাইসিস করতে পারবেন না। তো ফার্স্ট স্টেপে আমরা কি করি, ডাটা কালেক্ট করি। কোথা থেকে কালেক্ট করি? বিভিন্ন সার্ভের মাধ্যমে কালেক্ট করি, বিভিন্ন ডাটাবেস থেকে কালেক্ট করি, বিভিন্ন ওয়েবসাইট থেকে ডাটা মাইনিং করে আমরা ডাটা কালেক্ট করি। নেক্সট স্টেপে আমরা কি করি, আমরা ডাটাটাকে ক্লিনিং করি। সো এখানে এই যে ক্লিনিং কথাটা যে বললাম, এটা অনেক ব্যাপক একটা জিনিস। এখানে যদি শর্টলি একটু বলি, এখানে আমরা মূলত কি কি কাজগুলো করে থাকি, মেজর কি কাজগুলো করে থাকি, এবং ডাটা ক্লিনিং এর উদ্দেশ্যটা কি, সেটা হলো ফিক্সিং অর রিমুভিং ইনকারেক্ট অর ইনকমপ্লিট ডাটা টু মেক ইট রেডি ফর অ্যানালাইসিস। এখন আমি যদি নাল ভ্যালু নিয়ে, আমি যদি ডুপ্লিকেট ভ্যালু নিয়ে, আমি যদি ইরোর যুক্ত ডাটা নিয়ে আমি যদি অ্যানালাইসিস করি, সো ডাটাটা কি বলেন তো আপনারা, এখানে কি আমি বেটার আউটপুট পাবো নাকি পাবো না? ইয়েস নো লেখেন তো একটু। যদি পাই তাহলে ইয়েস লিখবেন, আর যদি না পাই তাহলে নো লিখবেন, এন লিখবেন। বলেন তো, আমি যদি ডাটাটা ক্লিনিং না করে অ্যানালাইসিস চলে যাই, তাহলে কি আমি আসলে কি অ্যাকচুয়াল অ্যানালাইসিস করতে পারবো এবং বেটার ডিসিশন কি নিতে পারবো? যদি পারি তাহলে ইয়েস লিখবেন, না পারলে নো লেখেন। একটু কমেন্ট বক্সে কাইন্ডলি একটু ইয়েস নো একটু লেখেন যদি পসিবল হয়। ওকে, নো। আচ্ছা, যারা ইয়েস বলছেন, আচ্ছা। সো এই যে দেখেন, আপনারা কিন্তু বুঝতে পারতেছেন যে ডাটা ক্লিনিং এর ইম্পর্টেন্টটা কত। কারণ আপনার ম্যাক্সিমাম পার্সনরা বলতেছেন যে ডাটা ক্লিনিং সো মাচ ইম্পর্টেন্ট। আপনাদের কথাতেই আমি যেটা বুঝতে পারলাম, কারণ কি আমি নাল ভ্যালু নিয়ে, আমি ডুপ্লিকেট ভ্যালু নিয়ে, আমি ইরোযুক্ত ডাটা নিয়ে আমি কখনোই পারফেক্ট অ্যানালাইসিস করতে পারবো না। সো ডাটা কালেক্টিং এর পর যে ইম্পর্টেন্ট জায়গাটা, সেটা হলো ডাটা ক্লিনিং, হ্যাঁ ডাটা ট্রান্সফরমেশন, ডাটাকে আমরা ম্যানিপুলেট যেটা বলা হয় আর কি। সো এই যে প্রসেসটা, এটা খুবই ইম্পর্টেন্ট। এখন আপনার কথা হলো ভাই আমি কিভাবে করবো, এক্সেল আমরা কিভাবে করি, দেখেন বিভিন্ন ফাংশন ইউজ করি, আবার এখন অ্যাডভান্স আমরা পাওয়ার করি ইউজ করি। তো পাওয়ার করি কিন্তু অনেক খুবই পাওয়ারফুল ডাটা ক্লিনিং এর জন্য। সো এখন পাওয়ার করি কোথায় কোথায় আছে, পাওয়ার করি আপনার এক্সেলে আছে, পাওয়ার বিআই তে আছে। সো এই যে পাওয়ার করি আপনি যদি না জানেন আপনি কিভাবে ডাটা ক্লিনিং করবেন, তাই না? সো ডাটা ক্লিনিং অনেক ইম্পর্টেন্ট একটা জায়গা আর কি। তারপর আমি ডাটা কালেক্ট করলাম, ক্লিনিং করলাম, দেন হলো আমরা অ্যানালাইজিং এর ডাটাতে যাই।
এখানে আমরা বিভিন্ন টুল এবং টেকনিক এবং বিভিন্ন ম্যাথমেটিক্যাল যে মেথড গুলো এগুলো আমরা বা স্ট্যাটিস্টিক্যাল যে টার্ম গুলো সেগুলো অ্যানালাইসিস করে আমরা ডাটাটাকে বুঝি। হ্যাঁ স্যার, ডাটাটাকে বিভিন্ন ধরনের, ফর এক্সাম্পল আমি যদি বলি আমি আমি প্রফিট বের করব, ঠিক আছে, তো কোম্পানি যদি আমি প্রফিট বের করতে চাই তাহলে বেসিক ভাবে আমাকে কি করতে হবে, রেভিনিউ বের করতে হবে, তারপর আমার কস্ট বের করতে হবে, দুটাকে মাইনাস করে আমাকে প্রফিট বের করতে হবে, তাই না? এখন যদি আমি কোম্পানির সিওজিএস বের করতে চাই, কস্ট অফ গুডস সোল্ড বের করতে চাই, তাহলে আমার কি করতে হবে, আমার যে ইন্ডিভিজুয়াল যে প্রোডাক্টটা আছে সেটার দিয়ে আমার যে প্রোডাক্ট কোয়ান্টিটি দ্বারা আমার প্রোডাক্ট যে খরচটা সেটা দিয়ে যদি মাল্টিপল করি তাহলে কিন্তু আমি আমার টোটাল সিওজিএসটা পেয়ে যাচ্ছি। সো এই যে ম্যাথমেটিক্যাল মেথড এখানে আপনাকে কি ইউজ করতেছে, আমরা বিভিন্ন এক্সেল এ ফাংশন ইউজ করতেছি, ফর্মুলা ইউজ করতেছি, পাওয়ার বিতে আমরা ডেক্স ইউজ করতেছি। ডেক্স এর ফুল মিনিং কি, ডেটা অ্যানালাইসিস এক্সপ্রেশন, খুবই পাওয়ারফুল একটা জিনিস। এখন আপনি এটার জন্য আপনাকে কি শিখতে হবে, যে বললাম এখানে তো আমি বললাম যে আপনাকে বিভিন্ন টুল শিখতে হবে, যেমন আপনাকে পাওয়ার কোয়েরি শিখতে হবে, আপনাকে পাওয়ার বিআই শিখতে হবে। সো এই যে ডেক্স লেখা কিভাবে কাজ করে সেগুলো শিখতে হবে আপনাকে। যদি আপনি এই যে মাধ্যমগুলো না জানেন তাহলে তো আপনি আসলে তো অ্যানালাইসিস করতে পারবেন না বা ম্যাথমেটিক্যাল যে ক্যালকুলেশন গুলো এগুলো করতে পারবেন না, তাই না? আপনার ডাটার যে ভেরিয়েন্সটা বুঝতে পারবেন, এটা কি পজিটিভ স্কিউ দিকে আছে নাকি নেগেটিভ স্কিউ দিকে আছে, বা এটা এই যে আপনার যে মিন মিডিয়ান মোডে যে ব্যাপারগুলো আছে, স্ট্যাটিকের যে টার্মগুলো, এগুলোকে আপনি বুঝতে, কোরিলেশন কিরকম ডাটা, এগুলো আপনি বুঝতে পারবেন এই টুলগুলো ইউজ করার মাধ্যমে। তারপর ধরেন আমি ডাটা বুঝলাম, ফার্স্টে কি করলাম, ডাটা কালেক্ট করলাম, ক্লিনিং করলাম, অ্যানালাইজ করলাম বিভিন্ন মেথড মধ্যে। দেন এখন এটাকে ভিজুয়ালাইজেশনের পার্ট, প্রেজেন্টেশনের যে পার্টটা, হ্যাঁ এর আগে কিন্তু তিনটা, প্রেজেন্টেশনটা কিন্তু একদম লাস্ট স্টেপে গিয়ে, স্টোরি টেলিং এর পার্টটা কিন্তু একদম লাস্ট স্টেপ, তার আগে কিন্তু তিনটা মেজর জিনিস, ডাটা না থাকলে আমি ক্লিনিং করতে পারবো না, বা ক্লিনিং না করলে ভালো অ্যানালাইসিস করতে পারবো না, এবং গুড অ্যানালাইসিস না করলে আমি গুড প্রেজেন্টেশন করতে পারবো না, তাই না? সো দেখেন প্রত্যেকটা জিনিস কিন্তু কানেক্টেড, তার মানে কি আপনাকে প্রত্যেকটা জিনিস জানতে হবে। অ্যাজ এ ডাটা অ্যানালিস্ট হিসেবে যদি আপনি ক্যারিয়ার বিল্ড করতে চান, আপনাকে গুড কিভাবে ডাটা কালেক্ট করে সেভাবে ডাটা ওয়্যারহাউস যেটাকে বলা হয়, আমরা যেটাকে ডাটা ওয়্যারহাউস বলি, যে কোশ্চেন নিবো ইনশাল্লাহ। হ্যাঁ আমি আপনাদের কোশ্চেন নিবো, আমি আমার জাস্ট পার্টটা শেষ করে কোশ্চেন নিচ্ছি। সো এই যে ডাটা ওয়্যারহাউস করা জানতে হবে, দেন ডাটা ওয়্যারহাউস করা, দেন ডাটা ক্লিনিং এর যে পার্টটা জানতে হবে, দেন অ্যানালাইসিস জানতে হবে, দেন আপনাকে এটাকে বিভিন্ন গ্রাফ এন্ড চার্টের মাধ্যমে আমরা বিশ্লেষণ করবো। তো দেখেন ডাটা অ্যানালিসিসের যে প্রসেসটা, ডাটা কালেক্টিং, ক্লিনিং, অ্যানালাইজিং, দেন প্রেজেন্ট, ঠিক আছে? আচ্ছা, আরো কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে নেক্সট গেলে আর কি। দেখেন আচ্ছা, এই যে বললাম যে আমি ডেটা অ্যানালাইটিক্স জানলাম, যে ডাটা অ্যানালাইটিক্স ইজ এ প্রসেস যেখানে আমরা ডাটা কালেক্ট করি, ক্লিনিং করি, এটা করি ওটা করি। তারপর জানলাম যে ডাটা এটা করতে গেলে আমার এই স্টেপ করতে হবে। এখন বললাম যে এত কিছু যে কাজ করব, কেন এটা করলাম, মানে এটার ইম্পর্টেন্টটা কি, বা এটার একটা বিজনেস একটা ইম্প্যাক্ট, যে কেন কেন এখানে বিজনেস যে মালিকরা তারা এত ইনভেস্ট করতেছে, বা এত টাকা, এত হাই পেইং স্যালারি দিয়ে একজন ডাটা অ্যানালিস্ট হায়ার করতেছে। সো কিছু তো একটা আছে, তাই না? সো এইটা কোশ্চেনটা এখানে আমি শর্টলি ভাবে একটা দিয়ে দিব, একটা জাস্ট উদাহরণের মাধ্যমে, যে দেখেন ওয়াই ডেটা অ্যানালিটিক্স ইম্পর্টেন্ট, তাই না? ডে বাই ডে যে গ্রো হচ্ছে এই সেক্টরটা, কেন হচ্ছে এটা, কারণ ইট হেল্প বিজনেসেস ইমপ্রুভ দেয়ার পারফরমেন্স, একটা বিজনেসের পারফরমেন্সকে ইমপ্রুভ করতে হেল্প করে, আন্ডারস্ট্যান্ড কাস্টমার নিড অ্যান্ড প্রেফারেন্স, তারপর যদি বলি রিডিউস কস্ট অ্যান্ড ইনক্রিজ প্রফিট, তারপর কি আসতেছে, প্রোভাইড ভ্যালুয়েবল ইনফরমেশন ফর বেটার ডিসিশন মেকিং। আমি জাস্ট ছোট্ট একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝাই, সেটা হলো এই যে বললাম যে হেল্প বিজনেসেস ইমপ্রুভ দেয়ার পারফরমেন্স। ফর এক্সাম্পল, কোম্পানি এ, কোম্পানি বি, কোম্পানি এ তাদের ডাটাবেস ম্যানেজ করে না, কোনো কিছু করে না, কোনো মানে ডাটা নিয়ে কোনো বেশি একটা গুরুত্ব দেয় না। বাট কোম্পানি সেকেন্ড যে কোম্পানিটা আছে তারা কি করে, তারা একটা ডাটাবেস ম্যানেজ করতেছে, ডাটাটাকে নিয়ে প্রতিনিয়ত অ্যানালাইসিস করতেছে। এই যে আমাদের যে উইন্টার সিজন গেল, হ্যাঁ লাস্ট উইন্টার সিজন গেল, দেখেন প্রত্যেকটা শোরুম গুলো আছে, যেমন লাইক ইয়েলো বা আরো সুলতান, আরো বা ডিফারেন্ট টাইপ অফ যে কোম্পানি গুলো আছে, ক্লোথিং ব্র্যান্ড গুলো আছে, তারা কিন্তু তাদের শোরুমে কিন্তু কি উইন্টার প্রোডাক্ট গুলো রেখেছে না? এখন দেখবেন আরেকটা উদাহরণ দিয়ে, এখানে এই উদাহরণটাকে সাথে মিল রেখে, এখন আপনি আপনার প্রিভিয়াস 3 বছরের ডাটা অ্যানালাইসিস করে দেখতে পারলেন যে আপনার উইন্টার সিজনের 3টা প্রোডাক্ট লাইক হুডি, জ্যাকেট, আর হলো ধরেন আরেকটা যে কোনো কিছু, তা আপনি দেখলেন ডাটা অ্যানালাইসিস করে আপনার ম্যাক্সিমাম, আপনার বেশি প্রফিট বা বেশি রেভিনিউ জেনারেট করতেছে আপনার হুডিটা। তো এখন আপনাদের কাছে একটা কোশ্চেন আমার, যে আপনি যেহেতু দেখলেন যে আপনার ম্যাক্সিমাম কাস্টমার হলো হুডির কাস্টমার, তাহলে কি আপনার কি ম্যাক্সিমাম প্রোডাকশন কি জ্যাকেট করবেন নাকি হুডি করবেন? মানে যেটা আপনার বেশি সেল হবে সেটা করবেন না প্রোডাকশন, আপনার স্টোরের ম্যাক্সিমাম ক্যাপাসিটি তাকে দিবেন না, নাকি যেটা কম সেল হচ্ছে, কম রেভিনিউ জেনারেট করতেছে সেটা করবেন? লাইক এই যে হুডিটা, এটা এবার কিভাবে বুঝলেন? ডাটা না থাকলে কি আপনি এটা করতে পারতেন? না। এই যে ডাটা দিয়ে দেখতে পারলেন যে আপনার কাস্টমার কোন প্রোডাক্টটা বেশি চাচ্ছে। আচ্ছা,
এই যে দেখেন সেকেন্ডে যে বললাম যে আন্ডারস্ট্যান্ড কাস্টমার নিড, এই যে আমি কাস্টমার প্রয়োজন বুঝতে পারলাম, যখন আমি কাস্টমার প্রয়োজনের অনুপাতে আমি আমার প্রোডাক্ট দিতে পারবো, তখনই কিন্তু আমি বেশি রেভিনিউ জেনারেট করতে পারবো। এখন আমি ডাটা অ্যানালিসিস করলাম না, আমি আমার প্রিভিয়াস ডাটা নিয়ে কোনো কিছু করলাম না, আমি এখন আমার সেল হয়ে গেলো হুডি, কিন্তু আমি ম্যাক্সিমাম প্রোডাকশন করলাম জ্যাকেট, যার কারণে আমার কাস্টমার আমার কাছে এসে ফিরে গেল যে হুডি পাচ্ছে না। এখন জ্যাকেট তো আমার কম সেল হয়, যার কারণে দেখেন আমার জ্যাকেট গুলো আমার স্টোরে পড়ে আছে, আর আমার হুডি তো আমি বানাইনি, তো আমি সেল করতে পারতেছি না, তো কাস্টমার একটা নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হচ্ছে যে এর কাছে এটা পাওয়া যায় না, তো পরবর্তী কিন্তু আমি কাস্টমার পাচ্ছি না। তো দেখেন এই যে এই ডাটা অ্যানালিসিসটাই হলো, অ্যানালিসিসটা আমার কাস্টমারের প্রয়োজনটা বুঝতে আমাকে সাহায্য করে। যে কোনো বিজনেসে কিন্তু বা সার্ভিস বলেন, এইটা কিন্তু কাস্টমার স্যাটিসফ্যাকশন বা কাস্টমার মানে যে প্রিফারেন্স যেটা আর কি, এই কাস্টমারের যে নিডটা এটা বোঝাটা কিন্তু জরুরি। সেই অনুযায়ী যখন আপনি আপনার সার্ভিসটা প্রোভাইড করবেন, তখনই কিন্তু আপনি বুঝতে পারবেন যে, এখন ধরেন ডাটা অ্যানালিসিস শিখতে আপনার প্রয়োজন হলো পাইথন, এসকিউএল, পাওয়ার বিআই এগুলো শিখতে হবে। এখন আমি যদি শুধুমাত্র আপনাকে এক্সেল শিখাই, তাহলে কি হবে? হবে না, কিন্তু আপনি কিন্তু কমপ্লিট ডাটা অ্যানালিস্ট হতে পারবেন। সো এই যে আমাকে কাস্টমারের প্রয়োজনটা সবসময় বুঝতে হবে। সো এই ডাটা অ্যানালিসিস আমাকে এটা হেল্প করে একটা কাস্টমারের প্রয়োজন বুঝতে, বা কাস্টমার কোন জিনিসটা বেশি চায়। ঠিক আছে, স্যার দেখেন রিডিউস কস্ট এন্ড ইনক্রিজ প্রফিট, তো বেশি রেভিনিউ জেনারেট হলে তো অবশ্যই আমার বেশি প্রফিট হবে, তাই না? সো এই আর কি, কস্ট কিভাবে রিডিউস করে, যে দেখেন আমি দেখেন আমার জ্যাকেট বেশি সেল হয় না, আমার হুডি সেল হয়। তা আমি যদি জ্যাকেট কম প্রোডাকশন করে হুডি বেশি করি, তাহলে আমি যদি আমার জ্যাকেটটা বেশি প্রোডাকশন করলাম ফর এক্সাম্পল, তো ওটা আমার সেল হচ্ছে না, তাহলে আমার কি আমার স্টোরে এটা থাকতেছে না, তো এটা ইয়ার টু ইয়ার এটা থেকে যাবে। তখন কি হবে, আমাকে এটা লর্ডে বিক্রি করে দিতে হবে, কম প্রাইসে বিক্রি করে দিতে হবে, তাই না? আমাকে স্টক ক্লিয়ারেন্স অফার দিয়ে বিভিন্ন দিয়ে আমাকে, তো আমাকে এটা কি একটু লস হচ্ছে না? কিন্তু আমি যদি হুডিটা বেশি প্রোডাকশন করি, তাহলে কিন্তু আমার হুডিটা কিন্তু চলে যাচ্ছে, তো আমার কি কস্টটা কি রিডিউস করতেছে না, এবং কি প্রফিটটা ইনক্রিজ করতেছে। এটা জাস্ট একটা উদাহরণ দিলাম, আরো অনেক কিছু আছে এখানে। আচ্ছা, প্রোভাইড ভ্যালুয়েবল ইনফরমেশন ফর বেটার ডিসিশন মেকিং, এই যে টোটাল প্রসেসের মাধ্যমে আমি বুঝতে পারলাম যে আমার কাস্টমার কি চাচ্ছে, আমার বিজনেস কোন প্রোডাকশন করলে বেশি আগাবে, কোন কি করলে আমি বেশি রেভিনিউ জেনারেট করবো, তো আমাকে কি একটা ডিসিশন মেকিং হেল্প করতেছে না? এবং আমার এই ডিসিশনটা আমি যদি নিতে পারি, ডাটা ড্রিভেন ডিসিশন যেটাকে বলা হয়, তাহলে কি করতেছি, আমি আমার ব্যবসায় প্রফিটেবল বা করতে পারতেছি, তাই না? সো একটা ডেটা অ্যানালিস্ট একটা কোম্পানির খুবই ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে। দ্যাটস ওয়াই কোম্পানি এত হাই পে অ্যামাউন্ট দিয়ে একজন ডেটা অ্যানালিস্টকে তার কোম্পানিতে রাখে। অন্যান্য জব সেক্টরে, অন্যান্য ইয়ার তুলনায় যদি আপনি বলেন, দেখবেন এটার স্যালারি গ্রোথ মানে ইয়ার টু ইয়ার গ্রোথ যেটা খুবই বেশি হয়। আপনি ধরেন এইচআর এ আছেন বা অন্য সেক্টরে আছেন, দেখবেন আমি কিন্তু আসলে এইচআর বা যারা আছেন তাদেরকে ইয়ে করতেছি না, কিন্তু আমি স্যালারি গ্রোথের কথা বলতেছি। আপনি এক বছর ধরেন আপনি 40,000 টাকা দিয়ে শুরু করলেন ডেটা অ্যানালিস্ট, হ্যাঁ, বিগিনার দিয়ে 30-40,000 দিয়ে, সেকেন্ড বছর এটা আপনার ডাবল হয়ে যাবে, 60-70 হয়ে যাবে। তো থার্ড বছর, 3 বছর, 4 বছর, 5 বছর যখন একজন এক্সপেরিয়েন্স ডেটা অ্যানালিস্ট হয়, সে কিন্তু কয়েক লাখ, 1 লাখ না, মানে 3-4 লাখ টাকার উপরে সে ইনকাম করতে পারে, কিন্তু 5 বছরের এক্সপার্ট ডেটা অ্যানালিস্ট। তো দেখেন তার স্যালারি গ্রোথটা কিরকম। তো এইটা হলো এর জন্য এত ইম্পর্টেন্ট একটা জায়গা, যার কারণে কোম্পানি এখানে ম্যাক্সিমাম অ্যামাউন্ট ইনভেস্ট করতেছে একজন ডেটা অ্যানালিস্ট বা ডাটার ভিতরে আর কি, নট ডেটা অ্যানালিস্টের ভিতরে, ডাটার ভিতরে তারা ম্যাক্সিমাম ইনভেস্টটা করতেছে। আচ্ছা, সিম্পল ভাবে যেটা বললাম যে আমি যদি আরেকটু সিম্পলি ভাবে বলি, অনেকের হয়তো টেকনিক্যাল জিনিসগুলো বুঝতে অসুবিধা হবে, যে ডেটা অ্যানালিসিস একটা প্রসেস যেখানে আমরা র ডাটা থেকে একটা মিনিংফুল ইনসাইট বের করি। আর এই যে র ডাটা থেকে মিনিংফুল ইনসাইট বের করার যে জার্নিটা, এটাকে বলা হয় ডেটা অ্যানালাইসিস। আর যে ডেটা অ্যানালাইসিস করে তাকে বলা হয় কি ডেটা অ্যানালিস্ট। ওকে, হেলথ সেক্টরে ডেটা অ্যানালিসিস কিভাবে কাজ করে আমি দেখাবো। হ্যাঁ, আমি হেলথ সেক্টরে বেশ কিছু প্রজেক্ট আমি করিয়েছি। সো ওকে, আচ্ছা, সো নেক্সটে যদি যাই, এখন তো আমি বললাম যে ডেটা অ্যানালিস্ট এটা কাজ করে, ডেটা অ্যানালিস্ট এই রোল প্লে করে, এটার মাধ্যমে এই সিদ্ধান্ত নেওয়া যায়, এইভাবে কাজ করা যায়। এখন কথা হলো ভাই, এই যে প্রসেসটা আমি কোন টুলের মাধ্যমে করব, তাই না? সো এই যে স্লাইডটা দেখেন, টুলস নিডেড টু বি এ ডেটা অ্যানালিস্ট। একজন ডেটা অ্যানালিস্ট হওয়ার জন্য আপনাকে যেই জিনিসটা জানতে হবে সেটা হলো, আপনাকে ফার্স্ট অফ অল এক্সেল বলতে আপনি স্প্রেডশিটে যে ব্যাপারটা, এটা আপনাকে জানতে হবে। এসকিউএল জানতে হবে। এখন এসকিউএল আপনি মাই এসকিউএল জানেন, পোস্টগ্রেড এসকিউএল জানেন, স্নোফ্লেক্স, যত জানবেন তত ভালো। বাট আমি স্ট্রাকচার কোয়ারি ল্যাঙ্গুয়েজটা আপনার জানতে হবে। আপনি এখন মাই এসকিউএল দিয়ে শিখেন আর আপনার পোস্টগ্রেড এসকিউএল দিয়ে যেটা দিয়ে শিখেন, বাট আপনাকে স্ট্রাকচার কোয়ারি ল্যাঙ্গুয়েজটা জানতে হবে। কেন জানতে হবে? ডাটাবেস ম্যানেজের জন্য, হ্যাঁ, এবং কোয়ারি করার জন্য, বিভিন্ন ইটিএল প্রসেসের জন্য আপনাকে এটা জানতে হবে। পাইথন ইডিএ করার জন্য কিন্তু পাইথন আপনাকে জানতে হবে। বিভিন্ন অটোমেশন করার জন্য কিন্তু আপনাকে পাইথন জানতে হবে, লাইক পান্ডাস, মানে বেসিক একদম মেশিন লার্নিং পর্যন্ত যে জানতে হবে ব্যাপারটা তা না অ্যানালিস্টের জন্য।
বাট যদি ডেটা সায়েন্টিস্ট হিসেবে ক্যারিয়ার বিল্ড করতে চান তাহলে আপনাকে মেশিন লার্নিং, ডিপ লার্নিং এগুলো আস্তে আস্তে আপনাকে জানতে হবে। বাট অ্যানালিস্টের জন্য পাইথনের ইডিএ পর্যন্ত লাইক পাইথন, ম্যাটপ্লটলি, পাইথনের যে ফাংশন গুলো আছে, লাইব্রেরি গুলো, ম্যাটপ্লটলিব, সিবন, নামপাই, আরো যেগুলো আছে এগুলো আপনাকে জানতে হবে। সো আপনাকে ক্লিনিংটা খুব সুন্দর করতে হবে। ওকে, আচ্ছা, যাদের দেখতে প্রবলেম হচ্ছে সবাই হয়তো দেখতে মানে ম্যাক্সিমামের হয়তো প্রবলেম হচ্ছে না, কিন্তু যার প্রবলেম হচ্ছে কাইন্ডলি একটু লিভ দিয়ে জয়েন করেন, আবার ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, আচ্ছা, সো দেখেন তারপর বললাম যে পাওয়ার বিআই। এই যে দেখেন পাওয়ার বিআইটা কেন, পাওয়ার বিআই হলো ওয়ান অফ দ্য মোস্ট পপুলার বিজনেস ইন্টেলিজেন্স টুল অথবা ডাটা ভিজুয়ালাইজেশন টুল ইন ওয়ার্ল্ড। পাওয়ার বিআই সম্বন্ধে এখানে কে কে জানেন? একটু ইয়েস লেখেন তো, ওয়াই লেখেন। পাওয়ার বিআই, যে পাওয়ার বিআই আসলে চিনেন? ওকে, সো দেখেন ম্যাক্সিমাম পার্সেন্ট পাওয়ার বিআই জানেন। পাওয়ার বিআই দিয়ে যে কত চমৎকার চমৎকার প্রজেক্ট বানানো যায়, আমি আপনাদেরকে কয়েকটা উদাহরণ দেখাবো। আমি আমার নিজের পোর্টফোলিও প্রজেক্ট দেখাবো যে এত চমৎকার চমৎকার প্রজেক্ট করে, এত সুন্দরভাবে ডাটাকে ইন্টারঅ্যাক্টিভ ড্যাশবোর্ড তৈরি করা যায় যেটা এক্সেল দিয়ে করা যায় না। তারপর বললাম যে এখানে আর আসলে পাইথন আর একই জিনিস, আপনি যে কোনো একটা শিখতে পারেন, বাট মাল্টিপল টুল শিখলে আপনার মানে আপনার যে ভ্যালুটা এটা অন্য লেভেলে চলে যাবে। পাইথন জানলে হবে, আর জানলে হবে, বাট পাইথনটা হলো একটু বেশি পপুলার। আর হলো আসলে যে হেলথ কেয়ার যে বললাম না, আমি যদি বলি আইসিডিডিআরবি, তারপর WHO, এই যে বড় বড় যে এনজিও গুলো আছে, হ্যাঁ, এরা কিন্তু এই যে ওদের এখানে দেখবেন, আমি যতটুকু জানি, আমার বড় ভাই উনি রিসেন্টলি অস্ট্রেলিয়াতে পিএইচডি করতে গিয়েছে, উনি আইসিডিডিআরবিতে জব করে। সো ওনার এখানে আর ইউজ করা হয়, ম্যাক্সিমাম কাজ আর দিয়ে করে ওনারা। বাট উনি এখন পিএইচডি করতে গেছে, পিএইচডিটা হবে কমপ্লিটলি পাইথনের উপর। সো এই আর কি। আচ্ছা, উনি আইসিডিডিআরবিতে প্রায় 15-16 বছরের উপরে ধরে জব করতেছে আর কি। ওকে, সো তারপর যে বললাম চ্যাট জিপিটি। এখন চ্যাট জিপিটি এখানে আনার একটা নট অনলি চ্যাট জিপিটি, এটাতে বুঝাচ্ছে যে আপনার ওপেন এআই যে ব্যাপারগুলো, চ্যাট জিপিটি বা এআই আপনাকে আপনার কাজটাকে সহজ করে দিবে, নট রিপ্লেস করে দিবে। আর যে এআই জানে আর যে জানে না, ঠিক আছে, তার কিন্তু সিভিটা কিন্তু ভারী থাকবে, যে ওপেন এআই জানে বা প্রম্পট ইঞ্জিনিয়ারিং জানে, ঠিক আছে। তো তখন কিন্তু দেখেন ফিল্টারটা কিন্তু তখনই হয়ে যাচ্ছে। ধরেন আপনি 10টা সিভি আপনি দিলেন, আপনার 5টা সিভিতে কিন্তু আমি তো আসলে 10 জনকে ইন্টারভিউতে ডাকবো না, আমি চাচ্ছি যে একটু ফিল্টার করবো। তখন আমি কি দেখি? এডুকেশন কোয়ালিটি দেখি, তার কাজের এক্সপিরিয়েন্স দেখি, বিভিন্ন দেখি। ওই জায়গাটা দেখবেন দেখি যে এআই জানে তারটা কিন্তু শর্ট লিস্টেড হয়ে যাবে, যে জানে না তারটা কিন্তু আলটিমেটলি বাদ করে যাবে। তার মানে কি, আপনাকে ট্রেন্ডের সাথে আপনাকে অ্যালাইন থাকতে হবে। আপনাকে চ্যাট জিপিটি, জিমিনি, তারপর হলো গুগল বার, যে এই যে ডিফারেন্ট টাইপ অফ, আপনার আরেকটা কিছু ডিপসিক, এইগুলো আপনাকে জানতে হবে। মোট কথা হলো এইটাকে ইউজ করা আপনাকে জানতে হবে, এর সাথে অ্যালাইন থাকতে হবে। এআই কখনো আপনার জব রিপ্লেস করবে না, ঠিক আছে। কিন্তু জব রিপ্লেস কাদেরটা করবে? যে এআই জানে না। আর যে এআই জানে, যে জানে সে রিপ্লেস করবে যে জানে না তারটা। বাট কমপ্লিটলি কোন একটা মানে আমি যদি আপনাদেরকে একটা উদাহরণ দিই, ফর এক্সাম্পল, যে আপনার কন্টেন্ট রাইটার, ধরেন একজন প্রফেশনাল কন্টেন্ট রাইটার, একজন হলো নন প্রফেশনাল কন্টেন্ট রাইটার। এখন আমি কন্টেন্ট রাইটার, ধরেন আমি দীর্ঘ 5 বছর যাবত আমি কন্টেন্ট রাইটিং এ কাজ করতেছি। সো আমি কন্টেন্ট রাইটিং এর ডোমেইন নলেজ, কন্টেন্ট রাইটিং এর ব্যাক এন্ড, ফ্রন্ট এন্ড সব কিছু জানি, কিভাবে কন্টেন্ট রাইট কি করে। সো আমি চ্যাট জিপিটি ইউজ করে যে কন্টেন্ট বের করতে পারবো, আর যে কন্টেন্ট রাইটার না, যে প্রথম কন্টেন্ট রাইট করতে চ্যাট জিপিটি ইউজ করে, তার কন্টেন্টের কোয়ালিটি কি সেম হবে? যদিও তারা এআই দিয়ে বানাচ্ছে, বলেন তো সেম হবে? ইয়েস নো লেখেন তো একটু। কখনোই হবে না। আপনাদের অ্যান্সারটাই একদম ঠিক, যে কখনো হবে। তার মানে কি, একজন এআই জানা ডেটা অ্যানালিস্ট, একজন এআই না জানা ডেটা অ্যানালিস্টের ভিতরে পার্থক্যটা আপনাকে দেবে, বুঝতে পারতেছেন। সো এআই আপনাকে অবশ্যই জানতে হবে। আচ্ছা, এখন একটা চমৎকার একটা জায়গা যাই, সেটা হলো আপনাদের কাছে একটু যাবো। আপনারা কমেন্টে লিখবেন যে হুইচ স্কিল আর নিডেড টু বি এ ডাটা অ্যানালিস্ট। এই যে আমি এত আলোচনা করলাম, শুধুমাত্র যে টেকনিক্যাল স্কিল না, সফট স্কিল আর টেকনিক্যাল স্কিল, হার্ড স্কিল সব। আপনাদের মতামতটা একটু শেয়ার করুন যে একজন ডেটা অ্যানালিস্ট হওয়ার জন্য কি কি স্কিল প্রয়োজন হয়। আপনাদের মনে যা আছে সেটা লেখেন। আমি আপনাদের কাছে যাবো, হ্যাঁ, আমি এটা ক্লিয়ার করি, তারপর আমি আপনাদের কাছে যাচ্ছি। একটু কাইন্ডলি লেখেন যে একজন ডেটা অ্যানালিস্ট হওয়ার জন্য কি কি স্কিল প্রয়োজন হয়। যেমন বলতে পারেন আপনাকে টুল শিখতে হবে, তারপর বলতে পারেন আপনার সফট স্কিল জানতে হবে, আপনার প্রেজেন্টেশন স্কিল, কমিউনিকেশন স্কিল, ডিফারেন্ট টাইপ অফ জিনিস আছে, তাই না? তো আপনাদের থিঙ্কিংটা কি সেটা একটু জানতে চাচ্ছি।
একজন লিখছেন ম্যাথ ভালো জানতে হবে। SQL, Excel, Power BI, Python এবং R. Data manipulation, filtering need to be learned, basic analysis system, Python, SQL, patient practice, more practice. খুবই চমৎকার লিখছেন মোহাম্মদ ইয়াসিন ভাইয়া। কি করবো সেটা আগে জানা। থ্যাংক ইউ সো মাচ, খুব ইম্পর্টেন্ট জিনিস লিখছেন যে কি করবো, ডোমেইন নলেজ, প্র্যাকটিস, মোর প্র্যাকটিস। খুবই চমৎকার লিখছেন। হ্যাঁ, সাজিদ ভাইয়া লিখছেন SQL, Power BI, Excel, ওকে। আবার ভাইয়া লিখছেন এটাই, ক্রিটিক্যাল থিঙ্কিং এন্ড প্র্যাকটিস এ লট। খুবই চমৎকার লিখেছেন ফারহানা আফরিন মৃধা। আপনার ক্রিটিক্যাল থিঙ্কিং খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, অ্যানালিটিক্যাল থিঙ্কিং সো মাচ ইম্পর্টেন্ট। জাহিদ ভাইয়া, ওকে। মুর্শিদুর রহমান মোর্শেদ, এক্সেলেন্স অফ অ্যানালিটিক্যাল মাইন্ড, লাভ ফর ওয়ার্কিং উইথ ডাটা। খুবই চমৎকার, মানে শেষের এই জিনিসটা এত ভালো লাগলো। আসলে আপনার যদি প্যাশন না থাকে, আপনার এত মানে আপনার ক্রিটিক্যাল থিঙ্কিংও আসবে না, কিছুই আসবে না। সো আপনাকে লাভ মানে ভালোবাসতে হবে। ওকে, আচ্ছা। প্র্যাকটিস, স্কিল, ফোকাস, ইন্টিগ্রেট উইথ এনভায়রনমেন্ট। ওকে, আচ্ছা। সো আচ্ছা, এখন দেখেন আপনাদের যে কোশ্চেন গুলো নিলাম, দেখেন আমি কিন্তু আমার পরের স্লাইডটাতে যদি যাই, দেখেন স্কিল নিডেড টু বি এ গুড ডেটা অ্যানালিস্ট অর প্রফেশনাল ডেটা অ্যানালিস্ট, হার্ড স্কিল, সফট স্কিল বোথ। সো একজন প্রফেশনাল এবং ভালো মানের ডেটা অ্যানালিস্ট হওয়ার জন্য আপনাকে টেকনিক্যাল স্কিলের পাশাপাশি আপনার সফট স্কিলটাও যথেষ্ট পরিমাণ ভালো জানা লাগবে। এখন দেখেন আপনারা যে কোশ্চেনের অ্যান্সার গুলো দিয়েছেন, আমি যতটুকু পড়ে বুঝতে পারলাম সবকিছু কিন্তু আপনাদের এখানে চলে আসছে। যেমন এই যে সাবজেক্ট ম্যাটার এক্সপার্টাইজ যেটা বললাম, হ্যাঁ কি করব একজন বলেছেন, এটাকে বলা হয় ডোমেইন নলেজ। যে আপনি যদি ফর এক্সাম্পল যে এইচআর এ কাজ করেন, সো এইচআর এ কি আপনি এইচআর ডোমেইন নলেজ জানেন, সো আপনি কিন্তু এইচআর এর অ্যানালিসিসটা খুব ভালোভাবে করতে পারবেন। যে রিটেল বিজনেসের সাথে কানেক্টেড আছে সে কিন্তু রিটেল অ্যানালিসিস করতে পারবেন। যে হেলথ কেয়ারে আছেন বা বিভিন্ন ডায়াগনোসিস সেন্টারে, ওই ডাটা নিয়ে সে কিন্তু ভালো কাজ করতে পারবেন। সো ফাইন্যান্সিয়াল ডোমেইন নিয়ে আপনার কাজ করেন। তো মোট কথা হলো সাবজেক্ট ম্যাটার এক্সপার্টাইজ, মানে আপনি যেই ডোমেইনের, আপনাকে যে কোনো ধরনের, আপনাকে একজন ক্লায়েন্ট একটা স্পোর্টস এর ডাটা দিয়ে বলে এটা অ্যানালাইজ করতে, এখন আপনি যদি স্পোর্টস এর ডোমেইনটা না জানেন তাহলে এটা আপনি কিভাবে অ্যানালাইজ করবেন? সো এখন বলবেন ভাই তাহলে আমি কিভাবে এটা অ্যাচিভ করবো? সো আপনাকে এটা কেস স্টাডি করে, বিভিন্ন পড়াশোনা করে, এইভাবে আস্তে আস্তে ঘাটাঘাটি করে আপনাকে জানতে হবে, প্রজেক্ট করে আপনি জানতে হবে। সো তখনই কিন্তু আপনার মোট কথা হলো সাবজেক্ট ম্যাটার এক্সপার্টাইজ বলতে ডোমেইন নলেজটাকে বলা হয়। ম্যাথ অ্যান্ড স্ট্যাটিস্টিক্স নলেজ, আপনাকে অবশ্যই ম্যাথমেটিক্যাল নলেজ, মানে এমন না যে খুব অ্যাডভান্স জানতে হবে। এখানে কোনো আপনি এ স্কয়ার প্লাস বি স্কয়ার টু, হ্যাঁ এ প্লাস বি হোল স্কয়ার সূত্র, এ স্কয়ার প্লাস টু এ প্লাস, এইগুলো কেউ জিজ্ঞেস করবে না। ত্রিকোণমিতি কি, পরিমিতি কি, এইগুলো কেউ জিজ্ঞেস করবে না। হ্যাঁ, এত যোগ করলে কি, এগুলো কেউ জিজ্ঞেস করবে, সব সিস্টেম করে দিবে। আপনাকে যা জানতে হবে কোনটার সিনট্যাক্সটা কিভাবে কাজ করে। লাইক এখন আপনাকে যদি আমি বলি প্রফিট বের করতে, তো আপনি কি বের করবেন? আপনি রেভিনিউ বের করবেন, কস্ট বের করবেন, দুটা মাইনাস করবেন, আপনি প্রফিট বের করে ফেলবেন। এখন যদি বলি এভারেজ প্রফিট পার কাস্টমার কিভাবে বের করবেন, আপনার টোটাল প্রফিট কে এভারেজ মানে আপনার কাস্টমার দ্বারা আপনি ডিভাইড করবেন, আপনি পেয়ে যাবেন। সো এই যে বেসিক ম্যাথমেটিক্যাল নলেজটা, এটা আপনাকে জানতে হবে, আর আস্তে আস্তে আপনি অ্যাডভান্স এগুলো আপনি জেনে যাবেন। ডাটা অ্যান্ড টেকনিক্যাল স্কিল, ডাটা ওই যে অনেকেই কমেন্টে বলেছেন যে আপনাকে ডাটা জানতে হবে, ডাটাটাকে বুঝতে হবে। সো এইটাই আর কি। সো এইটা হলো আমার হার্ড স্কিল। সফট স্কিলটা কি? প্রবলেম সলভিং নলেজ। ওই যে আপনার এখানে অনেকেই বলেছেন স্টোরি টেলিং, আপনি একটা অ্যানালাইসিস করলেন ডাটা, সেটা যদি আপনি স্টোরি টেল করতে না পারেন, আপনি যদি বুঝাতে না পারেন যে আপনার যে অ্যানালাইসিসটা করলেন এটা কি একটা ঘটনা বলতেছে, আমার বিজনেস কোন সিনারিতে আছে, কিভাবে আগালে আমার বেটার হবে, এই জিনিসটা যদি আপনি না জানেন তাহলে কিন্তু আপনি আসলে প্রেজেন্ট দিতে পারবেন না। আর আপনি যদি আপনার পোটেনশিয়ালটা, মানে এই যে বিজনেসে যে একজন অ্যানালিস্টের যে পোটেনশিয়াল, আপনাকে প্রজেক্ট করলেন, এটা ভ্যালুটা যদি আপনি আপনার ক্লায়েন্টকে না বুঝতে পারেন, সে এখানে কিন্তু পে করবে না। হ্যাঁ, সো আপনার গ্রহণযোগ্যতা কিন্তু বাড়বে। সো আপনাকে অবশ্যই স্টোরি টেলিং এর অ্যাবিলিটি থাকতে হবে। এখন বলবেন ভাই এটা কি শুরুতে আসে? না, এটা কখনোই শুরুতে আসবে না, কাজ করতে 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 হয়ে যাবে। কোলাবোরেশন, আপনি টিম ওয়াইজ কাজ করবেন, আপনি কোলাবোরেশন করা জানতে হবে। সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা আপনাকে জানতে হবে সেটা হলো আপনাকে থাকতে হবে কিউরিওসিটি। এই যে কোশ্চেন মার্ক, একজন ডাটা অ্যানালিস্টের মনে সবসময় কোশ্চেন মার্ক থাকতে হবে। ফর এক্সাম্পল আমি একটা উদাহরণ দিই, ফুড পান্ডা উদাহরণটা আমি সবসময় প্রায় দিই, এটা রিয়েল লাইফ একটা উদাহরণ। সেটা হলো ধরেন ফুড পান্ডা কি করে, ওরা খাবার ডেলিভারি দেয়, গ্রোসারি আইটেম, রেস্টুরেন্টের আইটেম, এগুলো তারা ডেলিভারি দেয়। তো একদিন আপনি ফুড পান্ডার অ্যানালিস্ট, আপনি ডেটা অ্যানালিস্ট, তো আপনি দেখলেন যে ফুড পান্ডায় আজকে খুব দ্রুত ডেলিভারি হয়ে গিয়েছে,
খুব ফাস্ট ডেলিভারি, মানে ডেলিভারি যে টাইমটা এটা খুব কম লেগেছে। সো এখন আপনি দুই ধরনের রোল প্লে করতে পারেন এখানে। একবার ভাবলেন যে না ওইটা এমনি এমনি হয়েছে, হয়তো জ্যাম কম ছিল, এই সেই ছিল, এটা হয়ে গেছে আর কি, এটা একটা আপনি রেখে দিলেন। কিন্তু আপনি আরেকটা রোল প্লে করতে পারেন, আপনার ভিতরে কোশ্চেন আসলে কেন হলো একটু দেখি তো। তখন আপনি ডাটা নিয়ে অ্যানালাইসিস করলে দেখলেন যে আজকে রেস্টুরেন্টের যারা মানে খাবার মেক করে তারা খাবারটা খুব ফাস্ট মেক করেছে। তারপর দেখলেন যে যারা গ্রোসারি আইটেম, যে মুদি দোকানদাররা আছে বা সুপার শপগুলো আছে, তারা খুব ফাস্ট প্রোডাক্টটা প্যাকিং করেছে। তারপর দেখলেন যে আপনার ডেলিভারি ম্যানকে আপনি আজকে হয়তো কোনো মোটিভেশন কিছু দিয়েছেন, কোনো গিফট দিয়েছেন, যার কারণে সে আরো ফাস্ট ডেলিভারি দিয়েছে, কাজ করতে আগ্রহী হয়েছে। সো এই যে স্টেপ গুলো জানতেছেন, তারপরে কি হচ্ছে আপনি কিন্তু ওইখান থেকে ডিসিশন নিতে পারছেন যে আপনি রেস্টুরেন্টে যারা রান্না করে তাদেরকে একটা গিফট দিলেন বা কোনো একটা অফার দিলেন যে আপনার যদি এই টাইমের ভিতরে দিতে পারেন, তাহলে আপনার যদি তারা মোটিভেট থাকলো, তারা আরো কাজ করতে পারলো। সেম ভাবে আপনি আপনার ডেলিভারি ম্যানকে, সেম ভাবে আপনার যে আদার যে কার্যক্রম আপনি পরিচালনা করতে পারছেন। এই যে দেখেন একটা কিউরিসিটি থেকে আপনি আপনি কত জিনিস আপনি জানতে পারতেছেন, তাই না? সো এই যে ব্যাপারটা হলো, আপনাকে কিউরিওসিটি আপনাকে অবশ্যই থাকতে হবে আপনার ভিতর। তারপর কি হলো, কমিউনিকেশন স্কিল, ক্রিয়েটিভিটি সবার লাস্টে। তার কারণ কি, ক্রিয়েটিভিটিটা এমনি এমনি আসে না, ভাই বোন কেউ ক্রিয়েটিভ থাকে না, এটা অটোমেটিকলি মানে কাজ করতে করতে, যে কোনো একটা প্যাশনে কাজ করতে করতে তো হয়ে যায়। যেমন আমাকে যদি পাওয়ার বিআই নিয়ে বলেন, আমি আপনাকে পাওয়ার বিআই নিয়ে মনে করেন ধুমাইয়া বলতে পারবো। কারণ কি, পাওয়ার বিআই নিয়ে আমি ম্যাক্সিমাম আমার অ্যানালিটিক্যাল কাজে আমি পাওয়ার বিআই সবচেয়ে বেশি কাজ করছি, ডাটাবেজের কাজ করেছি, বাট ম্যাক্সিমাম টাইমটা, কারণ আমার টিমে আমি গুড ডাটা ভিজুয়ালাইজেশন হিসেবে আমি মনে করি একটা রোল প্লে করে থাকি, কারণ আমার গ্রাফিক্যাল নলেজটা আলহামদুলিল্লাহ খুব ভালো। তো দ্যাটস লাইক টিম মেম্বার আমাকে দিয়ে এই কাজটা সবচেয়ে বেশি করা হয়। তো যার কারণে আমার এক্সপার্টাইজটা এখানে সবচেয়ে বেশি হয়ে গিয়েছে। সো যার কারণে আমি গুড কালার কম্বিনেশন দিয়ে, গুড অ্যালাইনমেন্ট দিয়ে, গুড একটা মানে এমন একটা ড্যাশবোর্ড তৈরি করতে, আমি উদাহরণ দেখাবো যেটা আপনার ইজি রিডেবল। সো এই যে দেখেন আমি কাজ করতে 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 আমার ক্রিয়েটিভিটি বেড়ে গিয়েছে। সো এটা আস্তে আস্তে হয়ে যাবে। সো যদি আমি একটু রিক্যাপ করি, আপনাকে সাব ডোমেন নলেজ জানতে হবে, বেসিক ম্যাথমেটিক্যাল নলেজ থাকতে হবে, ডাটা টেকনিক্যাল নলেজ যেটা, এগুলা আসলে কাজ করতে করতে হয়ে যাবে, আপনি যখন শুরু করবেন হয়ে যাবে। এক্ষেত্রে আমি আমার অ্যান্সারটা দিই। আমি যখন শুরু করি, হ্যাঁ 2022 সালে, তখন কিন্তু আমি এক্সেল ছাড়া কোনোটাই জানতাম না। এক্সেল মোটামুটি জানতাম, এক্সেলে জাস্ট ওই সাম কাউন্ট এগুলো কিন্তু সীমাবদ্ধ থাকতো। তো তখন আমি আমি ফোন দিয়ে সাকিব ভাইয়ের সাথে কথা বলি যে ভাইয়া, আমি তো নন টেক ব্যাকগ্রাউন্ডের, আমি তো বিবিএ স্টুডেন্ট, আমি ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়ি, আমি তো এসকিউএল পাইথন কিচ্ছু জানি না। বাট আমি জানি যে ডেটা অ্যানালিস্ট শেখার জন্য এইগুলো শিখতে, অ্যানালিস্ট হওয়ার জন্য এইগুলো জানতে হয়। তো এখন আমি কি এগুলো পারবো কিনা? তো তখন ভাইয়া বলছে, ভাইয়া যদি আপনি প্যাশনেট থাকেন, ডেডিকেটেড থাকেন, নিজের সাথে কমিটেড থাকেন, আপনি অবশ্যই পারবেন। হ্যাঁ, সো দেখেন ঠিক কয়েক বছর পর আমি এখন আপনাদের সাথে ক্লাস নিচ্ছি। আমি কিন্তু ওই সময় কিন্তু বলতেও পারি না যে আমি আপনাদের সামনে কখনো ক্লাস নিব। নট অনলি আপনাদের সাথে, আমি যে বললাম যে 1500 স্টুডেন্ট ক্লাস আমি পড়িয়েছি, তাদের ক্লাস নিয়েছি, কর্পোরেট, তারপর হলো স্টুডেন্ট, প্রফেশনাল, নন প্রফেশনাল, সবাইকে পড়িয়েছি আলহামদুলিল্লাহ। সো আমি কিন্তু তখন থিঙ্ক করেছিলাম আমি কি এগুলো পারবো, কিন্তু এখন আমি কিন্তু পেরেছি এবং হলো অন্যদেরকে পারতে সহযোগিতা করতেছি। সো সময় কখন কোথায় আপনাকে নিয়ে যাবে আপনি কোনো কিছুই বুঝবেন না। জাস্ট আপনাকে স্টার্ট করতে হবে, আপনাকে কমিটেড থাকতে হবে, আপনার কনসিস্টেন্সি মেনটেন করে আপনার লার্নিংটা, কন্টিনিউয়াস লার্নিং মাইন্ডসেটটা আপনার রাখতে হবে, আর কিচ্ছু না। তো অল্প অল্প স্টেপ দিয়ে যদি আগান না, আপনি বড় কিছু করতে পারবেন। একবারে বড় কিছু করার চাইতে প্রতিদিন আপনি আধা ঘন্টা করে 1 ঘন্টা করে নতুন নতুন কিছু শিখেন। যেমন আমি এখন কি করি, প্রতিদিন আধা ঘন্টা হলো আমি একটু পাওয়ার বিআই ডেক্স নিয়ে অথবা এসকিউএল যে কোনো একটা সিনটেক্স নিয়ে, যে কোনো কিছু নিয়ে আমি একটু ঘাটাঘাটি করি। এই যে দেখেন আমি চিন্তা করতেছি আধা ঘন্টা, আজকে আধা ঘন্টা থেকে আমি ধরেন অল্প একটা জিনিস শিখলাম। তো এই যে অল্প অল্প শিখতে শিখতে 1 বছরে 365 দিন আধা ঘন্টা করে কত হয়ে যাচ্ছে। ধরেন আমি একদিনে একটা ভোকাবুলারি শিখবো, অথবা একদিনে 3টা ভোকাবুলারি শিখবো, ইংলিশ ভোকাবুলারি শিখবো আমি। 365 দিনে আপনি 3টে গুণ দেন, দেখেন আপনার কত হচ্ছে। সো এই যে কনসিস্টেন্সি, এটা সো মাচ ইম্পর্টেন্ট যে কোনো স্কিল, যে কোনো সেক্টর স্কিল হওয়ার জন্য। সো এইটা আপনাকে অবশ্যই মেনটেন করতে হবে, আপনার ডেডিকেটেড থাকতে হবে। আপনি যদি আপনার নিজের প্রতি মানে নিজের কাজের প্রতি প্যাশনেট থাকে, আপনি যদি ইনথুজিয়াস্ট হন, আপনার যদি ডেডিকেটেড দিয়ে টাইম দেন, আপনি এখন ভাবতেছেন যে আপনি পারবেন না, কিন্তু ঠিক 1 বছর পর আপনি বুঝতে পারবেন যে আপনার স্কিলের কথা চলে গেছে। 2 বছর পর বুঝতে পারবেন যে আমি আসলে দেখেন আমি চিন্তা করেছিলাম, আমি আমার নিজের সাথে কমিটেড ছিলাম, এখন আমি কাজ করতেছি। সো এইটা নিজের সাথে অবশ্যই কমিটেড থাকবেন। আমি শুরু করলাম, এই আমি জানলাম ডাটা অ্যানালিস্ট, এটা ডাটা অ্যানালিস্টের জন্য এইটা শিখতে হয়, এখন আমাকে এগুলো শিখতে হবে। ঝড় তুফান যা আসুক, মানে মেন্টালিটিকে ঠিক রেখে আমাকে শিখতে হবে। 1টা বছর কষ্ট করেন, 2টা বছর কষ্ট করেন, দেখেন এটা বেনিফিটটা আপনার কিভাবে পান। অথবা এখানে দেখবেন অনেক প্রফেশনাল আছেন,
তারা আমি আমি এখানে উদাহরণ দিতে পারবো, আমার স্টুডেন্টরা আছে কিনা এখানে জানি না, অনেকেই আমি যখন তাদেরকে পাওয়ার বিআই শিখিয়েছি, তখন সে একদম তার কোম্পানিতে সে এইচআর হিসেবে কাজ করে বা ফাইন্যান্সিয়াল অফিসার হিসেবে কাজ করতেছে। তো তারাও কিন্তু রিপোর্ট বানাতো। একটা আপু ছিল, আপু আমাকে বললো, আমাকে মেসেজ দিয়েছিল যে ভাইয়া আমি তো রিপোর্ট বানাতাম, কিন্তু পাওয়ার বিআই দিয়ে আপনার কাছ থেকে ক্লাস করার পর, পাওয়ার বিআই মানে আমার কাছে না, মানে পাওয়ার বিআই শেখার পর, সে আমাদের কাছ থেকে শিখেছে, পাওয়ার বিআই শেখার পর যখন আমি এই পাওয়ার বিআই দিয়ে যখন আমি এই ডাটাটা সেম রিপোর্টটা আমি যখন আরো অ্যাডভান্স ভাবে বিশ্লেষণ করলাম, বস খুব খুশি হয়ে গেল। তার মানে কি দেখেন, আপনি কিন্তু আপনার এক্সিস্টিং প্রফেশনাল এটাকে কাজে লাগিয়ে আপনি আপনার প্রমোশন, স্যালারি ইনক্রিমেন্ট সবকিছু আপনি করতে পারতেছেন। আর যারা ফ্রেশার, যারা এখানে একদম স্টুডেন্ট আছেন, যারা শুরু করছেন, তাদের জন্য তো এটা সোনাই সোহাগ একদম বলতে পারেন যে ক্যারিয়ারের শুরুতেই আপনি শিখতেছেন। সো এই আর কি। আচ্ছা, তো আপনাদের কাছে কোশ্চেন আমি নিচ্ছি ইনশাল্লাহ, আপনাদের সব কোশ্চেন জমা আছে, জমা থাকুক, আমি আমার অ্যান্সার গুলো দেই, দেন আপনাদের কাছে কোশ্চেন নিবো ইনশাল্লাহ। যারা হ্যান্ড রেজ করেছেন তাদের কাছে অবশ্যই আমি যাবো ইনশাল্লাহ। আচ্ছা, এখন আসি হলো স্যালারি অ্যান্ড বেনিফিট নিয়ে। স্যালারি অ্যান্ড বেনিফিট নিয়ে যদি সবার একটা কমন কোশ্চেন ছিল, ভাই এটা স্যালারি কেমন, কিরকম আর্নিং অপরচুনিটি আছে, গ্লোবাল এবং ইন্টারন্যাশনাল পার্সপেক্টিভ থেকে যদি আমি বলি, মানে বাংলাদেশে মানে লোকাল এবং ইন্টারন্যাশনাল দুইটার দিকে যদি বলি, বাংলাদেশে কিন্তু এটার আসলে অ্যানালিস্টের পোটেনশিয়ালটা কিন্তু প্রিভিয়াস 3 ইয়ার্সও এতটা বুঝতো না যতটা এখন বুঝে। তো এখন এন্ট্রি লেভেলে ফর এক্সাম্পল কিছুদিন আগে আমাদের কাছে অগমেটিক্স নামে একটা কোম্পানি আছে, ইউএস বেস একটা কোম্পানি, তারা আমাদের কাছে বেশ কিছু সিভি চেয়েছে যে আমাদেরকে, এবং আলহামদুলিল্লাহ হয়তো আমাদের কয়েকজন স্টুডেন্ট সেখানে জব পেয়ে যাবে ইনশাল্লাহ, আশা করি। কারণ তারা ইন্টারভিউ দিয়েছে, তারা একদম মানে ইন্টারভিউ ফেস করেছে, তারপর যে ওইখানে গিয়ে প্র্যাকটিক্যাল এক্সাম দেওয়া সেটা দিয়েছে, আলহামদুলিল্লাহ আশা করি হয়ে যাবে আর কি। তো আবার এটার সাথে সরাসরি আমাদের যে ফাউন্ডার সাকিব ভাই আছে, সরাসরি এটার সাথে কানেক্টেড রিক্রুটমেন্টের, তো সেক্ষেত্রে হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমাদের কাছে চাইলো যে আমাদের কিছু অ্যানালিস্ট লাগবে, 10 জনের একটা রিকোয়ারমেন্ট ছিল আর কি, 10 জন অ্যানালিস্ট নেবে তারা। সো এক স্যালারি স্ট্রাকচার নিয়ে যখন জিজ্ঞেস করা হলো, তখন বলো যে যারা এন্ট্রি লেভেলের বা যারা মানে তখন আমরা আমাদের যে সিইও, তখন উনি একটা কথা বলছিল আমাদের সাথে, আমাদের যে রিকোয়ারমেন্ট, যে ভাই এখানে যদি এমন হয় যে আপনি যে টুল গুলো রিকোয়ারমেন্ট সে খুব ভালো পারে, কিন্তু তার ইন্ডাস্ট্রির কাজ করা এক্সপিরিয়েন্সটা নাই, যে টুল সে এগুলো খুব ভালো পারে, কিন্তু হয়তো সে ইন্টার্নশিপ করেছে অথবা 1 মাস 2 মাস 5 মাস কাজ করেছে, কোনো বছরের কোনো এক্সপিরিয়েন্স নাই, 1-2 বছর এক্সপিরিয়েন্স, তাকে কি আপনারা রিক্রুট করবেন কিনা? তারা কি বলছে জানেন, যে সে যদি এই টুল গুলো খুব ভালো পারে, ডোমেন নলেজ যদি তার স্ট্রং থাকে, তাহলে আমরা তাকে নিয়ে নিব, তার 1 বছর এক্সপিরিয়েন্স না হলো আমরা, কিন্তু তাদের রিকোয়ারমেন্ট কিন্তু ছিল 1 বছর মিনিমাম থাকা লাগবে, কিন্তু দেখেন তারা কিন্তু নিয়ে নিচ্ছে, ইন্টারভিউ ফেস করেছে, প্র্যাকটিস। সো ওই যে এন্ট্রি লেভেলে যে স্যালারিটা তারা দিয়েছিল, বলেছিল যে 40 থেকে 50,000 এন্ট্রি লেভেলে অগমেন্টিক্স এর। আর যার 2 বছর 3 বছরের যে একটা এক্সপিরিয়েন্স আছে, হয়তো তার বা 1 বছর এক্সপিরিয়েন্স থেকে শুরু যাক, তার থেকে 50 থেকে 90,000 বলেছে, আর যত এক্সপিরিয়েন্স যাবে তত আরো বেশি বাড়বে স্যালারি, এরকম আর কি। তো এই যে দেখেন, বাংলাদেশে আপনি এন্ট্রি লেভেলে ইজিতে, মানে যারা শুরু করবেন, একদম যারা ফ্রেশাররা আছেন তারা শুরু করবেন, আপনি 35 থেকে 40 দিয়ে স্টার্ট করতে পারবেন, 1 বছর পর এটা 50 বা 55 60 হয়ে যেতে পারে। কিন্তু ব্যাপারটা এমন না যে আপনি কাজ করেন, আপনি কন্টিনিউয়াস আপডেট থাকতে হবে। হ্যাঁ, টুলের সাথে আপডেট থাকবে, সবকিছু আপডেট থেকে নিজেকে অ্যালাইন দেখতে পারলেই আপনি এই ধরনের সুযোগ সুবিধা পাবেন। সো লোকালি এন্ট্রি লেভেলে স্যালারি হয় এরকম, আর যদি ইন্টারন্যাশনালি কথা বলি সেটা কিন্তু আরো অনেক বেশি। এই যে এন্ট্রি লেভেলে আপনারা প্রায় যদি মোটামুটি দেখা গেছে ইন্টার্নশিপ করে অথবা 1 বছরের এক্সপিরিয়েন্স বা বাইরে কোনো ইউনিভার্সিটি যদি আপনার কোনো গ্রাজুয়েশন থাকে, বা বাইরে কোনো ইউনিভার্সিটি যদি আপনার কোনো কোর্স থাকে, তাহলে কি আপনি ইজিলি ইয়ারলি, আপনার তো ইয়ারলি পে করে 70 থেকে 80,000 ডলার আপনি মানে স্যালারিতে চাকরি করতে পারবেন, যদি আপনার 1 বছরের এক্সপিরিয়েন্স থাকে লোকালি কাজ করা। বা এখন আপনি বলবেন ভাই তাহলে আমি যদি কোনো ইন্ডাস্ট্রিতে কাজ না করি, আপনি কি ইন্ডাস্ট্রিতে কাজ করতে হবে কে বলেছে? আপনি ফ্রিল্যান্সিং করেন, আপনি ফাইবার, মোট কথা আপনাকে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকতে হবে। আপনি অনেকে বলে ভাই রিমোট কাজের জন্য তো আপনার অবশ্যই আপনাকে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকতে হবে। আপনি ফাইবারে কাজ করেন, আপনি আপওয়ার্কে কাজ করেন, লিঙ্কডইন অনেক বড় একটা প্ল্যাটফর্ম কাজ নেওয়ার জন্য। হ্যাঁ, লিঙ্কডইন থেকে আপনি কিছু কাজ করতে পারেন, কিছু ফ্রি কাজ মানুষকে করে দিতে পারেন বিভিন্ন কোম্পানিকে। বাট আপনার পোর্টফোলিও, মোট কথা হলো আপনার পোর্টফোলিও বিল্ড করাটা জরুরি। এইভাবে যদি আপনার পোর্টফোলিওতে ভালো ভালো কিছু প্রজেক্ট রাখতে পারেন, আপনি এই যে বাইরের কোম্পানিগুলোতে রিমোটলি আপনি কাজ করার সুযোগটা পাবেন। রিমোট কাজ পাওয়াটা টাফ, বাট যদি আপনার গুড কমিউনিকেশন নেটওয়ার্কিং থাকে, আপনি যদি গুড পোর্টফোলিও থাকে, অবশ্যই আপনি রিমোট কাজ করতে পারেন। কারণ রিমোট কাজ আপনাকে দিবে আপনার কাজ দেখে, নট আপনার চেহারা দেখে, তাই না? তো ব্যাপারটা হলো আপনাকে অবশ্যই যদি রিমোট কাজ করার কারো ড্রিম থাকে, অবশ্যই ভালো করে নিজের পোর্টফোলিওটাকে বিল্ড করতে হবে। সো লোকাল গ্লোবালি 70 থেকে 80,000 ডলার স্টার্ট, এটা আরো বেশি থাকে
ডেটা অ্যানালিস্ট, নট ডেটা সায়েন্টিস্ট। ডেটা সায়েন্টিস্ট আরো বেশি, অনেক। আচ্ছা, আমি সবার আগে কিন্তু বিশ্বজিৎ বণিক ভাইয়ের কোশ্চেনটা নিব। ভাই আপনি অনেক আগে হ্যান্ড রাইজ করেছেন, বাট একটু আমাকে টাইম দিবেন কাইন্ডলি, ঠিক আছে? এটা নিয়ে আমি আলোচনা অলরেডি করেছি। সবুজ ভাই কেমন আছেন? এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? ভাই আমি আছি মোটামুটি। আমি মূলত হচ্ছে মানে এই কোশ্চেনের ব্যাপারে না, আমার হচ্ছে আমি তো মোবাইলে ব্রাউজ করতেছি, তো ওই যে আপনার পার্টিসিপেন্ট যারা আসতেছে এবং যাচ্ছে, এটার যে নোটিফিকেশনটা বারবার ব্লিঙ্ক করতেছে, এটা আমার খুব প্রবলেম হচ্ছিল আর কি। আমি নোটিফিকেশন তো অফ ভাবছিলাম করা যায় কাকে ভাই, নোটিফিকেশন আপনি অফ করতে পারবেন তো? এটা অফ করা যায় না কোনোভাবে? আপনাদের ওইখান থেকেও কি করা যায় না? আমাদের এখান থেকে, আমাদের এখানে টেকনিক্যাল যারা আছেন একটু কাইন্ডলি, সাগর কি আছেন? সাইফুল ইসলাম সাগর, অথবা আমাদের এখান থেকে কেউ আছেন? ভাই একটু মাইকটা অফ করেন, আমি দেখতেছি। আমাদের এখান থেকে আসলে আমি তো ওইভাবে না, নোটিফিকেশন হোস্ট কন্ট্রোলে যদি যাই। আচ্ছা, 1 মিনিট। সেন্ড রিঅ্যাকশন, টার্ন অফ মাইক্রোফোন। আচ্ছা, আমি এখানে তেমন ভাবে দেখতেছি না ভাই, কাইন্ডলি একটু আপনার দেখেন ওখান থেকে যদি কোনোভাবে করা যায় কিনা। আমি এখানে নোটিফিকেশন কোনো কিছু দেখতেছি না। সো আমি ক্লাসটা কন্টিনিউ করি, যদি একটু কষ্ট হয়ে যাচ্ছে ভাই তারপর একটু ইয়ে করবেন। আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট ভাই। ওকে, সো আচ্ছা আচ্ছা, যেটা নিয়ে আলোচনা করতেছিলাম স্যালারি এন্ড বেনিফিট নিয়ে, আমরা ক্লিয়ার হলাম। তারপর যদি যাই, আচ্ছা সরি, এই যে বললাম দেখেন, ডেটা অ্যানালিটিক্স, ফ্রিল্যান্সিং অপরচুনিটি এন্ড প্রজেক্ট বেস ওয়ার্ক নিডেড থিং। আমি আসলে যেই জিনিসগুলো খুব মানে একজন ফ্রিল্যান্সার হিসেবে আপনার যেই জিনিসগুলো না জানলেই না। এখানে অনেকে কোশ্চেন করেছিলেন যে ভাই আমি ফ্রিল্যান্সিং অপরচুনিটি কেমন, ফ্রিল্যান্সিং অপরচুনিটি কিরকম ডেটা অ্যানালিস্টের। ফ্রিল্যান্সিং অপরচুনিটি প্রত্যেকটা সেক্টরে অনেক বেশি আছে ডেটা অ্যানালিস্ট হিসেবে। তারপর হলো আমি যদি বলি আপনার ডেটা সায়েন্টিস্ট হিসেবে, আপনি যদি বলি গ্রাফিক ডিজাইন হিসেবে, আপনি যদি বলি এসইও এক্সপার্ট, সব প্রত্যেকটা জিনিসেরই কিন্তু ফ্রিল্যান্সিং অপরচুনিটি অনেক বেশি। কিন্তু কম্পেয়ার টু অন্য সেক্টর, ডাটা অ্যানালিস্ট আরো বেশি, কারণ এটা কম্পিটিটর অনেক কম। কিন্তু এটা শেখাটাও অনেক কঠিন। আর ফ্রিল্যান্সিং করার জন্য আপনার যে স্কিলটা সবচেয়ে বেশি জানতে হবে, ফ্রিল্যান্সিং অপরচুনিটি অবশ্যই ভালো আছে ভাই, তবে আপনার যদি এই স্কিল সেট গুলো থাকে আপনি অবশ্যই ফ্রিল্যান্সিং এ ভালো করতে পারবেন। কিন্তু তাবিজ বিক্রেতারা কি করে, ফ্রিল্যান্সিংটাকে খুব সস্তা ভাবে উপস্থাপন করে, কোর্স করেন, ফ্রিল্যান্সিং করেন। হ্যাঁ, ফ্রিল্যান্সিং নট সো ইজি। আমার এক্সপিরিয়েন্স আছে, আমি ফাইবারে কাজ করেছি 3 মাস, রাতে অ্যাক্টিভ থেকে আমি $5 প্রথম কাজ পেয়েছিলাম 3 মাস। তারপর $5 কাজ যখন ভালো রিভিউ পেয়েছি, কন্টিনিউয়াসলি আমি কাজ পেয়েছি একটা পর একটা, তারপরে $10, তার একদিন পর আবার $5 কাজ, তারপর আবার $10 কাজ। তখন আমি ডাটা এন্ট্রি কাজ করতাম, নট ডাটা অ্যানালিসিস কাজ করতাম। সো দেখেন, কিন্তু 3 মাস আমি তো, ফ্রিল্যান্সিংটা আসলে এত ইজি না। কিন্তু আপনার যদি, আমি পরবর্তীতে বুঝতে পারলাম যে আমার ল্যাকিংস বা আমার গ্যাপটা কোথায় ছিল, যে আমার এত দেরিতে কাজ পাওয়ার জন্য আমি কেন কাজ পেলাম। আমার ল্যাকিংস কি ছিল বা আমার দুর্বলতা ছিল, আমার ভালো পোর্টফোলিও ছিল না, স্কিল সেট ছিল, পোর্টফোলিও ছিল না, আমার নেটওয়ার্কিং স্কিল ভালো ছিল না, আমার ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে আমার অ্যাক্টিভনেস তেমন ভালো ছিল না, আমার নিস এক্সপার্টিস ছিল, মার্কেটিং ভালো ছিল না। দেখেন, আপনার স্কিল সেট আছে, এখানে এটা যদি শুধুমাত্র আপনি জানেন তাহলে কি হবে বলেন তো? এটাকে কি করতে হবে? আপনাকে নেটওয়ার্কিং করতে হবে, আপনাকে জানান দিতে হবে যে আমি একজন ডেটা অ্যানালিস্ট, আমি এগুলো করি। দেখেন, আমি যদি বলি আপনাদের এখানে কার কার লিঙ্কডইন প্রোফাইল আছে বলুন তো, ইয়েস লেখো তো একটু কাইন্ডলি। একটু ইয়েস লেখেন। আচ্ছা, ওকে। সো দেখেন, এখন আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই, আমি আমার লিঙ্কডইনটাতে একটু যাবো। এখন আপনার লিঙ্কডইনটা কেন এটা আপনি জানেন। এখন আমার লিঙ্কডইনে কেউ যদি ঢুকে, সে কিন্তু ইজিলি বুঝতে পারবে যে আমি একজন ডেটা অ্যানালিস্ট। সো আমি এটা দেখানোর কারণ একটাই, 1 মিনিট। একজন প্রফেশনাল ডেটা অ্যানালিস্ট না, নট অনলি যে কোনো সেক্টরে লিঙ্কডইন প্রোফাইল কেমন হতে পারে সেটা জাস্ট একটু দেখাচ্ছি। সো এই হলো আমার লিঙ্কডইন প্রোফাইল। আমি যদি একটু একটু ভিউ করি, দেখেন আমার প্রোফাইলে ঢুকেই কিন্তু সে বুঝতে পারবে লাভ টু ওয়ার্ক উইথ ডাটা। দেখেন, শুধু দেখলাম যে আমি কি বললাম যে আমি আমার একটা ভিউ জানলাম যে আমি ডাটা নিয়ে কাজ করতে পছন্দ করি। এখন নিচে দেখেন কিছু টুলের ছবি দিয়েছি, পাওয়ার বিআই, এক্সেল, পাইথন,
চ্যাট জিপিটি এসকিউএল, তার মানে কি বলতে বোঝাচ্ছে যে আমি এই টুলগুলো নিয়ে ডাটা নিয়ে খেলতে আমি খুব পছন্দ করি, এগুলো নিয়ে আমি ডাটা অ্যানালিসিস কাজ করি। সব কেউ ঢুকলে বুঝতে হবে। তারপর সে আমার এই যে টাইটেল দেখলো যে ডাটা অ্যানালিস্ট, ডাটা সলিউশন 360, পাওয়ার বি ইনস্ট্রাক্টর, বিআই অ্যানালিস্ট। তারপর দেখলে যে আমার কোম্পানিতে আমি কি কি করতেছি, দেখেন আমার এঙ্গেজমেন্ট। সবচেয়ে ইম্পর্টেন্ট ক্লায়েন্ট কি করে জানেন, আপনার এই লিঙ্কডইন প্রোফাইল কিন্তু ভিজিট করে। আপনার এই যে দেখেন, আমি যদি আমার ইয়াতে দেখাই, আমার অল পোস্ট গুলো দেখাই, মানে আমি নট, এবার দেখেন আমি যে ফ্রিল্যান্স 2022 সালে আমি ফাইবারে কাজ করেছি। এখন আমি দেখেন আমার জুনিয়র ডেটা অ্যানালিস্ট ছিলাম, আমার এখন প্রমোশন হয়েছে, আমি ডেটা অ্যানালিস্ট হয়েছি, সে দেখতে পারবে। এই যে দেখেন, সো এখন যদি আমি শো অল পোস্টে যাই, দেখেন আমি প্রত্যেকটা যে কাজ করেছি আমি আমার ইয়ার জন্য, আমার মোট কথা হলো আমার পোর্টফোলিওর জন্য সবকিছু আমি শেয়ার করেছি। দেখেন এখানে আমি এটা শেয়ার করেছি। এইগুলো শেয়ার করার কারণ কি, নেটওয়ার্কিং, মানুষকে জানান দেওয়া যে আপনি এইগুলো করেন। দেখেন আমি এই যে এই পোস্ট গুলো তো আমার করার কোনো মানে নাই আমার ক্যারিয়ারে, কারণ তার মানে আমি ওকে বুঝাচ্ছি, মানুষকে বুঝাচ্ছি, আমার নেটওয়ার্কে জানাচ্ছি যে আমি পজিটিভ মাইন্ডসেটের, যে আমি সবসময় পজিটিভ মাইন্ডসেটের। সো তারপর দেখেন আমি এই যে আমার প্রজেক্ট নিয়ে আমি পোস্ট করেছি। তারপর দেখেন আমি আমার কিছু প্রজেক্ট দেখেন, এই যে দেখেন আমি বিটুবি ট্রেনিং নিয়েছিলাম, এটা হলো অ্যাপেক্স হোল্ডিং নামে একটা কোম্পানি ছিল ওদের। এইগুলো শেয়ার করার কারণ কি, নেটওয়ার্কিং। তারপর দেখাচ্ছে দেখেন এই যে আমার হেলথ কেয়ার ডোমেনের একটা প্রজেক্ট, আমি যদি এটাকে ক্লিক করে দেখাই আপনাদেরকে, আমি যেখানে দেখেন লাইভ লিঙ্ক সহ দিয়ে দিয়েছি, কেউ চাইলে ক্লিক করে আমার এই প্রজেক্টটা দেখতে পারবে। দেখেন আমি পাওয়ার বিয়ে দিই, এটা আমি শেখাই আমাদের স্টুডেন্টকে ডাটা সলিউশনের। আমি যখন পাওয়ার বিয়ে ক্লাস নেই, এই প্রজেক্টটা বানাই কিভাবে, দেখেন আমি যদি নাইট বোর্ডে ক্লিক করি, এটা নাইট বোর্ড হয়ে যাচ্ছে, আবার ডে আসতেছে। এখানে দেখেন আমার স্লাইসার, আমি ওপেন ফিল্টার এখানে ক্লিক করলাম, এখানে একটা স্লাইসার পেন ওপেন হয়ে গেল। এখানে আমি ক্লিক করে করে ফিল্টার করলাম, দেখেন ব্ল্যাক, এই যে ফিল্টার হলো, আবার এই যে আদার্স ফিল্টার হলো। আমি চাইলে এটা আবার হাইড করে দিলাম, দেখেন আমার একদম ফিল্টার, দেখেন ওপেন ফিল্টার, আবার এখানে দেখেন লেখা হচ্ছে ক্লোজ ফিল্টার, ডাইনামিক। তারপর দেখেন আমি যদি এখানে সিটিতে ক্লিক করি, আমার সিটি ওয়াইজ এটা চেঞ্জ হচ্ছে। দেখেন এখন কি দেখাচ্ছে, সিটি ওয়াইজ। আবার যদি আমি স্টেটে ক্লিক করি, স্টেট ওয়াইজ চেঞ্জ হচ্ছে। প্রত্যেকটা তো হোভার করলে আমি আবার ডাটা দেখতে পাচ্ছি। দেখেন এখানে মাল্টিপল জিনিস দেখিয়েছি। তো দেখেন মানুষ কিন্তু বুঝতে পারবে যে ও আচ্ছা আমি এটা পাওয়ার বি এক্সপার্ট, মোটামুটি পাওয়ার বিতে কাজ পারি। এটা আমি শেখাই, ক্লাসে দেখাই আর কি, এটা কিভাবে এই প্রজেক্টটা বানায়। তারপর দেখেন আরো প্রজেক্ট আছে, আমি যদি দেখাই এটা আমার আরো প্রজেক্ট দেখাই। আমি আপনাদেরকে জাস্ট আমার প্রোফাইল দেখাচ্ছি না, আপনার যে নেটওয়ার্কিং কেমন থাকতে হবে এটা আমি জাস্ট আপনাদেরকে বুঝাচ্ছি। যে ফ্রিল্যান্সিং যে করবেন, বলি যে ফ্রিল্যান্সিং করবো, ফ্রিল্যান্সিং করার জন্য আপনার কি পরিমাণ এফোর্ট দিতে হবে সেটা জাস্ট দেখাচ্ছি। আচ্ছা দেখেন পাওয়ার বিআই যে আরেকটা প্রজেক্ট, যদিও আমি এটা ইউটিউব দেখে শিখেছিলাম, দেখেন আমি এখানে লিঙ্ক দিয়ে দিয়েছি। এখন দেখেন এটা ওপেন হবে, পাওয়ার বিআই এটা কিভাবে অনলাইন লিঙ্ক ক্রিয়েট করে সেটাও আমি আমার স্টুডেন্টদেরকে দেখাই। দেখেন আমি চাচ্ছি যে এভারেজ সেলস দেখবো, এভারেজ সেলসে ক্লিক করলাম, টোটাল ভিজুয়ালাইজেশন দেখেন এভারেজ সেলস এর উপর চেঞ্জ হবে, নাম্বার অফ আইটেম, এভারেজ রেটিং, দেখেন সব চেঞ্জ হচ্ছে। এখানে চাইলে আমি আবার ফিল্টার করতে পারতেছি, আবার এখান থেকে ফিল্টার করতে পারতেছি, আবার নিচে দেখেন আমার ডাটা আমি দেখাতে পারতেছি। তো আমি কি একটা অ্যাক্সেস দিয়ে দিয়েছি ওকে, আমি কিছু লিখেছি, শেয়ার করেছি। এই দেখেন ডাটা মডেলিং এ কাজ করি সেটাও দেখাচ্ছি, আমি স্টুডেন্টকে শেখাই সেটাও দেখাই। তো মোট কথা হলো, চাইলে আমাকে আমার সাথে লিঙ্কডইনে অ্যাড হয়ে নিতে পারেন, আর তাহলে বুঝতে পারবেন যে একজন ডেটা অ্যানালিস্টের প্রোফাইল কিরকম থাকা। কারণ আমি আমার প্রোফাইলটা কিন্তু আমি একা একা বানাই নাই, আমিও কোনো এক্সপার্টের পরামর্শ নিয়ে কিন্তু আমি এটা বানিয়েছি। তো চাইলে ওইটাও আপনি ফলো করতে পারেন, এই আর কি। তা মোট কথা হলো আপনার স্কিল সেট থাকতে হবে, পোর্টফোলিও থাকতে হবে, নেটওয়ার্কিং থাকতে হবে, ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে আপনার আইডি থাকতে হবে, লাইক ফাইবার, আপওয়ার্ক যেটাই করেন, নিক্স এক্সপার্ট, আপনি যে কাজ করেন সেটা এক্সপার্টিস থাকতে হবে। এবং মার্কেটিং বলতে চাচ্ছি যে আপনাকে সেলফ মার্কেটিং যেটাকে বলা হয় এটা প্রচুর পরিমাণ করতে হবে, নিজেকে প্রোডাক্ট বানিয়ে সেলফ মার্কেটিং করতে হবে, তখনই আপনি ফ্রিল্যান্সিং এবং রিমোট ওয়ার্ক গুলো পাবেন। আচ্ছা, তারপর এখানে আছে কমিউনিকেশন স্কিল, কন্ট্রাক্ট এন্ড এগ্রিমেন্ট। আপনি কমিউনিকেশন স্কিল না থাকলে ক্লায়েন্ট রিটেনশন আপনি ধরে রাখতে পারবেন না। লিঙ্কডইন প্রোফাইল লিংক দিব এখানে, আমি কি দিব সবাই বলেন তো, দিলে আমি দিব। আসলে আমার পার্সোনাল জিনিস দেওয়ার কোনো ইয়া নাই, আপনার চাইলে আমি দিব, আদারওয়াইজ আমার দেওয়ার কোনো ইয়া নেই। তারপর দিয়ে দিই, ওকে দিয়ে দিয়েছি আপনাদের চ্যাট বক্সে। আচ্ছা, তারপর দেখেন কন্ট্রাক্ট এন্ড এগ্রিমেন্ট যদি না জানেন আপনি কিন্তু ভালোভাবে এগ্রিমেন্ট করতে পারবেন না। ফর এক্সাম্পল আমি একটা উদাহরণ দিই, আমার এক স্টুডেন্ট ছিল ডাটা সলিউশনেরই, আমি তাকে পাওয়ার বিআই শিখেছি। সে একটা প্রজেক্ট পেয়েছিল, ক্লাস চলাকালীনই সে একটা প্রজেক্ট পেয়েছে, একজন নক দিয়েছে তাকে। নক দেওয়ার পর কিভাবে নকটা পেলো জানেন, আমি তাকে প্রজেক্ট করিয়েছি, ওই প্রজেক্ট গুলো সে কি করতো, আমাদের একটা কমিউনিটি গ্রুপ আছে বা লিঙ্কডইন আছে, সে সেখানে শেয়ার করতো। শেয়ার করার পর ক্লায়েন্ট যখন দেখলো যে সে কাজ করে, তখন তাকে নক দিল যে তুমি তো এই ধরনের কাজ করো, তো আমাকে একটা কাজ করে দাও। তখন সে আমাকে নক দিয়েছে যে ভাইয়া আমি তো একটা কাজ পেয়েছি, বাট আমি তার সাথে কিভাবে কমিউনিকেট করবো আমি বুঝতে পারতেছি না, কারণ এরা ইতিপূর্বে তো আমি এগুলো করি নাই। তখন আমি তাকে গাইড করেছি
তারপর সে যখন ওই গাইড ফলো করে তার কাছে প্রজেক্ট নিল, এখন বললো যে ভাই আমি তাহলে এখন প্রাইজিংটা কিভাবে করবো। তখন আমি তাকে বললাম যে আপনি তার এই ক্রাইটেরিয়া বুঝেন, আপনাকে কিরকম এফোর্ট দিতে হবে, কিরকম টাইম লাগবে, ডাইনামিক কতটুকু থাকবে নাকি স্ট্যাটিক থাকবে, এইগুলো সবকিছু দেখে আপনি আপনার প্রাইজিংটা করেন। তারপর বললো ভাই আপনার কি মনে হয় প্রাইজিং, তখন আমি তাকে একটা প্রাইস বলে দিয়েছি। তো তখন দিন শেষে সে $180 প্রজেক্টটা করেছিল আর কি, 1 সপ্তাহ টাইম লেগেছিল। তো দেখেন কন্ট্রাক্ট এন্ড এগ্রিমেন্টের অ্যাবিলিটি থাকতে হবে, প্রাইজিং, টাইম ম্যানেজমেন্ট না করলে কিন্তু ক্লায়েন্ট রিটেনশন আপনি ধরে রাখতে পারবেন না। আপনার ক্লায়েন্ট মানে আপনার চার্ন রেট, মানে আপনি কি হয় আপনার ক্লায়েন্ট ঝরে যাওয়ার রেটটা বেশি থাকবে কিন্তু রিটেনশন রেট বাড়বে না। তো মোট কত একজন গুড ফ্রিল্যান্সিং বা ফ্রিল্যান্সিং সেক্টরে যদি আপনি দাপিয়ে বেড়াতে চান, আপনাকে এই যে জিনিসগুলো টাইম ম্যানেজমেন্ট, কন্টিনিউয়াস লার্নিং, ক্লায়েন্ট রিলেশনশিপ সো মাচ ইম্পর্টেন্ট, আপনাকে হেল্প করবে। অবশ্যই আপনি এগুলো জানতে হবে, আদারওয়াইজ আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন না। শুধু বলে তো লাভ নাই ভাই কোর্স করেন ফ্রিল্যান্সিং করেন, কোর্স করেন ফ্রিল্যান্সিং, এগুলো বলে কোনো লাভ নাই আপনি যদি এগুলো না থাকেন। ক্লায়েন্ট পাবেন, ক্লায়েন্ট ওই দ্বিতীয়বার আপনাকে আর নক দেবে না, বলবে যে মা পৌঁছে দেওয়া আছে তোমার কাছে আমি আসতেছি। সো যদি আপনার এই এক্সপার্টিস গুলো থাকে, আমি এই স্লাইডটা আপনাদেরকে শেয়ার করে দেবো ইনশাল্লাহ, আপনারা বুঝতে পারবেন তখন। আচ্ছা ভাই আপনার কোশ্চেনটা আমি দিচ্ছি, মেহেদি হাসান ভাই, হ্যাঁ আমি কোশ্চেনটা দিব, আপনার বেশ কয়েকবার কোশ্চেন করেছেন, আমি ইনশাল্লাহ দিব আর কি। ওকে, তারপর দেখেন এই যে বললাম ডেটা অ্যানালিসিস যে জব ফিল্ড গুলা কি, ডিজিটাল মার্কেটিং অ্যানালিস্ট, সাপ্লাই চেইন অ্যানালিস্ট, স্পোর্ট অ্যানালিস্ট, এনভায়রনমেন্টাল অ্যানালিস্ট, রিস্ক অ্যানালিস্ট, কাস্টমার ইনসাইট অ্যানালিস্ট, কমপ্লেন্স অ্যানালিস্ট। সো এই একই কাজ, আপনি পাওয়ার বিআই, এসকিউএল, পাইথন এগুলো কাজ করুন, জাস্ট ডোমেইনের উপর ভিত্তি করে নাম আছে। যে মার্কেটিং এর যে ডাটা নিয়ে যদি কেউ কাজ করে তখন তাকে আমরা হয়তো বলতে পারি, ধরেন কোনো মার্কেটিং এজেন্সি যদি কোনো অ্যানালিস্ট হায়ার করে তখন সে বলবে যে আমার মার্কেটিং অ্যানালিস্ট লাগবে। হ্যাঁ, একটা কোম্পানির সাপ্লাই চেইন ডিপার্টমেন্টে যদি কেউ ওই ডাটা নিয়ে কাজ করে তখন তাকে সাপ্লাই চেইন অ্যানালিস্ট বলতে পারি। স্পোর্টস এর ডাটা নিয়ে যখন কাজ করেন তখন স্পোর্টস অ্যানালিস্ট। মোট কথা হলো আপনি ডাটা অ্যানালিস্ট, কিন্তু তার আগে এই যে স্পোর্ট, এনভায়রনমেন্টাল, রিস্ক, এই সেই এগুলো সব একই কাজ। স্পোর্টস অ্যানালিস্ট কি খুব কঠিন? আসলে আমার স্পোর্ট অ্যানালিস্ট আমার ডোমেন নলেজ নাই, আমি আসলে তেমন করিনি, কিন্তু কোনোটাই সহজ না যদি আপনার ডোমেন নলেজ জানা না থাকে। কিন্তু ডোমেন নলেজ যদি আপনি জানেন যে স্পোর্টস এর কোন কোন জিনিসগুলো কাজ করে, যেমন এইচআর যে ভালো জানে, এইচআর যে কাজ করেছে সে কিন্তু এই টুল গুলাকে ইউজ করে, পাইথন কে বা এসকিউএল কে পাওয়ার বিআই ইউজ করে কিন্তু চমৎকার এইচআর অ্যানালাইসিস করতে পারবে। আবার যারা স্পোর্টস এর একটা যা খুব ভালো, ফর এক্সাম্পল যে অনফিল্ড নামে একটা চ্যানেল আছে, যে ওই যে ভাইটার নাম কি জানি আমার মনে নেই এক্স্যাক্টলি। সো উনি যে দেখেন বিভিন্ন যে অ্যানালাইসিস গুলো করে, সে যদি তার এই ডোমেনের সাথে এই টুল গুলো ইউজ করে তখন কিন্তু সে খুব ভালো লেভেলে অ্যানালাইসিস করতে পারবে। যেমন এনভায়রনমেন্ট ডাটা নিয়ে যে কাজ করে, সো এইগুলো আসলে আলো সবই হলো অ্যানালিস্ট, বাট ডোমেন নলেজের উপর ভিত্তি করে স্পোর্টস অ্যানালিস্ট, এনভায়রনমেন্টাল অ্যানালিস্ট, এই আর কি, আর কিছু না। আরো আছে দেখেন, ডেটা অ্যানালিস্ট, বিজনেস অ্যানালিস্ট, ডাটা সায়েন্টিস্ট, মার্কেট রিসার্চ অ্যানালিস্ট, হেলথ কেয়ার অ্যানালিস্ট, ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট, অপারেশন অ্যানালিস্ট, সব অ্যানালিস্ট। জাস্ট ধরেন কোনো ফাইন্যান্সিয়াল কোম্পানি যদি হায়ার করে তখন তার টাইটেল থাকবে যে আমরা উই আর হায়ারিং ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট, ঠিক আছে? কোনো বিজনেসের জন্য, কোনো মেডিকেল হেলথ কেয়ার অ্যানালিস্ট, এগুলো বুঝাচ্ছে যে আপনার হেলথ কেয়ারের নলেজ থাকতে হবে, তাহলে আপনি হেলথ কেয়ার অ্যানালিস্ট। এটাই আর কি, আর কিছু না, সবই অ্যানালিস্ট, জাস্ট ডোমেনের উপর ভিত্তি করে এই হয়। আচ্ছা, এখন আমার স্লাইডটা আপনাদের কোশ্চেনে যাওয়ার আগে আমার কি হলো এটা, আপনাদের কোশ্চেনে যাওয়ার আগে আমি জাস্ট শর্টলি 2 মিনিটসের টোটাল ব্যাপারটা রিক্যাপ করে দিব। ডাটা অ্যানালিসিস কি আমরা জানলাম যে ডাটা অ্যানালিসিস একটা প্রসেস যেখানে আমরা ডাটা কালেক্ট করি, অর্গানাইজ করি, অ্যানালাইজ করি, এবং যেটা আমরা বিজনেসে পারফরমেন্স ইমপ্রুভ করতে আমাকে হেল্প করে। তারপর যদি যাই ডাটা অ্যানালিসিস যে প্রসেসগুলো কি কি, ডাটা কালেক্ট করা, ক্লিনিং করা, অ্যানালাইজ করা, প্রেজেন্টিং, যেমন তারপর কি ভিজুয়ালাইজ করা। তারপর কি ডেটা অ্যানালিসিস কেন ইম্পর্টেন্ট, এটা কারণ এটা বিজনেসে ইমপ্রুভ পারফরমেন্স ইমপ্রুভ করতে সাহায্য করে, আন্ডারস্ট্যান্ডিং কাস্টমার নিড অ্যান্ড প্রিফারেন্স, কাস্টমারের চাহিদা বুঝতে সাহায্য করে, কস্ট রিডিউস করে এবং প্রফিট ইনক্রিজ করে, ভ্যালুয়েবল ইনফরমেশন প্রোভাইড করে যেটাতে আমরা বেটার ডিসিশন নিতে পারি। যার কারণে ডেটা অ্যানালিসিস ইম্পর্টেন্ট। সিম্পল টার্ম হলো একটা ডাটা অ্যানালিসিসের কাজ হলো র ডাটা থেকে মিনিংফুল ইনসাইট বের করা, আর কিছু না, যেটা আমার একটা অর্গানাইজেশনকে, একটা প্রতিষ্ঠানকে হেল্প করবে। থার্ডে কি বললাম, পরে কি একজন ডাটা অ্যানালিস্ট হওয়ার জন্য আপনি কি কি জানতে হবে, আপনি কি এসকিউএল, এক্সেল, এসকিউএল, পাইথন, পাওয়ার বিআই আর চ্যাট জিপিটি, এগুলো আপনার চ্যাট জিপিটি আসলে অবশ্যই জানতে আর অপশনাল আর কি। তারপর আপনার কাছে দিলাম কি কি হার্ড স্কিল, সফট স্কিল থাকতে হবে, এখানে আলোচনা করলাম। স্যালারি বেনিফিট নিয়ে আলোচনা করলাম। তারপর দেখেছে স্কিল সেট, ফ্রিল্যান্সিং কেউ যদি করতে চান তাহলে আপনার কি কি স্কিল সেট থাকা লাগবে, তাহলে আপনি ভালো ফ্রিল্যান্সিং ক্যারিয়ার বিল্ড করতে পারবেন। কমিউনিকেশন স্কিল, কন্ট্রাক্ট এগ্রিমেন্ট, ডিফারেন্ট টাইপ অফ স্কিল, এই আর কি। এখন কথা হলো ভাই, এত কিছু যে বললেন এগুলো এখন কিভাবে শিখবি, তাই না? আমি এখানে যাওয়ার আগে আপনাদেরকে জাস্ট একটা শর্ট জিনিস দেখাই দিই।
দেখেন আমরা তো আসলে এই ধরনের কাজ করি, বা আমরা যে কোর্স ডিজাইন করেছি খুব ইন্ডাস্ট্রি টেস্টটা বুঝে ইন্ডাস্ট্রিতে কোন কোন টুল বেশি প্রয়োজন সেইগুলোকে প্রোডাক্ট অ্যানালাইসিস করে আমরা বলি আমরা ডেটা অ্যানালাইসিস। আমরা যদি আমরা নিজস্ব প্রোডাক্ট অ্যানালাইসিস না করি তাহলে কেমন হলো, তাই না? সো আমরা আমাদের প্রোডাক্ট অ্যানালাইসিস করে আমাদের মডিউলটাকে ঠিক সেভাবে সাজিয়েছি যেভাবে একজন ডেটা অ্যানালিস্ট হওয়ার জন্য জরুরি, একজন ডেটা অ্যানালিস্টকে জানা জরুরি। এখন কোর্স ইনরোল হলে তো হবে না, আপনাকে ইফোর্ট দিতে হবে। আমি তো বললাম যে আমার কোর্স মডিউল পারফেক্ট একজন ডেটা অ্যানালিস্ট হওয়ার জন্য, কিন্তু আপনি কোর্স ইনরোল হলেন শিখলেন না। সেম মডিউল শিখে আমি একজন ডেটা অ্যানালিস্ট হয়েছি, সেম মডিউল শিখে আমাদের কোম্পানির অনেক ডেটা অ্যানালিস্ট, যে 8 জন থেকে 10 জন ডেটা অ্যানালিস্ট ডাটা লাইটিক্সে কাজ করতেছে, সেম মডিউলে তারা শিখে হয়েছে। আবার আমাদের ব্যাচে 50 জন ছিল, আমার ব্যাচে তার মধ্যে থেকে 3 জন মাত্র আমরা হায়ার হয়েছি। কেন হয়েছি? বাকি 47 জন কি করেছে? তারা টাইম দেয় নাই, ক্লাস করে নাই, হয়তো অনেকে প্রফেশনাল লাইফে ছিল, প্রফেশনাল লাইফে তারা এঙ্গেজ আছে, এইভাবে দেখেন। আচ্ছা এখন মডিউলটা যদি একটু দেখাই, ডাটা সলিউশনের ওয়েবসাইটে যাই, শর্টলি জাস্ট একটু 2 মিনিট টাইম নেব আপনাদের কাছ থেকে। এটা আমাদের ওয়েবসাইট, আমরা ডিফারেন্ট টাইপ অফ কোর্স করাই। যদি এখানে একটু যাই, আমরা ডাটা অ্যানালিস্ট জব রেডি বুট ক্যাম্প এটাতে এক্সপ্লোর করি। দেখেন আমাদের টোটাল 9টা মডিউল আছে এখানে। আমি যে বললাম যে দেখেন সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস কি, আমরা শুধুমাত্র টেকনিক্যাল স্কিল শেখাচ্ছি না, আমরা সফট স্কিল এখানে আমরা নিয়ে এসেছি। রিসেন্টলি আমরা নিয়ে এসেছি, প্রিভিয়াস 2টা ব্যাচ এটা পেয়েছে, কারণ আমরা যখন এটার মানে ঘাটতিটা বুঝতে পারলাম তখন কিন্তু সাথে সাথে নিয়ে এসেছি। 50টার প্লাস লাইভ ক্লাস পাবেন আপনি, 55 প্লাস হয় বাট 50 প্লাস দেওয়া হচ্ছে। 10টা রিয়েল ওয়ার্ক প্রজেক্ট থাকবে, এসকিউএল পাইথন সবকিছু মিলিয়ে দিলে 10টার মতো প্রজেক্ট থাকবে, যেগুলো একদম রিয়েল সিনারি বেস। আর আমাদের তো কমিউনিটি সাপোর্টই আছে। এটার আপনাদের 19তম ব্যাচ। আপনাদের বলতে কি মানে সামনে আমাদের 19তম ব্যাচ শুরু হতে যাচ্ছে, সেটা হলো আপনার এই যে এই মাসে 28 তারিখে নতুন ব্যাচ শুরু হবে আর কি। সেটা হলো আপনার রবিবার এবং বুধবার রাত 9:30 থেকে 11টা, ঠিক আছে? সো এখানে আপনি কি কি বেশি বেনিফিট পাবেন? জব অ্যান্ড ইন্টার্নশিপ অপরচুনিটি। জব অ্যান্ড ইন্টার্নশিপ অপরচুনিটি পেতে হলে আপনাকে অবশ্যই রেগুলার ক্লাস করতে হবে। রেগুলার ক্লাস বলতে ম্যাক্সিমাম আপনার ইফোর্ট এবং ম্যাক্সিমাম এঙ্গেজমেন্ট আপনার থাকতে হবে, অ্যাসাইনমেন্ট দেওয়া এগুলো করা। তারপর আপনি আমাদের কাছ থেকে ম্যাক্সিমাম পোস্ট ট্রেনিং সাপোর্ট এবং ইন্টার্নশিপ অপরচুনিটি এবং পরে জবের অপরচুনিটি আস্তে আস্তে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। 10টি রিয়েল ওয়ার্ক প্রজেক্ট থাকবে, ফ্রিল্যান্সিং গাইড, কেউ যদি ফ্রিল্যান্সিং করতে চায় তাকে ফ্রিল্যান্সিং গাইড করা হবে। এই যে আমি যে জিনিসগুলো আলোচনা করলাম প্রত্যেকটাকে ভেঙে ভেঙে আলোচনা করা হবে, যে আপনি কিভাবে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার, কিভাবে কমিউনিকেশন স্কিল বিল্ড করবেন, কিভাবে নেগোসিয়েশন স্কিল বিল্ড করবেন, এগুলো নিয়ে আলোচনা করা হবে। কোর্স এন্ড কমপ্লিমেন্ট সার্টিফিকেট, আপনি অবশ্যই কোর্স কমপ্লিমেন্টেশন সার্টিফিকেট পাবেন। সিভি, আপনার যদি সিভিটা যদি ওয়েল অর্গানাইজ না থাকে, হ্যাঁ এটিএস ফ্রেন্ডলি যদি আপনি সিভি বিল্ড করতে চান, বা একটা ডেটা অ্যানালিস্টের সিভি কিরকম হওয়া উচিত সেগুলো নিয়ে আমাদের ক্লাস থাকবে। তারপর অল নেসেসারি সাপোর্ট, ইন্টারভিউর জন্য যে ধরনের সাপোর্ট প্রয়োজন সবকিছু পাবেন। মক ইন্টারভিউর একটা প্র্যাকটিস সেশন থাকবে। প্রোভাইড অফ নেসেসারি কোর্স ম্যাটেরিয়াল, প্রত্যেকটা ক্লাসের ম্যাটেরিয়াল অবশ্যই পাবেন। আচ্ছা এখানে দেখেন কি কি আনতেছে, 9টা মডিউল যে বললাম। ওভারভিউ অফ ডাটা অ্যানালিটিক্স, ডাটা অ্যানালিস্টের ওভারভিউ আলোচনা করা হবে। এক্সেল ফর বিং এ ডাটা অ্যানালিস্ট, একজন ডাটা অ্যানালিস্ট হওয়ার জন্য এক্সেলের যে জিনিসগুলো জানতে হয়, দেখেন এখানে কি কি আছে। ইন্ট্রোডাকশন টু এক্সেল, পাওয়ার পিভট, অ্যাডভান্স যেগুলো বলি আমি যদি বলি পিভট টেবিল, এক্সেল চার্ট এন্ড গ্রাফ, পাওয়ার পিভট আছে। তারপরে এইচআর অ্যাট্রিবিউশনের উপর একটা প্রজেক্ট করা হবে এবং সেলস এর উপর একটা ডোমেন একটা প্রজেক্ট করানো হবে। টোটাল 10টা ক্লাস থাকবে। পাওয়ার বিআই এই ক্লাসটা আমি নিব, কমপ্লিটলি আমি নিব, পুরো পাওয়ার বিআই জার্নিটা আমার সাথে আপনার হবে। পাওয়ার বিআই ইন্টারফেস থেকে শুরু করে একদম খুঁটিনাখাটি থেকে শুরু করে একদম অ্যাডভান্স লেভেলে ডাইনামিক কিভাবে ড্যাশবোর্ড তৈরি করবেন সব থাকবে। দেখেন আমি 3টা প্রজেক্ট আপনাদের করাবো। পুরো লার্নিং জার্নিতে একটা প্রজেক্ট থাকবে, বড় প্রজেক্ট এই হেলথ কেয়ার উপর, যারা বুঝে বলেন হেলথ কেয়ার কিভাবে ডাটা অ্যানালিসিস করে, হেলথ কেয়ার উপর একটা ড্যাশবোর্ড বিল্ডিং থাকবে ইউজিং পাওয়ার বিআই। তারপর ডাইনামিক ড্যাশবোর্ড ক্রিয়েশন, এটা হলো সেলস ডোমেনের উপর একটা থাকবে। তারপর আসলো দেখেন আপনি ডাটা ভিজুয়ালাইজেশন, ডাটা এগুলো পারলেন। তারপর আসলো মাইএসকিউএল। মাইএসকিউএল সবচেয়ে ইম্পর্টেন্ট কি দেখেন, প্রথম 4টা ক্লাসের পরেও 5টা প্রজেক্ট দেখেন, রিয়েল লাইফ প্রজেক্ট 1 2 3 4 5, কারণ এই 5টা প্রজেক্টে আপনার 5 থেকে 6টা প্রজেক্ট আপনার পুরো ডাটাবেজের ব্যাপারগুলো কনসেপ্ট গুলো ক্লিয়ার হয়ে যাবে। তার মানে কি আপনার ডাটাবেজেও কনসেপ্ট ক্লিয়ার থাকতে পারতেছেন। এগুলো আরো ডিটেইল আছে, আপনি একটু এক্সপ্লোর করে নেবেন। অ্যাডভান্স এবং বেসিক এবং অ্যাডভান্স স্ট্যাটিস্টিক্স, দেখেন এখানে কি কি আছে, বেসিক স্ট্যাটিস্টিক্স আছে, প্রবাবিলিটি আছে, রিগ্রেশন আছে, এখানে দেখেন ইয়ে আছে হাইপোথিসিস টেস্টিং আছে, তারপর রিগ্রেশনও দেখানো হবে আর কি আপনাদেরকে। ওকে, সো স্ট্যাটিস্টিক্স এর মোটামুটি অ্যাডভান্স লেভেল পর্যন্ত, মানে একদম ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত আপনি ক্লিয়ার হয়ে যাবে, যেটা আপনার একজন ডেটা অ্যানালিস্টকে জানা প্রয়োজন। তারপর পাইথন থাকবে ইডি এর জন্য। দেখেন এখানে কিন্তু প্রত্যেকটা জিনিস আছে,
যে ডেটা অ্যানালিস্টের জন্য আপনি কি কি থাকা প্রয়োজন, কি কি পাইথন লাইব্রেরি জানতে হবে, লাইক পান্ডাস, ম্যাটপ্লটলিব, শ্রীবোন, তারপর দেখেন রিয়েল ওয়ার্ল্ড প্রজেক্ট থাকবে। তারপর সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস বেসিক লার্নিং এর উপরে কিছু ক্লাস থাকবে 4 থেকে 5টা। সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস কি দেখেন, এইটা রিসেন্টলি অ্যাড হয়েছে, সফট স্কিলের উপর 4টা ক্লাস থাকবে, যেখানে হলো রিজিউম রাইটিং ফর প্রফেশনাল। একজন প্রফেশনালের রিজিউম কিরকম হতে পারে, যেমন হাউ টু অ্যানালাইজ জব ডিসক্রিপশন, কিভাবে ক্যারিয়ারের লিখবেন, সামারি লিখবেন, কিভাবে চেক লিস্ট তৈরি করবেন, সবকিছু আপনি স্কিলটাকে কোন জায়গায় হাইলাইট করবেন সবকিছু থাকবে। কভার লেটার থেকে থাকবে ইন্টারভিউ টেকনিক, কোন টেকনিকে গেলে আপনি, এই যে ক্লাসটা নিবে হলো আমাদের মাশায়েদ হাসান সীমন্ত ভাইয়া। সীমন্ত ভাইকে কেউ কি চিনেন এখানে? নর্মালাইজেশন তো অবশ্যই থাকবে ভাইয়া, মোহাম্মদ ইয়াসিন ভাইয়া, নর্মালাইজেশন অবশ্যই থাকবে, ডাটা নর্মালাইজেশন থাকবে। মাশায়েদ হাসান সীমন্ত ভাইকে কেউ কি চিনেন? এই যে ভদ্রলোকে, এই যে ভদ্রলোক, এই যে সীমন্ত ভাইকে কেউ কি চিনেন? তো তাহলে তো হলোই আর কি। তো ওনার এই সেক্টরটাতে কি লেভেলে এক্সপার্টাইজ আছে সেটা তো আপনি জানেনই। সো দেখেন সীমন্ত ভাই এই 4টা ক্লাস নেবেন। সো এখানে আপনার একদম প্রেজেন্টেশন স্কিলও আছে, পাবলিক স্পিকিং স্কিলও আপনি কিভাবে ডেভেলপ করবেন, কোন কোন স্ট্র্যাটেজি আপনি অবলম্বন করবেন, সবকিছু আছে। তারপর দেখেন লিডারশিপ, আপনি তো সবসময় তো একজন অ্যানালিস্টের কাজ করেন, আপনার টিম লিডার হিসেবে তো আপনাকে কাজ করতে হবে, তাই না? তো যখন আপনি টিম লিডার হিসেবে কাজ করবেন তখন আপনার কি কি আন্ডারস্ট্যান্ডিং জানা থাকা লাগবে, কি কি রোল প্লে করা লাগবে, সবকিছু একদম ABCD অফ টিম ওয়ার্ক সবকিছু জানতে পারবেন এই 4টা সেশন। খুবই ইনফরমেটিভ এই 4টা সেশন হয় আর কি। আমি পার্সোনালি কখনো এই 4টা সেশন আমি এখন পর্যন্ত মিস করি না। 2টা ব্যাচে হয়েছে প্রিভিয়াস, আমি এখন একটা ব্যাচ একটা ক্লাস মিস করি না, কারণ কন্টিনিউয়াস আসলে আমি এই জিনিসগুলো লার্ন করি। তারপর নেক্সট 5 মান্থের সাপোর্টের কথা যদি বলি, কি থাকবে নেক্সট 5 মান্থে থাকবে হলো আপনার ওয়ার্কিং অন জব প্লেসমেন্ট, ইন্টার্নশিপ, ইনভলভমেন্ট ইন পেইড ফ্রিল্যান্স প্রজেক্ট, মক ইন্টারভিউ এন্ড আদার ক্যারিয়ার সাপোর্ট থাকবে। কিন্তু ইম্পর্টেন্ট নোটে গেলে একটা ডিসক্লেমার আছে, দেখেন in this support will only be given to those who submit their projects in time, attend 90%, 90% বলতে ম্যাক্সিমাম আর কি, আপনি 80% 90% থাকলে হলো, of the session, build the portfolio, maintain GitHub, আসলে দেখেন আপনার যদি এই জিনিসগুলো না থাকে না, আমি কোনো কোম্পানিতে আপনাকে প্রিফার করতে পারবো না। যখন আপনি আমাদের সাথে অ্যালাইন থেকে এই জিনিসগুলোর সাথে কানেক্ট থাকবেন, আমরা তখন ধরেই নিব আপনি আমাদের একজন পোটেনশিয়াল স্টুডেন্ট, তখন আপনাকে নিয়ে আমরা গ্রুমিং করবো। এখন যদি ব্যাচের সবাই হয় তাহলে সবাইকে নিয়ে, আর একজন হলে একজনকে নিয়ে। সো এই হলো আমাদের মডিউল। আরো বিস্তারিত আপনি চাইলে জানতে পারবেন, আমাদের এখানে গেলে আমাদের সেলস টিম মেম্বারদের সাথে কথা বলে জানতে পারবেন। তো এখন আপনাদের কাছে আসবো, প্লিজ কোশ্চেন করেন কাইন্ডলি। এখন থেকে প্রায় আধা ঘন্টা 40 মিনিট যতক্ষণ প্রয়োজন আপনি আপনাদের কোশ্চেন নিবেন। আচ্ছা, এই জন্যই আগে হ্যান্ড রেজ করেছিলেন। আমি দেখি সবার আগে কার হ্যান্ড রেজ করা আছে। জি প্লিজ বলেন ভাই। সাজিদ মির ভাইয়া, সাজিদ মির ভাইয়া প্লিজ কোন কোশ্চেন করতে চাচ্ছিলেন? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কোনো প্রয়োজন, যেমন ভাই সিপিপি এই ধরনের কোনো স্কিল প্রয়োজন কিনা? না না না, আপনার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পাইথনের বেসিক জানা দরকার আছে, বাট ওই যে আপনার যে জাভা স্ক্রিপ্ট বলেন বা এদের সি সি প্লাস বা এই ধরনের কোনো কিছু আপনার জানা প্রয়োজন নেই। এসকিউএল জানতে হবে, এসকিউএল এর কোয়েরি তো একদম সহজ, এটা আপনারা জানেন, স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ, আপনার প্রোগ্রামিং কোনো জানা লাগবে না। বাট মেশিন লার্নিং এ যদি যখন শিখতে যাবেন তখন আপনার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কিছু জানা থাকবে, তারপর একদম বেসিক লেভেলের, ওরকম অ্যাডভান্স কোন প্রোগ্রামিং আপনার জানা লাগবে। মেশিন লার্নিং এর কথাই বলতেছি, ওই ক্ষেত্রে কি আমার প্রোগ্রামিং কন্টেস্ট যারা বা প্রবলেম সলভিং করতে ভালো হবে কিনা? আচ্ছা হ্যাঁ, যদি আপনি এগুলো জানেন, আমাদের আসলে তো অ্যানালিটিক্স ডেটা অ্যানালিস্ট ফোকাস এই কোর্সটা, তাই না? ডেটা অ্যানালিস্ট যেগুলো বললাম আর কি, তো এইটাতে আপনার প্রোগ্রামিং অনেক ডিপার লেভেলে জানার প্রয়োজন নাই, বাট জানলে এক্সট্রা অ্যাডভান্টেজ অবশ্যই পাবেন, ঠিক আছে? বাট ম্যান্ডেটরি না, কারণ এখানে মেশিন লার্নিং এর একদম বেসিকটা আছে, মানে ওরকম অ্যাডভান্স না। কারণ মেশিন লার্নিং এর ডিপ লার্নিং এর পার্টটা তো আসলে ডেটা সায়েন্টিস্টদের রোল প্লে করে। অ্যানালিস্টদের জন্য আপনি যদি বলেন, যে কোনো প্রফেশনাল ডেটা অ্যানালিস্টের যদি কথা বলে দেখেন, আপনার মেশিন লার্নিং তেমন একটা ম্যান্ডেটরি জানার লাগে না, কিন্তু জানলে অবশ্যই আপনি অন্যদের চাইতে এগিয়ে থাকবেন। তো যদি আপনার, আমি এভাবে কোশ্চেনের উত্তরটা দিব যে বাধ্যতামূলক না, কিন্তু যদি আপনি জানেন আপনার জন্য ভালো, এই আর কি। জি আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আচ্ছা, তারপর কি কোশ্চেন করেছিলেন? জি সাজিদ ভাইয়া, সাজিদ ভাইয়া প্লিজ। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাই, আমি আসলে কোশ্চেন করতে যাচ্ছিলাম, আপনি লিঙ্কডইন এর কথা বলছিলেন যে লিঙ্কডইন থেকে ফ্রিল্যান্সের প্রজেক্ট পাওয়া যায়,
বা কাজ করা যায়, এটা কিভাবে করা, এটা যদি একটু ইনসাইট দিতেন বেটার হইতো আর কি। আচ্ছা, আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই, আমি আমার প্রোফাইলটাই দেখাই, আপনারা যদি অনুমতি দেন, ঠিক আছে? সো আমি আমার প্রোফাইলটা তো দেখতে পাচ্ছেন তাই না? এই যে দেখেন আমার লিঙ্কডইন প্রোফাইল, দেখেন আমার লিঙ্কডইনের জার্নির একদম শুরুর থেকে, মানে আমি যখন ডেটা অ্যানালিস্ট শেখা শুরু করছি তখন থেকে এই পর্যন্ত আমি যা যা করছি প্রত্যেকটা পোস্ট আপনি পাবেন। এবং আমার নেটওয়ার্কিং এ যদি যাই, দেখেন আমি যদি আমার কানেকশন রিকোয়েস্ট হয়ে যায়, আমার প্রায় 1600 প্লাস ফলোয়ার আছে, যদি কানেকশন এ যাই দেখেন অনেক আছে। আচ্ছা, দেখেন এখানে আমি কি কাদের সাথে বেশি কানেক্টেড হয়েছি, দেখেন ম্যাক্সিমাম দেখবেন আছে, দেখেন ডেটা অ্যানালিস্ট ওয়েব, টেক রিলেটেড ডেটা অ্যানালিস্ট, শুধুমাত্র যে দেখেন টিম লিডার ডিমান্ড, দেখেন বিভিন্ন কোম্পানি, দেখেন ওনার নাম হলো আলিম আল সাইদ স্যার, ওনাকে আমি চিনি পার্সোনালি। সো তারপর দেখেন আরো এখানে আছে, দেখেন সালমান ভাইয়া আছে, ওনাকে চিনেন কিনা, যারা ফাউন্ডার সিইও ইনোভেটিভ স্কিল লিমিটেড, ওনার সাথে আমি কানেক্টেড আছি। এই যে দেখেন বাইরের পার্সনদের সাথে কানেক্টেড, উনি কি ডাটা স্টোরিটেলিং ফাউন্ডার, চিফ ডাটা স্টোরিটেলার এন্ড মানে ওনার যে কি এটা আছে ফোরবেস কন্ট্রিবিউটর আর কি। তারপর দেখেন এখানে আরো অনেক প্রফেশনাল পাবেন, এই দেখেন উনি একজন ডেটা প্রফেশনাল, আরো আছে। তো মোট কথা হলো এই যে দেখেন আমি এনাদের সাথে কানেক্টেড হয়েছি, ডেটা অ্যানালিস্ট, দেখেন ডেটা অ্যানালিস্ট। আবার যদি দেখি এনিও ডেটা অ্যানালিস্ট, এই যে ফ্যাব্রিক উইথ পাওয়ার বি এর যে ফ্যাব্রিকের জেনি, তারপর উনি আছে। দেখবেন মোট কথা হলো আমি তাদের সাথে কানেক্টেড হয়েছি যারা আমার টার্গেটেড অডিয়েন্স। দেখেন নাজিম ফারহান স্যারের সাথে কানেক্টেড, ওনার সাথে আমার কানেক্ট হওয়ার প্রয়োজন কি, কারণ ওনার তো একটা ইন্ডাস্ট্রি আছে, ওনার তো একটা বিজনেস আছে, তাই না? আমি যখন কন্টিনিউয়াসলি এইসব পার্সনদের সাথে কানেক্ট হওয়ার পর আমি যখন এই পোস্ট গুলো করি, দেখেন এই পোস্ট গুলো করি, দেখেন আমি যদি আমার প্রোফাইলে যাই, আপনাকে এঙ্গেজ থাকতে হবে, কন্টিনিউয়াস আপনাকে এঙ্গেজ থাকতে হবে। দেখেন আমি যখন এই পোস্ট গুলো করি, এই যে বিভিন্ন মোটিভেশনাল কিছু লিখেছি, তারপর দেখা গেছে এই যে আমার কোর্সেরই আমি শেয়ার করেছি, তখন এই যে পজিটিভ মাইন্ডসেট আমি কাজ করতেছি দেখাচ্ছি, এই যে প্রজেক্ট করেছি দেখাচ্ছি, এটা কিন্তু আমার একটা পোর্টফোলিও। হ্যাঁ, এই যে এগুলো নিয়ে শেয়ার করতেছি, এই যে আমার ইংলিশ, তখন কিন্তু তারা এগুলো দেখতেছে। এই যে দেখেন আমি একটা B2B ট্রেনিং নিয়েছি, যে এটা হলো অ্যাপেক্স হোল্ডিং এর একটা মানে ফিজিক্যাল ট্রেনিং নিয়েছিলাম আলহামদুলিল্লাহ। তো ওই জায়গায় শেয়ার করছি। তো মোট কথা হলো দেখেন আমি বিভিন্ন কর্পোরেট ট্রেনিং এ আমি অ্যাটেন্ড করেছি। সো এইগুলো দ্বারা বোঝাতে চাচ্ছি যে আমি একজন ডেডিকেটেড, আমি একজন প্রফেশনাল ডেটা অ্যানালিস্ট, আমি একজন খুবই পজিটিভ মাইন্ডসেটের মানুষ। তখন কি হয়, ক্লায়েন্টরা এইগুলো দেখে, এই যখন আমার নেটওয়ার্কিং এ যারা আছে তারা আমাকে রিচ করে। আমি যদি আমার ইনবক্সটা দেখাতে পারতাম, যে কোনো কারণে আমি আসলে দেখাতে পারতেছি না, কারণ এখানে পার্সোনাল কিছু মেসেজ আছে, দ্যাটস ওয়াই আমি দেখাতে পারছি। আমাকে অনেকেই নক দিয়ে বলতেছে ভাই আপনি এই যে এই প্রজেক্টটা দেখানোর পর বলতেছে ভাই আমি কি এই প্রজেক্টটা একটু শেয়ার করা যাবে, বা আমি প্রজেক্টটা শিখতে চাচ্ছি, শুধুমাত্র এই প্রজেক্টটা শেখার জন্য আমাকে পে করতে চাইছি। তারপর বলতেছে ভাই এটা টেমপ্লেট কি দেওয়া যাবে, এই টেমপ্লেটের জন্য আমি আপনাকে পে করবো। তো দেখেন শুধুমাত্র প্রজেক্ট করে না, প্রজেক্ট বিক্রি করে কিন্তু আপনি আপনার মানে আর্নিং করতে পারতেছেন। মোট কথা হলো আপনার টার্গেটেড অডিয়েন্স আপনাকে ফিক্সড করতে হবে লিঙ্কডইনে, দেন হলো আপনার প্রোফাইলটাকে একটু ওয়েল অর্গানাইজ রাখতে হবে, যে আপনি কোন নিশটাতে এক্সপার্ট সেই জিনিসটাকে ভিজুয়ালাইজ করতে হবে। দেন আপনাকে এই যে শেয়ার করা, দেখেন আমি কিন্তু এই যে পোস্ট গুলোতে কিন্তু বাইরে পার্সনরা প্রচুর, দেখেন এখানে কারা কারা আমি যদি দেখাই, লোকাল পার্সনও আছে, গ্লোবাল পার্সনরাও আছে। আমি যদি খুব 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 বেশি দেখাই, এই যে উনি দেখেন আছে, উনি কিন্তু কো ফাউন্ডার সিনিয়র সফটওয়্যার ডেভেলপার এক্সপার্ট ইন ব্যাকএন্ড ডেভেলপমেন্ট স্কিল সিস্টেম ইন্টিগ্রেশন, জুনিয়র ডেটা অ্যানালিস্ট, এই দেখেন সিনিয়র ডেটা অ্যানালিস্ট, লটস অফ পিপল এখানে আছে। সো মোট কথা তারা যখন দেখবে যে আমি এগুলো কাজ পারি, তখন আমাকে একদিন নক দেবে যে তুমি তো এই কাজ পারো, তো আমার এই কাজটা করে দিতে পারবে কিনা। আমি পেয়েছি আলহামদুলিল্লাহ। তো তো মোট কথা হলো আপনাকে এইভাবে আপনার নেটওয়ার্কিং করতে হবে, আপনার প্রোফাইলটাকে ওয়েল অর্গানাইজ রাখতে হবে। আপনি আমার প্রোফাইল থেকে আইডিয়া নিতে পারেন কিভাবে একজন ডেটা অ্যানালিস্টের বা প্রফেশনাল আইডিয়া থাকতে পারে। তারপর হলো আপনাকে আমার প্রোফাইল গুলো দেখলেই বুঝতে পারবেন যে আমি আসলে প্রতিনিয়স, দেন একদিন আগে 3 দিন আগে পোস্ট করছি, তার মানে আর কি আমি কন্টিনিউয়াস আমার এঙ্গেজমেন্ট আমি ধরে রাখতেছি, আমি আমার অডিয়েন্সকে বুঝাচ্ছি যে আমি এই জায়গায় এক্সপার্ট, আমি এই জায়গায় এগুলো পারি। তো মোট কথা ভাইয়া আপনাকে নেটওয়ার্কিং করতে হবে, আপনার কাজ যেগুলো পারেন সেগুলো শেয়ার করতে হবে, হোক ছোটখাটো, এগুলো শেয়ার করতে হবে। তার আগে আপনার প্রোফাইলটাকে ওয়েল অর্গানাইজ রাখতে হবে। কি ক্লিয়ার? এই জিনিসগুলোর পর আপনি দেখবেন লিঙ্কডইন থেকে কাজ পাবেন। হ্যাঁ, ক্লিয়ার? হ্যাঁ, ক্লিয়ার। থ্যাংক ইউ ফর দ্য ইনফো। ওকে, থ্যাংক ইউ সো মাচ ভাই। এনিওয়ান? আপনি আচ্ছা বলেন তো, আপনি আজকে একটু পার্সেন্টেজ দিবেন। আচ্ছা কোশ্চেন নিচ্ছি, ওভারঅল একটা পার্সেন্টেজ দেন তো, দেখেন যে আপনাদের যে একটা লার্নিং এ যে একটা আগ্রহ নিয়ে আসছে, যে আজকে ক্লাস থেকে আপনি এত কিছু শিখবেন, ওটা কি কত পার্সেন্ট ফুলফিল হয়েছে, মানে আপনারা আপনাদের এক্সপেকটেশন ফিল আপ করতে পেরেছেন কিনা, বা কতটুকু কি শিখেছেন, নতুন কিছু শিখেছেন কিনা, জাস্ট এগুলো একটু ডিসক্রাইব করবেন। 95%?
তারপর দেন ভাইয়া, আমি কিন্তু টোটাল রোড ম্যাপটা আলোচনা করছি, এর বাইরে কিচ্ছু নাই। এইটার সাথে যদি আপনি অ্যালাইন থাকতে পারেন আর কিচ্ছু লাগবে না। একজন মাত্র দিয়েছে, বাকিরা একটু কাইন্ডলি পার্টিসিপেট করেন। ওকে, বাকিরাও লেখেন। যাক, 80% 90% অনেক ভালো, এভারেজে আর কি, অন এভারেজ 99% মডেল ইজ আপু। 20% কেন আবু বলেন তো? আপনি কি কোশ্চেনের অ্যান্সার পান নাই বলেন আমাকে, আমি দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। যদি কথা বলতে প্রবলেম না থাকে তাহলে আপনি ছেলে কোশ্চেন করতে পারেন। আচ্ছা, একজন ভাই আমাকে একটা কোশ্চেন করেছিল, একটা গুছানো আইডিয়া পাওয়া গেল। হ্যাঁ, এটাই। আচ্ছা, আসসালামু আলাইকুম, একজন দশম শ্রেণীর ছাত্র কি ফ্রিল্যান্সিং এর জন্য ডেটা অ্যানালিস্ট শিখতে পারবে যদি সে যথেষ্ট সময় শ্রম দিতে রাজি থাকে? সো সিমি আপু কি আছেন এখানে? সিমি আপু, সিমি আপু কি আছেন? সিমি আপুকে আমি এর জন্যই ডাকতেছিলাম। সিমি আপু হলো উনি ওনার ইন্টার কমপ্লিট করেছে, ভার্সিটিতে এখানে অ্যাডমিশন নেয় নাই, বাট উনি আহ, মানে ইন্টারে পড়াকালীনই উনি ডেটা অ্যানালিস্ট শেখা শুরু করে। আর আলহামদুলিল্লাহ এখন উনি এখনো ভার্সিটিতে অ্যাডমিশন নেয় নাই, কিন্তু উনি একটা কোম্পানির একটা রিমোটলি জব করতেছে আলহামদুলিল্লাহ। আমি আসলে কোন কোম্পানি এগুলো এক্সপ্লোর করতেছি না, বাট সে কাজ করতেছে, ভালো একটা অ্যামাউন্ট অফ স্যালারি পাচ্ছে। সো দশম শ্রেণী আসলে কি এই আপনার পড়াশোনার একটু ফোকাস বেশি রাখেন, পাশাপাশি অবশ্যই দশম শ্রেণী বা ইন্টারমিডিয়েটে পড়াশোনাটা একটু ফোকাস রাখবেন। দেন পাশাপাশি যে এক্সট্রা টাইমটা আপনি বাইরে ওয়েস্টেড করেন সেই টাইমটাতে আপনি লার্নিং টাইম দেন। ফ্রিল্যান্সিং আপাতত মাথা থেকে ছেড়ে দিয়ে লার্নিং এ ফোকাস থাকেন, পড়াশোনায় ফোকাস থাকেন। দেখেন আপনার আপনার ক্যারিয়ারটা ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। আপনি দেখবেন যে গ্রাজুয়েশন শেষ করার আগে বা ভার্সিটিতে ভর্তি হওয়ার আগে আপনি আপনার একটা আর্নিং এর একটা রোড একটা সিস্টেম জেনারেট হয়ে যাবে, একটা রোড ম্যাপ তৈরি হয়ে যাবে। দেখবেন আর্নিং করতে কোনো না কোনো ভাবে আর্নিং করতেছে। মোট কথা হলো ট্যালেন্টেড পিপলরা কখনো বসে থাকে না, কিন্তু এই টাইমটাতে আপনি অবশ্যই পড়াশোনাতে অবশ্যই ফোকাস থাকবেন, কারণ এমন না যে আপনি শুধুমাত্র ডেটা অ্যানালিসিস শিখবেন পড়াশোনা করবেন না, তাই না, দুটাই আপনি ব্যালেন্স রাখতে হবে। সো এই টাইমটা অবশ্যই। এখন আমি যদি বলতেন যে ভাই আমি তো ভার্সিটির স্টুডেন্ট, তাহলে আমি আপনার জন্য ডিফারেন্ট একটা জিনিস বলতাম যে না, আপনার টাইমটা এইভাবে দেন। তবে ভাইয়ের সবচেয়ে যে কথাটা ভালো লাগছে যে যথেষ্ট সময় এবং শ্রম দিতে রাজি থাকেন, তাহলে অবশ্যই আপনি ভালো কিছু শিখতে পারবেন। আপনার গ্র্যাজুয়েশন শেষ হতে হতে আপনি খুব প্রফেশনাল লেভেল একজন ডেটা অ্যানালিস্ট হয়ে যাবেন যদি আপনি অ্যালাইন থাকতে পারেন। তাহলে কি হচ্ছে, আপনি লং টাইম প্ল্যান করেন, নট যে আপনি 1 বছর 2 বছর, আপনি লং টাইম প্ল্যান করেন। যদি আপনার পিছুটা না থাকে তাহলে আপনি অন্য টুকিটাকি কাজ করে আপনি এটা শিখতে পারেন পাশাপাশি। তো এইভাবে আপনি ভালো কিছু করতে পারবেন। আই থিঙ্ক আপনি অ্যাসেন্টটা পেয়েছেন মেডিটেশন ভাইয়া। আচ্ছা, তানভীর ভাইয়া প্লিজ আপনি আপনার কোশ্চেন করতে পারেন। জি ভাইয়া, আমার কোশ্চেনটা হচ্ছে, আমরা তো এখানে মানে জার্নিতে 14টা প্রজেক্টের কথা বলেছিলেন ভাইয়া, 14টা 10টা। প্রজেক্ট। হ্যাঁ, 10টা যাই হোক। তো এটার ক্ষেত্রে মানে আমাদের ধরেন একটা ভর্তি আছি 50 জন, তো 50 জনের প্রজেক্ট কি একই রকম হবে না 50 জনের প্রজেক্টটা আলাদা হবে? না, লার্নিং বা এই যে 10টা প্রজেক্ট কিন্তু আপনাদেরকে দেখানো হবে, মানে আপনাদেরকে শেখানো হবে। তো তারপর যখন আপনাকে অ্যাসাইনমেন্ট দেওয়া হবে, একটা কমন অ্যাসাইনমেন্ট থাকবে, তারপর ইন্ডিভিজুয়াল দেখা যায়। এখন আমি ধরেন সেম একটা ডাটা সেট দিলাম, এক একজনের ড্যাশবোর্ড মেকিং তো সেন্স তার এক থাকবে না, এক একজন অ্যানালাইসিস এক এক থাকবে না। সো তার ভালো পারফরমেন্স যেটা থাকবে, মোট কথা হলো আপনি অ্যান্সারটা এভাবে দেই যে 10টা প্রজেক্টের কথা বললাম, এটা হলো আপনাদের লার্নিং প্রজেক্ট। সো সবার জন্য তো অবশ্যই সেম লার্নিং প্রজেক্ট থাকবে, তারপরে এক্সট্রা সেশন থাকে, আমাদের সাপোর্ট সেশনে কিছু প্রজেক্ট করানো হয়, এগুলো হলো বাইরে এক্সট্রা। মেইন 10টা প্রজেক্ট থাকবে, এক্সট্রা আরো অনেক কিছু করানো হয়। এটা আসলে কারিকুলামের বাইরে আমরা এক্সট্রা এফোর্ট দিয়ে স্টুডেন্টদের মেন্টালিটির উপর ভিত্তি করে যদি দেখি যে স্টুডেন্টের যদি আরেকটা প্রজেক্ট করালে সে ভালো শিখতেছে, তখন আমরা আরেকটা প্রজেক্টটাকে আমরা এক্সট্রা সেশন নিয়ে আমরা করাই। এখন ওই এক্সট্রা সেশন কিন্তু তাদের রেগুলার ক্লাসের বাইরে সপ্তাহে অন্য দিন থাকে। এখন যার প্রয়োজন সে কিন্তু এখানে এসে জয়েন হয়ে শিখতে পারবে আর কি। সো ব্যাপারটা হলো এটাই, 10টা রিয়েল ওয়ার্ল্ড প্রজেক্ট থাকে, এর বাইরে আরো প্রজেক্ট থাকে। এখন এই লার্নিং পাথে তো সবাইকে আমরা সেম জিনিস শেখাতে হবে, তাই না? কিন্তু আপনি যদি প্রজেক্টের ডাটা সেট চান যে ভাই আমাকে যদি ডিফারেন্ট ডিফারেন্ট ডাটা সেট দিতে পারেন, আমি আপনাকে লটস অফ ডাটা সেট দিতে পারবো। দেখেন আমার দ্বারে কত ধরনের ডাটা সেট আপনার লাগবে। যদি আপনি কোর্সে ইনরোল হন বা আপনি যদি শিখেন, আপনাকে যদি আমি দেখাই রিসোর্স, জাস্ট একটু দেখাই, পাওয়ার বিআই প্রজেক্টে দেখেন কতগুলো প্রজেক্ট আছে এখানে, 1টা 2টা 3টা 4টা পুরো ডিফারেন্ট ডিফারেন্ট প্রজেক্ট আছে। এক্সেলের উপর যদি দেখেন এখানে ট্যাবলের উপর আছে প্রজেক্ট আছে, ট্যাবলের উপর কতগুলো প্রজেক্ট আছে এখানে। তারপর এখানে আমার আছে হলো ধরেন এক্সেল প্রজেক্টে দেখাই কতগুলো প্রজেক্ট আছে।
সো তারপরে যদি আবার দেখি আপনাদের আসলে লার্নিং জার্নিটা ইফেক্টিভ করার জন্য আমাদের হিউজ রিসোর্স আছে। দেখেন আমি যদি বলি যে ডাটা ওয়্যার হাউসের জন্য কি কি জানা লাগে পিডিএফ আকারে আছে, তারপর দেখেন ডাটা অ্যানালিস্ট রোড ম্যাপে যদি যাই কমপ্লিট ডাটা অ্যানালিস্ট গাইডলাইন সব আছে, এসকিউএল রোড ম্যাপ, ট্যাবলিউ রোড ম্যাপ, পাইথন রোড ম্যাপ, পাওয়ার বিআই রোড ম্যাপ সবকিছু দেওয়া আছে ডকুমেন্ট আকারে উইথ ডকুমেন্ট। সফট স্কিলে কি কি জানা লাগবে দেখেন, সফট স্কিল ইন্টারভিউ এন্ড কোশ্চেন। তারপর যদি আমি জাস্ট দেখাই পাওয়ার বিআই একটা জিনিস দেখাই, এই দেখেন ডেক্স নিয়ে আমরা অনেক ভয় পাই না, পাওয়ার বিআই ডেক্স নিয়ে ডিটেল আছে। তারপর দেখেন এখানে ইবুক বিভিন্ন বই আছে। সো আপনাদেরকে শেখানোর জন্য যত ধরনের ম্যাটেরিয়াল প্রয়োজন আমাদের কাছে আছে। হ্যাঁ, আপনাকে জাস্ট অ্যালাইন থাকতে হবে। আর একটা প্রজেক্ট না 10টা প্রজেক্ট আমরা করাবো, এর বাইরে আমরা অনেক কিছু দিব আর কি। সো এটাই আর কি ভাইয়া, আশা করি উত্তর পেয়েছেন ভাইয়া। আচ্ছা মোহাম্মদ জি ভাইয়া। সাপোর্ট সেশন যেটা ওটা কি মানে ওটা কি রেগুলার ক্লাসের সাথে সাথে হবে নাকি মানে ওটার সিস্টেম না, কেমন সাপোর্ট সেশনটা? ওটা হলো ধরেন আপনার সপ্তাহে ক্লাস 2 দিন পর, ধরেন আপনার সপ্তাহে ক্লাস যদি হয় ধরেন সোমবার এবং বুধবার হয়, মাঝখানে যদি একদিন গ্যাপ থাকে তাহলে তার 2 দিন পর মানে রেগুলার ক্লাস শেষ হওয়ার 2 দিন পর আপনার সাপোর্ট ক্লাস হবে। ফর এক্সাম্পল আপনার সপ্তাহে শেষ হলো মঙ্গলবার আপনার লাস্ট ক্লাস হয়েছে 2টা ক্লাসের মধ্যে, তাহলে বুধ বৃহস্পতি 2 দিন গ্যাপ দিয়ে আপনার শুক্রবার অথবা শনিবার আপনার সাপোর্ট সেশন। তার মানে কি 2 দিন আপনি প্র্যাকটিস একটা টাইম পাচ্ছেন, প্র্যাকটিস করতে গিয়ে যে প্রবলেম গুলো পাচ্ছেন সেই প্রবলেমে আপনি সাপোর্ট সেশন লাইভে সাপোর্ট নিতে পারতেছেন। আর শুধুমাত্র লাইভে সাপোর্ট না, আপনি যখন রাত 11টার আগ পর্যন্ত মানে রাত 11টা 11:30 আসলে ওই টাইমের পর তার কেউ নক দিলে এমনি আসলে করা উচিত না, তার আগ পর্যন্ত 12টার আগ পর্যন্ত আপনি আমাদের সাপোর্টিং মেম্বার আছে প্রায় 7 থেকে 8 জন, যে কোনো একজনকে নক দিলে আপনাকে রেসপন্স করে আপনাকে সাপোর্ট দিবে। এটা হলো ইনস্ট্যান্ট সাপোর্ট। আরেকটা হলো লাইভ সেশনের মাধ্যমে সাপোর্ট, সেটা হলো আপনার রেগুলার ক্লাস শেষ হওয়ার 2 দিন পর। প্রত্যেক উইকে রেগুলার ক্লাস শেষ হওয়ার 2 দিন পর একটা করে লাইভ সেশন হবে সাপোর্ট সেশন। এখানে আপনি শুধুমাত্র যে টেকনিক্যাল টুল নিয়ে আলোচনা করবেন তা না, অনেক এক্সট্রা জিনিস দেখতে পারবেন, এক্সট্রা ডাটা সেট নিয়ে কাজ করার সুযোগ হবে এখানে আমাদের, এই আর কি। আচ্ছা, এখানে একজন আমার কোশ্চেন করেছে, হাত দিয়েছিল মোহাম্মদ ইয়াসিন ভাই, প্লিজ। জি আসসালামু আলাইকুম ভাই। হ্যালো। হ্যাঁ জি ভাই বলেন। ওয়ালাইকুম আসসালাম ভাই, প্লিজ। জি ভাই, এই পাওয়ার বিআই তো এটা একটা পেইড সফটওয়্যার। পাওয়ার বিআই পেইড, পাওয়ার বিআই পেইড না, পাওয়ার বিআই ডেস্কটপটা ফ্রি, পাওয়ার বিআই সার্ভিসটা পেইড। বাট ডেভেলপিং এর পার্টটা আমরা পাওয়ার বিআই ডেস্কটপে করি, যেটা কমপ্লিটলি ফ্রি। আমি যদি দেখাই, এই যে দেখেন মাইক্রোসফট স্টোরে যদি যাই, এখানে জাস্ট লেখেন পাওয়ার বিআই, এটা কমপ্লিটলি ফ্রি। ডেভেলপিং মানে আপনি ড্যাশবোর্ড টেসবোর্ড বানানো যা আছে সব আপনি এখানে ফ্রিতে করতে পারেন। কিন্তু যখন কোম্পানিকে আপনি শেয়ার করতে যাবেন, কোনো সিকিউরিটি মেনটেন করতে যাবেন, হ্যাঁ আপনি আপনার লিঙ্ক, তখন ওটা পেইড নিতে হয়। ওটা আপনাকে কোম্পানি দিয়ে দেবে, আপনাকে আপনার পেইড নিতে হবে না। আমি যদি পাওয়ার বিআই লিখি, মেইন যেটা আপনার লার্নিং এর জন্য প্রয়োজন সেটা কমপ্লিটলি ফ্রি। এই যে পাওয়ার বিআই ডেস্কটপ দেখেন আমি ইনস্টল করেছি, এটা কমপ্লিটলি ফ্রি। এখানে আপনারা যে গিয়ে দেখেন এটা ফ্রি, আপনি ডাউনলোড করতে পারবেন। পাওয়ার বিআই শেখার জন্য এটাই আর কি, ডেস্কটপে আমরা কাজ করি। পাওয়ার বিআই ডেস্কটপের আমরা ডেভেলপিং কাজ করি এবং হলো সার্ভিসে গিয়ে কোলাবরেট করি। জি ভাই, আপনার নেক্সট কোশ্চেন। আর হচ্ছে পাইথন, দুটো কি একটা শেখা লাগবে? যে কোনো একটা শিখলে হবে, বাট যদি আপনি যে কোনো আগে একটা শিখেন, 2টা শিখলে তো অবশ্যই ভালো। হ্যাঁ, ধরেন এমন যদি হলো কেউ যদি বলে আমার পাইথন আর 2টা লাগবে, তখন আপনি কিন্তু ভালো কাজ, কেউ আপনাকে আরেক কাজ দিলে আপনি আরেক কাজ করতে পারবেন। বাট যে কোনো একটা ইনিশিয়ালি একটা শিখেন, একটা দিয়ে শুরু করেন। যে আরেক কোশ্চেন ছিল ভাই, এসকিউএল তো অনেক ধরনের এসকিউএল আছে, নন রিলেশনাল আছে, রিলেশনালও আছে, আর হচ্ছে অনেক ভেন্ডরের এসকিউএল আছে, যেমন ওরাকল, মাইএসকিউএল, পোস্টগ্রেড, ওরাকল আছে। এখন মানে কোনটা শিখলে আর কি খুব সহজে শেখা যায় বা বোঝার জন্য উপকার হবে আর কি? দেখেন আমরা আসলে আমাদের কোর্সে যেটা রেখেছি মাইএসকিউএল, আসলে এসকিউএলটা হলো স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ। আপনার নোএসকিউএল, পোস্টগ্রেসকিউএল, টেএসকিউএল যেটাতেই আপনি জানেন কেন, কোয়েরি কিন্তু সেমই থাকে, কিছু ডিফারেন্ট থাকে। তবে আপনি যদি যে কোনো একটা শিখে যান, কারণ আমরা এমন যেটা সিনট্যাক্সটা স্টুডেন্টদের জন্য বোঝাটা সহজ, যেমন মাইএসকিউএল এর কোয়েরি গুলা বোঝাটা অনেকটা সহজ। আপনি লার্নিং যারা বিগিনার তাদের জন্য এটা দিয়ে শুরু করাটা বেস্ট। সো আপনি যদি মাইএসকিউএল ভালো মতো শিখে যান, তাহলে কিন্তু আপনার সিটি এর কনসেপ্ট, ডাটা ওয়্যারহাউজিং এর কনসেপ্ট, টেবিল জয়েনিং কনসেপ্ট সব কিন্তু ক্লিয়ার হয়ে যাচ্ছে। তারপর যদি আপনি জাস্ট পোস্টগ্রেডে চলে যান, তখন কি হবে, পোস্টগ্রেডে জাস্ট ইউআইটা চেঞ্জ থাকে আর কিছু জিনিসে চেঞ্জ থাকে। তারপর যদি আপনি স্নোফ্লেক্স বা নোএসকিউএল যান, তখনও কিন্তু সেম জিনিস, কিছু ডিফারেন্ট থাকে, 20% ডিফারেন্ট থাকে। এটা আপনি জাস্ট একটু দেখলেই হয়ে যাবে। কিন্তু বিগিনার ফ্রেন্ডলি যদি বলি, মাইএসকিউএল বেস্ট। আর ভাইয়া মানে প্রতিদিন কিরকম সময় দিলে ভালো হবে ভাই? এটা ডিপেন্ড করবে আপনার উপর, তবে মিনিমাম মানে
শুরু করা স্টেজে, যখন আপনি শুরু করতেছেন, এখন যদি আপনি শুরু করেন, হ্যাঁ, তাহলে আপনাকে এই স্টেজে গিয়ে আপনাকে 2 থেকে 3 ঘন্টা কনসিস্টেন্টলি মেনটেন করে আপনাকে এটা দিতে হবে। যত বেশি দিবেন তত ভালো। মিনিমাম, জি বলেন। যে লাস্ট কোশ্চেনটা হচ্ছে আপনাদের কোর্স ফিটা কি কিরকম? আমাদের কোর্স ফি এখন আমি যদি একটু ওয়েবসাইটে যাই, আমি জাস্ট এখানেই দেখাই দিই, সবাই একটু দেখে দিবেন। কারো কোনো ইস্যু থাকলে আমাকে নক দিয়ে, ইনশাল্লাহ আমি মানে যদি হেল্প করা যায় আমি অবশ্যই আপনাদেরকে হেল্প করবো। সো আমাকে নক দিবেন যদি আপনি কোর্স ইনভলভ হতে চান, তো আমাকে নক দেন। মোটরসাইকেলটা সেলস টিম দেখে, বাট আপনাদের যদি আগ্রহ থাকে আমাকে নক দিয়ে আমি দেখি আপনাদের জন্য কোনো কিছু করা যায় কিনা, ঠিক আছে? বাট আমি এখন এর কিছু বলতে পারতেছি, কারণ আমি তো আসলে কোম্পানির ডিসিশন মেকার না, আমি একজন অ্যানালিস্ট। সো আমি আপনাদের জন্য ম্যাক্সিমাম হেল্প করার চেষ্টা করবো আপনাদের জন্য। আচ্ছা, যদি আমি জয়েন লাইভে যাই, দেখেন এখন আমাদের হয়তো কত পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে, 40% ডিসকাউন্ট চলতেছে। এখন হলো 5,990 টাকা। আমরা নর্মালি 6,990 টাকা হয়, মানে 30% ডিসকাউন্ট কন্টিনিউয়াস চলে আর কি। কিন্তু এখন এক্সট্রা আর্লি বা ডিসকাউন্ট 10% চলতেছে। তো এখন হলো আপনার 9,990 থেকে আমি যদি 40% বাদ দিই, আমার 5,990 টাকা আমার কোর্স ফি এখন। এটা কিন্তু এটা হয়তো আর কয়েকদিন থাকবে, হ্যাঁ, এই যে এটা মানে কয়েকদিন থাকবে, বলতে কয়েকদিন থাকবে আমি জানি না, বাট আর্লি বা ডিসকাউন্ট আমরা বেশি একটা রাখি না। তবে 30% ডিসকাউন্ট আপনি পাবেন, হ্যাঁ, আপনি শেষ মতো 30% ডিসকাউন্ট পাবেন, বাট এখন এডিশনালি 10% ডিসকাউন্ট আপনি পাচ্ছেন। জি ভাই। ওকে, আর কারো কোনো কোশ্চেন? ভাই আপনার কন্টাক্ট নাম্বারটা চ্যাট বক্সে দেওয়া যাবে? আমার কন্টাক্ট নাম্বার ওই যে দেখেন, আপনারা যে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড আছেন না, যে হোয়াটসঅ্যাপ গ্রুপে দেখেন আপনাদের অ্যাড করা হয়েছে, মেসেজ দিয়েছে যে আজকে আপনাদের ক্লাস আছে, নোটিফিকেশন দিয়েছে না, ওইখানে দেখেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, তো ওইখান থেকে নিয়ে নিতে পারেন। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি। আমাকে লিঙ্কডইনে নক দিলে হবে, কোনো সমস্যা নেই, ফেসবুকে দিতে পারেন, নো ইস্যু। আচ্ছা, এই যে আমার নাম্বারটা দিয়ে দিলাম, এখানে আমাকে রিচ করতে পারেন। সো আমি আপনাদের জন্য ম্যাক্সিমাম হেল্প করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনাদের ব্যাচে প্রথমে কিরকম স্টুডেন্ট থাকে? 120, 150 এরকম থাকে। ডাটা ওয়্যারহাউস নিয়ে আসলে বলার কিছু নাই। ডাটা ওয়্যারহাউস নিয়ে কি বলবো, এটা তো আসলে একটা টেকনিক্যাল জিনিস। তো ডাটা ওয়্যারহাউস হলো যেখানে আমরা বিভিন্ন সোর্স থেকে ডাটা এনে একটা জায়গায় স্টোর করি। এখানে অনেক টেকনিক্যাল টার্ম গুলো আছে, অনেক ফাংশনালিটি কাজ করে, বাট এটার একটা শর্টকাট যেটা হলো ধর মাল্টিপল সোর্স থেকে ডাটা একটা জায়গায় স্টোর করা, স্টোর প্রসিডিউর যেটাকে বলা হয়, ওইটাই আর কি ডাটা ওয়্যারহাউস। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই। জি হ্যাঁ, আমি জানতে চাচ্ছিলাম যে আপনাদের কোর্সটা তো আসলে 4 মাসের কোর্স দেখেছিলাম। 5 মাস। 5 মাস, আচ্ছা সরি। তো এই 5 মাসের মধ্যে আমাদের এখানে টুলস দেখা হচ্ছে আপনার এক্সেল, এসকিউএল, তারপর হচ্ছে পাওয়ার বিআই প্লাস পাইথন, এবং এটা প্রিলিমিনারি স্টেজ থেকে অ্যাডভান্স বলছে। তো is it enough to get a clear idea on at these tools in this time actually? আসলে এখানে এই যে টুলগুলো আমরা তো 5 মাস দিয়েছি না, আমরা 5 মাস এটা একটা জাস্ট টাইম দিয়ে রেখেছি, 6 মাস আমাদের চলে যায় আর কি। হ্যাঁ, আমরা প্রত্যেকটা মডিউল শেষ হওয়ার পর 1 সপ্তাহের একটা গ্যাপ দিই, তার পুরো লার্নিং রিক্যাপটা করা যায়। তার মানে সে ধরেন 1 মাসে সে এখানে কয়টা মডিউল আমাদের দেখেন, 4 থেকে 5 টুল, যে টেকনিক্যাল টুলের কথা যদি বলি, আপনার এক্সেল, পাইথন, পাওয়ার বিআই, এসকিউএল আছে, তাই না? সো 5টা আর কি। তো দেখেন একটা টুল যদি আপনি 1 মাস করে হিসাব করেন, আমরা কিন্তু টোটাল 6 থেকে 6.5 মাস লেগে যায় একটা কোর্স শেষ হতে আর কি, 7 মাস ম্যাক্সিমাম লাগে আর কি। তো ইউজ একটা টাইম আছে এখানে। তো প্রত্যেকটা জিনিস যদি আপনি অ্যালাইন থাকেন, প্রতিদিন যদি 2 ঘন্টা আর 2 থেকে 2.5 ঘন্টা টাইম দেন কন্টিনিউয়াস, যদি উইথ ক্লাস রেগুলার ক্লাস করে, তাহলে এটাই আপনার পারফেক্ট টাইম টুলগুলো শেখা। কিন্তু আপনি যদি কোশ্চেনটা এবার করেন যে এই টাইমটা কি ইনাফ টাইম এক্সপার্ট হওয়ার? না, এক্সপার্ট হওয়ার জন্য ইনাফ টাইম না, বাট আপনাকে নিজেকে একজন ডেটা অ্যানালিস্টের পরিচয় দেওয়ার মতো যদি আপনি অ্যালাইন থেকে শিখেন, তাহলে সেটা পারফেক্ট টাইম। বাট এক্সপার্ট হওয়ার জন্য আপনার 2 বছর 1.5 বছর টাইম লাগবে আর কি। সো আসলে এটা কি ওয়ার্কিং পারপাস কি আমি যদি বলি, এখানে কোশ্চেনটা এইভাবে, এক্সপার্ট হওয়ার জন্য ইনাফ টাইম না, দুটো কিন্তু ডিফারেন্ট জিনিস। হ্যাঁ, সো আপনি টুলগুলো শিখবেন, আপনার পাইথনের লাইব্রেরি শিখতে আপনি যদি এনথুজিয়াস্ট থাকেন, আপনি যদি কন্টিনিউয়াস 2 থেকে 2.5 ঘন্টা টাইম দেন, কোনো ব্যাপার না। কিন্তু বুঝে বললাম যে এক্সপার্ট হওয়ার জন্য ইনাফ টাইম না। এক্সপার্ট তো আপনি যত কাজ করবেন তত এক্সপার্ট, যত ইন্ডাস্ট্রিতে কাজ করবেন তত এক্সপার্ট হবেন। সো এক্সপার্ট হওয়ার জন্য 6 মাস টাইম ইনাফ না, বাট শেখার জন্য এনাফ টাইম। তারপর কি আপনাকে প্র্যাকটিস করতে হবে, এরপর আপনাকে প্র্যাকটিস করতে হবে। আর আমাদের কোর্স তো শুধুমাত্র 6 মাস হলো লাইভ ক্লাস,
লাইভ ক্লাস তারপরে আবার 6 মাস থাকতেছিল এক্সট্রা সাপোর্ট, মানে 5 মাস বলতেছি, 6 থেকে 7 মাস লাগে। এক্সট্রা সাপোর্ট তো আপনি আবার আরো শিখতেছেন, আরো সাপোর্টিং সেশন আছে। তো মোট কথা হলো লাইভ ক্লাসের ডিউরেশনটা আমরা এখানে দিয়েছি, এর বাইরে আরো অনেক টাইম আছে, ঠিক আছে? সো এইটা আর কি, বাট এক্সপার্টের জন্য আপনাকে আরো টাইম লাগবে। জি ভাই, আরেকটা জিনিস জানতে চাচ্ছি। আচ্ছা ভাইটা শেষ করি তারপর যাচ্ছি আমি ভাই ইনশাআল্লাহ। হ্যাঁ রবিন ভাই প্লিজ। জি, আমি আরেকটা জিনিস জানতে চাচ্ছিলাম, যারা আসলে জব করি অনেক ক্ষেত্রে দেখা যায় আমাদের লাইভ ক্লাসে জয়েন করা হয়তো বা অনেক ক্ষেত্রেই টাফ হয়ে যেতে পারে। ইন দ্যাট কেস আপনাদের তো ভিডিও রেকর্ডিং থাকে, তো আমরা কেউ যদি চায় আর কি যে আমি লাইভ ক্লাসে চাচ্ছি না, বাট ভিডিও ক্লাসগুলো যদি রেকর্ডেড ক্লাসগুলোতে যদি আমি কোনোভাবে প্যাকেজ আকারে পেতে পারি, সেরকম কোনো অপরচুনিটিস কি আপনাদের আছে কিনা? মানে আপনি লাইভ ক্লাস ইনরোল হবে না, আপনি প্রিভিয়াস কোন রেকর্ডিংটা নিতে চাচ্ছেন সেটা? এক্স্যাক্টলি সেটা আসলে আমাদের কমনলি নাই, বাট আপনি ইনবক্সে নক দেন, আমি আপনাকে ওটা ম্যানেজ করার যদি দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সেটা আসলে আমরা এখনো পর্যন্ত করি নাই, বাট আপনার বেশি প্রয়োজন হলে যে আপনি যাচ্ছে লাইভ ক্লাস করবেন না, হ্যাঁ তখন বা আপনার তখন তাহলে সেক্ষেত্রে আমি হেল্প করতে পারবো ইনশাআল্লাহ। এই জন্য তো বললাম যে কারো কোনো যদি কোনো রকম হেল্প প্রয়োজন হয় আমাকে নক দেন, আমি আপনাদের পার্সোনাল যে প্রবলেম গুলা বা পার্সোনাল যে ডিমান্ড গুলো আমি যত সম্ভব চেষ্টা করব রাখার জন্য ইনশাআল্লাহ। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। ওকে, আরেকজন ভাই একটু কোশ্চেন করতে চাচ্ছেন প্লিজ। আর কেউ কোনো কোশ্চেন করতে চাচ্ছেন? ওকে, ইনফরমেটিভ ছিল ক্লাসটা, কি ইনফরমেটিভ ছিল বলুন তো? স্যার প্লিজ রিড স্যার আই এম প্রেশার। ওকে, for after methods, please I am fresher at CSC department. I am already into to your course in future. I want to see myself as a data scientist, so how I prepare myself in the beginning? Is your course quite enough to achieve my dream? দেখেন আপু, এখানে একটা জিনিস বলি যে আসলে ড্রিম কে যদি আপনি সত্যিতে বাস্তবায়ন করতে চান আপনাকে অনেক এফোর্ট দিতে হবে। হ্যাঁ, এখন আমরা আপনাকে ম্যাক্সিমাম হেল্প করতে পারবো। এখন আপনি যদি কন্টিনিউয়াস মানে লার্নার হন, যদি আপনি আমাদের কাছ থেকে হিউজ রিসোর্স পাবেন, হিউজ গাইডলাইন পাবেন, কারণ আমাদের ইন্ডাস্ট্রির সাথে খুব টপ লেভেলের ডেটা সায়েন্টিস্টরাও আছে, যারা কিনা আপনার জার্মানিতে কাজ করতেছে। একজন ভাই আছে, ইস্তিয়াক আহমেদ ভাই আছে, উনি আছে, তবে আরো অনেকে আছে। তো আমাদের মেন্টরদের কাছ থেকে আপনি ম্যাক্সিমাম হেল্প পাবেন, গাইডলাইন পাবেন, বাট আপনাকে আপনার রিপোর্ট, আপনার ডেডিকেশন দিতে হবে। এইগুলো যদি করতে পারেন, আসলে আপনি তো সিএসসি ব্যাকগ্রাউন্ডে, তারপরও কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ড, আমি তো নন টেক ব্যাকগ্রাউন্ডের ছিলাম। তা আমিও তো মেন্টরদের গাইড পেয়ে নিজে প্র্যাকটিস করে ওই 2-3 বছর আগে আমি বলছিলাম আমি কি পারবো, কিন্তু এখন দেখেন আমার ড্রিমের 100% ফিল আপ হয় না, বাট ম্যাক্সিমামটা আমি অ্যাচিভ করতে পেরেছি আলহামদুলিল্লাহ। এবং এই যে মেন্টর হিসেবে আমি কাজ করতেছি, তো এইটা আমার ড্রিম অ্যাচিভ হয়েছে। সো সবকিছু বেড়ে দেন, পারবো কিনা না পারবো, দেখেন আপনি কনফিউশন, আপনি পারবেন কিনা। যে আপনি যদি আপনার সেলফ ডাউটে থাকেন তাহলে আসলে আপনি পারবেন কিনা আমার সন্দেহ আছে। বাট বি কনফিডেন্ট, নট ওভার কনফিডেন্ট। অবশ্যই আপনি কনফিডেন্ট থাকেন ইনশাআল্লাহ, এবং সেই কনফিডেন্সের সাথে কন্টিনিউয়াস লার্নিংটাও অ্যালাইন রাখেন। অবশ্যই 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 আপনি আপনার ইনশাআল্লাহ আপনার ভালো কিছু করতে পারবেন। সো এটা আর কি, চেষ্টা করলে কখনো বিফল যাবে না, এতটুকু আমি বলতেছি। বাট এটা কতদিন পর হবে আপনার ড্রিমটা অ্যাচিভ হবে সেটা আমি Thank you, sir. ওকে, এনিওয়ান? আর কারো কোনো কি কোশ্চেন আছে? সেশনটা কি ইনফরমেটিভ ছিল বলেন তো? আসসালামু আলাইকুম ভাইয়া। জি ভাইয়া, সুজিত ভাইয়া প্লিজ। পার ব্যাচে হচ্ছে আপনার কতজন স্টুডেন্ট থাকে? পার ব্যাচে স্টুডেন্ট আমাদের হয় 120-150 এরকম, এর বেশি হয় না। তবে রেগুলার ক্লাস যদি কথা বলি, 150 জন ইনরোল করলেও ওই যে অনেকে রেকর্ডিং দেখে এইটা করে, তো রেগুলার পার্টিসিপেন্ট আপনার 100 জনের মতো থাকে অন এভারেজ। এটা নিয়ে কোনো প্রবলেম নাই। সাপোর্ট সেশন থাকে আমাদের, এক্সট্রা সাপোর্ট সেশনে আমরা প্রায় 2 ঘন্টার উপরে আমরা ক্লাস নেই আর কি। সেখানে রেগুলার মেন্টররাও ক্লাস নেয়, আবার সাপোর্টিং মেন্টর আছে, আমাদের প্রায় আলাদা একটা সাপোর্টিং টিমই আছে, সেখানে আমি সহ আর অনেকেই আছে। তো ওটা নিয়ে কোনো প্রবলেম নাই যে আপনার কোথাও আটকালে আপনার কোশ্চেন করা নিয়ে বা আপনার প্র্যাকটিক্যাল ওটা নিয়ে কোনো প্রবলেম হবে না। আশা করি ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হবে। যারা এখন একটা জিনিস কি,
যারা শুরু করার চিন্তা করেছেন তারা শুরু করে দেন, যেখান থেকেই শুরু করেন। আপনি একটু অ্যানালাইসিস করবেন কোথায় কারা কিরকম কি করছে, সবাই সবার বেস্ট দিয়ে ট্রাই করতেছে। সো আপনি আপনাদের ডিমান্ডের সাথে যারাই ম্যাচ করবে সেখানেই যান, বাট শুরুটা করে দেন, এখনই শুরু করে দেন। এখন শুরু না করলে আসলে পিছিয়ে থাকবেন। আচ্ছা, একটি কমেন্ট করেছে কি, ক্লাস ইজ অন উইচ ডে? আচ্ছা, আমাদের এই ব্যাচের ক্লাসটা হলো, মানে নতুন যে ব্যাচটা শুরু হবে সেই ব্যাচের ক্লাস হবে হলো আমার একটু ব্যাগে যাই, তো আমি করি না, এটা মেনে হলো আপনার রবিবার এবং বুধবার। হ্যাঁ, মাঝখানে 2 দিন, প্রত্যেক ক্লাসের মাঝখানে আপনি 2 দিন গ্যাপ পাবেন, 9:30 থেকে 11টা, রবিবার এবং বুধবার 9:30 থেকে 11টা। এবং ক্লাস শুরু হবে 28 তারিখে। আর কারো কোনো কোশ্চেন আছে? যদি কোশ্চেন না থাকে রেকর্ডিং আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ, তো রেকর্ডিং দেখে নিন। আর কারো কোনো কিছু জানার থাকলে আমাকে অবশ্যই নক দিন, আমি আপনাকে ম্যাক্সিমাম আপনাদের হেল্প করার চেষ্টা করব। অবশ্যই রিসার্চের সাথে তো রিলেটেড, তো ডাটা অ্যানালিসিস দিয়ে তো আমরা রিসার্চ কাজে জাস্ট এক্সট্রা কিছু টুল লাগে, লাইক আপনি যদি বলি আপনার এসপিএসএস, এগুলো আসলে এক্সট্রা জিনিস, তো চাইলে আপনি সেগুলো ফ্যাসিলিটি নিতে পারেন। আমাদের একটা কোর্সই আছে, এই যে দেখেন, যদি রিসার্চ বেস শুধু করতে চান তাহলে আপনাদের জন্য এই কোর্সটা বেস্ট। এই যে দেখাই, রিসার্চ বেস যদি করতে চান আপনার জন্য এই যে এসপিএসএস এন্ড আর, ডাটা এক্সপ্লোরেশন এন্ড এসপিএসএস রিসার্চ মাস্টারিং আর এনএসপি। যদি এখানে দেখেন মডিউলটা দেখেন, আপনি ইন্ট্রোডাকশন টু এসপিএস থাকবে, ফান্ডামেন্টাল স্ট্যাটিক্যাল অ্যানালাইসিস থাকবে, অ্যাডভান্স স্ট্যাটিক্যাল অ্যানালাইসিস থাকবে, স্পেশালাইজড অ্যানালাইসিস থাকবে, এ টু জেড বেসিক রিসার্চ, আর বেসিক এন্ড ডাটা স্ট্রাকচার থাকবে, ডাটা ম্যানিপুলেশন থাকবে, প্রোগ্রামিং এন্ড স্ট্যাটিক্যাল অ্যানালাইসিস থাকবে, অ্যাডভান্স টপিক অ্যাপ্লিকেশন লাইক লজিস্টিক রিগ্রেশন, টাইম সিরিজ অ্যানালাইসিস, ক্লাস্টারিং, ক্লাসিফিকেশন। সো এগুলো এই কোর্সটা কিন্তু কমপ্লিটলি রিসার্চ বেসড। এটা নতুন ব্যাচ শুরু হবে আপনার 17 তারিখে, এটার ক্লাস হবে রবিবার এবং হলো মঙ্গলবার রাত 9:30 থেকে 11টা। সো রিসার্চের জন্য যদি শুধুমাত্র করতে চান তাহলে এই কোর্সটা আপনার জন্য বেস্ট। ওকে, সরি আই জয়েন্ড লেট, আই জাস্ট হ্যাভ এ কোশ্চেন, ইজ ডাটা অ্যানালিসিস রিলেটেড উইথ? জি জি ভাই, ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, আসসালামু হ্যাঁ জি আলাইকুম। ভাই, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম ভাই, শুনতে পাচ্ছি, প্লিজ আমি বলেন। জানতে চাচ্ছিলাম যে ডাটা অ্যানালিটিক্স এর যে কোর্সটা আছে, হ্যাঁ কথা লাস্ট টাইম শুনতে পেয়েছি, এখন তো আর শোনা যাচ্ছে না। আদারওয়াইজ তার পক্ষে এটা আসলে মেমোরাইজ করা পসিবল না। হ্যালো, হ্যাঁ ভাই, আপনার কথা পুরোটা আসে নাই, কাইন্ডলি একটু রিপিট করেন আবার। আচ্ছা, আমি জানতে চাচ্ছিলাম যে এই কোর্সটার জন্য স্পেসিফিক কোনো কোয়ালিফিকেশনের প্রয়োজন না, যে এটা করতে গেলে তাকে এই ব্যাকগ্রাউন্ডের হতে হবে, নির্দিষ্ট কোনো ব্যাকগ্রাউন্ডের হতে হবে, ধরনের তার প্রি নলেজ থাকতে হবে এটা সম্পর্কে, এই ধরনের কোনো ইস্যুজ আছে কিনা? শোনা গেছে? এই ধরনের ইস্যু বলতে, হ্যাঁ শুনতে পেয়েছি, আমি কমপ্লিটলি শুনতে পেয়েছি ভাই, আমি উত্তরটা দিচ্ছি। হ্যাঁ ভাই শুনতে পেয়েছি আমি। আচ্ছা, সো আপনার প্রথম উত্তর কোশ্চেনের অ্যান্সারটা দিই, সেটা হলো ব্যাকগ্রাউন্ড ম্যাটার করে কিনা। না, এখানে কোনো ব্যাকগ্রাউন্ড না ভাই, আমি উত্তর দিচ্ছি, শুনতে পাচ্ছেন ভাইয়া? হ্যালো, শুনতে পাচ্ছেন আমার কথা? কি অন্যরা শুনতে পাচ্ছেন? জি ভাই, শুনতে পাচ্ছি। আচ্ছা হ্যাঁ ভাইয়া, আপনি আপনার অ্যান্সারটা দিয়ে নি, আপনার কথা আমি ক্লিয়ারলি শুনতে পেয়েছি। যদি এখন কোনো প্রবলেম হয় আপনি রেকর্ডিং ভেঙে যাচ্ছে কথা, ভেঙে মেবি নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে আমার এখানে। আমার এখানে কোনো প্রবলেম হচ্ছে না, বাট আমার এখানে খুব হাই স্পিডের ইন্টারনেট আমি ইউজ করতেছি। হ্যাঁ, যদি অন্য পার্সনটাও তো ক্লিয়ার শুনতে পাচ্ছেন, সম্ভবত প্রবলেম। হ্যাঁ, তাহলে একটু রিজয়েন করেন কাইন্ডলি। আচ্ছা, আমি উত্তরটা দিচ্ছি, আপনি রেকর্ডিংটা প্রবলেম মেবি। ওকে, সো আপনার প্রথমটা হলো কোনো ব্যাকগ্রাউন্ড ম্যাটার করে না, আপনি বিবিএ ব্যাকগ্রাউন্ড হতে পারেন, কারণ যার জলজন্ত উদাহরণ হলো আমি নিজেই, আমি সেম মডিউলে কোর্স করেছি, আমি বিবিএ স্টুডেন্ট, এবং অনেক স্টুডেন্ট আছে বিবিএ। হ্যাঁ, কেউ মার্কেটিং এর, কেউ হলো এইচআর এর, কেউ হলো আপনার অ্যাকাউন্টস এর, কেউ এইচআরএম এর, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট নিয়ে করেছে। সো ডিফারেন্ট টাইপ অফ ব্যাকগ্রাউন্ড আছে, আবার সিএসসি ব্যাকগ্রাউন্ড আছে, ট্রিপল স্টুডেন্ট আছে, তারপর ডিফারেন্ট টাইপ অফ, এবং ডিপ্লোমা করা স্টুডেন্টরাও আছে। সো
ব্যাকগ্রাউন্ড ডাজন্ট ম্যাটার, এখানে কোনো ব্যাকগ্রাউন্ড ম্যাটার করবে না। আপনি এই টুলগুলো শিখতে আপনার কোনো ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট হতে হবে না। এখন যদি বলি মিনিমাম কোনো রিকোয়ারমেন্ট জানা বা প্রি নলেজ থাকা, না, প্রি নলেজ প্রয়োজন আপনার বেসিক। আপনি যদি কম্পিউটার অপারেটিং করতে পারেন, কিন্তু এখানে একটা জিনিস আছে, যদি ডেটা অ্যানালাইসিস শিখতে চান আপনাকে অবশ্যই আগ্রহী থাকতে হবে। যদি আগ্রহী থাকেন এবং যদি আপনি বেসিক কম্পিউটারিং করতে পারেন, তাহলে আপনার জন্য এটা পারফেক্ট, ঠিক আছে, আপনি করতে পারবেন ইনশাআল্লাহ। তো প্রি কোন রিকোয়ারমেন্ট একটাই হলো আপনার ডিভাইস থাকতে হবে অবশ্যই। উইদাউট ডিভাইস আপনি কাজ করতে পারবেন না, মোবাইল দিয়ে তো আসলে এটা পসিবল না। তো আপনার একটা ডিভাইস থাকতে হবে, এই আর কি, এবং সেটা অপারেটিং করা জানতে হবে, আর কিছু না। ওকে, সরি আই জয়েন লেট। শাফিন ভাই, আপনি ছেলে মাইক অন করে বলতে পারেন, ঠিক আছে, মাইকটা অন করে আপনি বলতে পারেন। শাফিন আহমেদ খান ভাই। ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস, রিসার্চ অ্যানালাইসিস, আদার্স। হ্যাঁ, আমি তো ওই স্লাইডে এটা দেখিয়েছি, আমি স্লাইডটা শেয়ার করে দেবো। এখানে আপনি ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস করতে পারবেন, এইচআর অ্যানালাইসিস করতে পারবেন, সাপ্লাই চেইন অ্যানালাইসিস করতে পারবেন। এই যে টুলগুলো শিখে আপনি এইচআর অ্যানালাইসিস করতে পারবেন, আপনি তারপরে সেলস অ্যানালাইসিস করতে পারবেন, কাস্টমার অ্যানালাইসিস যেটাকে আমরা কোহোর্ট অ্যানালাইসিস বলি, সেটা করতে পারবেন। সো ডিফারেন্ট টাইপ অফ অ্যানালাইসিস করতে পারবেন, স্পোর্টস অ্যানালাইসিস করতে পারবেন। জাস্ট আপনার ডোমেইন নলেজটা, যখন আপনি ফাইন্যান্সিয়াল ডাটা নিয়ে কাজ করবেন তখন আপনি ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট, যখন আপনি স্পোর্টস এর ডাটা নিয়ে কাজ করবেন তখন স্পোর্টস অ্যানালিস্ট। সো এই আর কি। ডাটা সায়েন্স এবং ডাটা অ্যানালিটিক্স এর তো পার্থক্যটা কি? ডাটা সায়েন্সটা একটু আপার লেভেলের। হ্যাঁ, ডাটা সায়েন্সের যে পার্টটা সেটা হলো ডাটা অটোমেশনের কাজ থাকে, মেশিন লার্নিং, ডিপ লার্নিং, এনএলপি, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেস যেটাকে বলা হয়, এনএলপি আছে, তারপর আরো ডিফারেন্ট টাইপ অফ মানে অ্যাডভান্স কিছু জিনিস আছে। বাট ডেটা অ্যানালিস্ট হলো আসলে ডেটা অ্যানালাইসিস যেটা, সেটা হলো যদি বলি তার ছোট ভাই যদি বলতে পারেন আর কি। হ্যাঁ, বাট ডেটা অ্যানালিস্টটা অনেক ডিমান্ডেবল, কিন্তু ডাটা সায়েন্টিস্ট হলে আরো একটু আপার লেভেলের কিছু জিনিস আপনাকে জানতে হবে। রিগ্রেশন, লিনিয়ার রিগ্রেশন, লজিস্টিক রিগ্রেশন, তারপর যে এনএলপির কথা বললাম, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেস যেটাকে বলা হয়, এই জিনিসগুলো আপনাকে এক্সট্রা জানতে হবে। অ্যাডভান্স স্ট্যাটিস্টিক্স জানতে হবে অ্যাজ এ ডাটা সায়েন্টিস্ট হিসেবে কাজ করার জন্য। বাট শুরুটা ডাটা অ্যানালিসিস দিয়ে করা, যারা একদম বিগিনার তাদের জন্য শুরুটা ডাটা অ্যানালাইসিস দিয়ে করা উচিত হবে। কারণ কি, আপনি তখন ডাটার সাথে ফ্যামিলিয়ার থাকবেন, ডাটা ক্যাটাগরির সাথে, ডাটা স্ট্রাকচারের সাথে ফ্যামিলিয়ার থাকবেন, তখন গিয়ে আপনি ডাটা সায়েন্সের অ্যাডভান্স জিনিসগুলো আপনি টাচ করতে পারবেন। সো শুরুটা যদি এটা দিয়ে করেন তাহলে একটা মানে ফ্লো থাকবে, একটা মানে আপনি একদম ফ্লো ভাবে আগাচ্ছেন আর কি, এরকম হবে যে একদম শুরু থেকে জিরো থেকে মানে সরা থেকে আপনি যুক্তবর্ণ পর্যন্ত যাচ্ছেন ব্যাপারটা। এখন যদি আকার রসিকার সরা না জেনে যে যুক্তবর্ণ চলে যান, আপনি তো আসলে কিছু বুঝবেন না। সো লাইক হলো এটাই আপনার, এটা হলো আপনার সরা ক খ ইয়া, আর ডাটা সায়েন্স হলো যুক্তবর্ণ। সো ব্যাপারটা এটাই। জি সাদিক ভাই প্লিজ। জি, আসসালামু আলাইকুম ভাইয়া। আমার কোশ্চেনটা হচ্ছে, আমি যদি ইন্টারন্যাশনাল কোনো অর্গানাইজেশন কিংবা হচ্ছে মাল্টিলেটারাল অর্গানাইজেশন, ইউএন কিংবা হচ্ছে ইউনাইটেড নেশনের অথবা এই যাবতীয় যেসব অর্গানাইজেশন গুলো আছে বাংলাদেশ অপারেট করতেছে, তাদের জন্য আমি কাজ করতে চাই, তাহলে আসলে আমার কোন স্ট্র্যাটেজিটা ফলো করা উচিত? ফার্স্ট অফ অল আসলে স্ট্র্যাটেজি বলতে কি, মানে আপনি তো আপনার টার্গেটে তো জানেন যে আপনার কোন জিনিসটা, যেন আপনি বলেন আপনি এইসব কোম্পানিতে কাজ করতে চান। সব প্রথমে দেখা গেছে আপনাকে তো আসলে এই ধরনের রিসার্চের জন্য বা অ্যানালিসিসের জন্য যে জিনিসগুলো শেখা প্রয়োজন সেগুলো শিখবেন। দেন হলো আপনি শুধুমাত্র আপনার ওই ডোমেইন হ্যালো ভাইয়া, আমি আসলে শুনতে পাচ্ছি না। শোনা যাচ্ছে না? ওকে, মেবি ভাইয়ার নেট ইস্যু হয়েছে কেন। আমার কথা কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। আমি তো দেখাচ্ছে আমার নেটওয়ার্ক লস্ট এরকম কিছু দেখাচ্ছে। দাঁড়ান আমি একটু, এই যে এখন আবার জয়েন করলাম, একটু ইন্টারনেট ইস্যু হয়েছিল মেবি, ওই কেবলটা জাস্ট একটু ইয়ে হয়ে গিয়েছিল আর কি। ওকে, আচ্ছা যেটা বলতেছিলাম ভাইয়া, কি জানি বলতেছিলাম, ও আচ্ছা, আমি যেটা বলতেছিলাম তখন আপনাকে কি করতে হবে, ওই ডোমেইন নলেজটা স্ট্রং করার জন্য ওই পার্টিকুলার ডাটা সেট দিয়ে কাজ করতে হবে, এবং ওই ধরনের অর্গানাইজেশনের সাথে আপনাকে ধরেন ইন্টার্নশিপ করেন বা যে কোনো কিছু কাজ করে আপনাকে
ওইগুলোর সাথে অ্যালাইন থাকতে হবে। সো স্ট্র্যাটেজিটা এটাই হলো, আপনাকে শুরু করতে হবে লার্নিং দিয়ে, আপনার টার্গেটেড নিচটা তো আপনার জানেন, সেটার উপর আপনার এক্সপার্টাইজ হতে হবে, বাট এই টুলগুলো তো আপনাকে আলটিমেটলি শিখতেই হচ্ছে। ভাইয়া এটা একটু আমার কনফিউশন, সেটা হচ্ছে আমি যদি বলি এরা আসলে এসডিজিএস নিয়ে কাজ করতেছে, সেটা কিন্তু প্রায় বিশাল লম্বা একটা লিস্ট। তো সেই ক্ষেত্রে আসলে কোন সফটওয়্যার কিসের জন্য উপকৃত, যেমন এসপিএসএস, স্টার্টা, আর পাইথন, পাওয়ার বিআই, তো এগুলো আসলে কোনটা শেখা উচিত আমার, এটা যদি একটু বলতেন ভাইয়া। আচ্ছা, শুরুটা তো একদম ফ্যামিলিয়ার, যদি বলি এক্সেল দিয়ে শুরু করা উচিত, বাট আপনি যেটা বললেন যেই ডোমেইন বা যেই সেক্টরগুলোর কথা বললেন সেখানে ম্যাক্সিমাম ইউজ করা হয় স্ট্যাটা আর পাইথন, আপনার হলে এই জিনিসগুলো ইউজ করা হয়, এসপিএসএস এগুলো ইউজ করা হয়। কিন্তু সবকিছু শুরুটা মানে একদম মানে এমন কোনো কিছু দিয়ে করা উচিত, ধরেন আপনি যদি এখন ডিরেক্টলি এসপিএসএস দিয়ে শুরু করেন, আপনি এর আগে ডাটার কোনো কিছু বুঝেন না, কোনো কিছু জানেন না, তাহলে কিন্তু ওই জিনিসগুলো আপনার কাছে খুব কঠিন হবে। তো স্ট্রাকচার ওয়ে আমাদের মডিউলটা কিন্তু এভাবে সাজানো হয়েছে একদম, মানে আমি যদি শুরুতে পাইথন দিয়ে দিই, আপনি কিন্তু মানে প্রথম মডিউল শেষ করার আগে আপনি বলবেন ভাই আমার দেওয়া হবে না। তার মানে কি আপনাকে আগে আপনার ইন্টারেস্টটা গ্রো করতে হবে। তো ইন্টারেস্টটা গ্রো করবেন, আপনি এক্সেল দিয়ে শুরু করলেন, পাইথনে গিয়ে সরি এক্সেলের পর পাওয়ার বিআইতে গেলেন, পাওয়ার বিআইতে আপনার ডাটা বেসটা বুঝলেন স্কেল দিয়ে, দেন আপনি ডাটা ইডিএটা বুঝলেন, ডাটা যখন ভেরিয়েবলটা বুঝতে পারলেন তখন আপনি পাইথনে গেলেন, পাইথনে গিয়ে ডাটা স্ট্রাকচার আরো ডিপার ভাবে বুঝতে পারলেন। সো এই যে স্টেপ গুলা, তারপর যদি আপনি এসপিএসএস শিখেন, স্ট্যাটা শিখেন, ইয়েগুলো শিখেন, মেশিন লার্নিং শিখেন, লজিস্টিক রিগ্রেশন, লিনিয়ার রিগ্রেশন, তখন আপনার জন্য ব্যাপারটা সহজ হবে। মোট কথা আপনাকে আগে ইন্টারেস্টটা গ্রো করতে হবে, ভালো লাগাটা কাজ করাতে হবে, যেটা শুরুতে হয় না, আস্তে আস্তে করতে হয়। তো এর জন্য শুরুতে একদম খুব হার্ড টপিক না নিয়ে শুরুটা একদম খুব সহজ। আমি যে বললাম এক্সেল খুব সহজ না, এক্সেল খুব সহজ না, কিন্তু এক্সেলটার সাথে তো আমরা খুব সবাই একটা ফ্যামিলিয়ার, মানে কম বেশি সবাই এক্সেল কাজ করি। আবার এক্সেলের সাথে আপনার পাওয়ার বিআই অনেকটা কানেক্টেড। পাওয়ার বিআই যখন আপনি ডাটা বুঝবেন তখন কিন্তু এসকিউএলটা আবার ডাটাবেসের সাথে কানেক্টেড, কারণ তখন আপনি এসকিউএল এর সাথে কানেক্ট করতেছেন। যখন এসকিউএল এ আপনার ডাটাটা বুঝতে পারলেন তখন কিন্তু পাইথনে গিয়ে কিন্তু আপনি আপনার ডাটা টাইপ বুঝতে, যেমন আমি যদি বলি আপনার ইন্টিজার, তারপর হলো ফ্লোট, তারপর হলো আপনার কি স্ট্রিং, এই জিনিসগুলো বুঝতে আপনার সুবিধা হবে। এই যে স্টেপটা এইভাবে ফলো করলে আশা করি ভালো কিছু হবে আর কি। শুরুতে কোনো হার্ড টার্ন নেই, মানে একদম বিগিনার ফ্রেন্ডলি থেকে শুরু করাটাই ভালো আর কি। তো আই থিঙ্ক আপনি উত্তরটা পেয়েছেন। আচ্ছা, একটু শুধু বিআই অ্যানালিস্ট হিসেবে কাজ পাওয়া কতটা হার্ড বিডিতে? আসলে বাংলাদেশে ম্যাক্সিমাম যে মানে আসলে ডেটা অ্যানালিস্ট সবই ডেটা অ্যানালিস্ট, ডেটা অ্যানালিস্ট, বিআই অ্যানালিস্ট, ডেটা অ্যানালিস্ট, বিজনেস অ্যানালিস্ট, বিজনেস ইন্টেলিজেন্স অ্যানালিস্ট, বিআই ডেভেলপার, সবই একই। তো যারা আপনি এই কাজগুলো শিখলে, এই এক্সপার্ট বা মোটামুটি হলে আপনি ডেটা অ্যানালিস্ট হিসেবে কাজ করতে পারবেন এবং হলো বিআই অ্যানালিস্ট হিসেবে কাজ করতে পারবেন। আর বিডিটিতে এখন যদি বলি, আমি যে বললাম একটা উদাহরণ, যে লাস্ট 2 বছরে যেরকম জব পোস্ট না হতো এখন সবচেয়ে বেশি হচ্ছে, তার চেয়ে অনেক বেশি হচ্ছে, আগামী 1 বছর আরো বেশি পাবে। তো ডে বাই ডে এটা বাড়তেছে, সো অপরচুনিটি অনেক বাড়তেছে। হার্ড বলতে কি, হার্ডের কোনো কিছু নেই, আপনাকে জাস্ট ওই যে বললাম আমি আপনাকে এটার একটা অ্যান্সার খুব এইভাবে দিই। কারণ আমি কিছুদিন আগে একটা স্টুডেন্টের এই সেম জিনিসটার অ্যান্সারটা দিয়েছিলাম। জাস্ট আমি একটু কাইন্ডলি আমাকে একটু টাইম দিবেন, এই জায়গাটা দেয় সেম একটা পার্সন আমাকে এই কোশ্চেনটা করেছিল। জাস্ট 1 মিনিট। আচ্ছা, ডাটা কনভার্সেশন কমিউনিটি, এই যে দেখেন স্টুডেন্ট, আমার স্টুডেন্ট ও এই প্রজেক্টটা করছে, দেখেন থ্যাঙ্কস ফর মেন্টর শুরু ভাই, এই যে প্রজেক্টটা করছে দেখেন, পাওয়ার বিআই কিন্তু শিখতেছে, ওর পাওয়ার বিআই মডিউল শেষ হয়েছে, মাত্র এসকিউএল শুরু হয়েছে আর কি। এর আগেও একটা প্রজেক্ট করেছে ও এর আগে। আচ্ছা দেখেন, আমি আপনার যে অ্যান্সারটা দিতে চাচ্ছিলাম, এই যে দেখেন এখানে আমি একটা পোস্ট করেছিলাম, ডেটা অ্যানালিস্টে আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করবো। সো এখানে একজন ভদ্র আপু, মানে একজন সম্মানিত আপু অথবা ভাইয়া কোশ্চেন করছে, মেশিন লার্নিং উইথ পাইথন কোর্স থেকে ইন্টারেস্ট না, এটা না। জব মার্কেট সিজিপি কতটা ম্যাটার করে, না এটাও না। এই দেখেন, জব মার্কেট কি খুব বেশি স্যাচুরেটেড? জব পোস্টিং কম, অ্যাপ্লিকেন্ট অনেক বেশি। একজন নতুন অ্যানালিস্ট হিসেবে কিভাবে মার্কেটে এন্ট্রি নেওয়া সহজ হবে বাংলাদেশের প্রেক্ষাপটে? তার উত্তরটা আমি খুব সুন্দরভাবে দিয়েছি। হ্যাঁ, জব মার্কেট অনেকটাই স্যাচুরেটেড, মানে অনেকেই অ্যাপ্লাই করেছেন কিন্তু সুযোগ তুলনামূলকভাবে কম। তবে আসার কথা হলো, যারা সঠিক স্কিল নিয়ে সঠিকভাবে নিজেকে উপস্থাপন করতে জানে তারা এখনো খুব সহজেই মার্কেটে ঢুকতে পারতেছে। এখন তাহলে একজন নতুন ডেটা অ্যানালিস্ট কিভাবে মার্কেটে ঢুকতে পারে? ফোকাস করুন প্র্যাকটিক্যাল স্কিলের উপর
এক্সেল, পাওয়ার এসকিউএল, পাওয়ার বিআই, ট্যাবলু, পাইথন, পান্ডাস, ডিফারেন্ট এগুলোর উপর হ্যান্ডস অন প্রজেক্ট করুন। ক্যাগল বা গুগল ডাটাসেট থেকে 3 থেকে 4টা কিংবা তারও অধিক প্রজেক্ট করে ডেমো প্রজেক্ট যেটাকে বলতেছি গিটহাবে আপলোড করুন। পোর্টফোলিও তৈরি করুন। আপনার কাজগুলো নিয়ে এক পেজের ওয়েব পোর্টফোলিও বানান, যেমন গুগল সাইট আছে, তারপর নোশন আছে, ফ্রি অনেক সাইট আছে। পাওয়ার বিআই বা এক্সেল দিয়ে ড্যাশবোর্ড বা পাইথন দিয়ে ভিজুয়ালাইজেশন করে স্ক্রিনশট দিন। লিঙ্কডইন এর প্রপার ব্যবহার করুন। প্রতিটি প্রজেক্ট কেস স্টাডি বা বিহাইন্ড দ্য সিনস পোস্ট করুন। কমেন্টস ও মিনিংফুল কনভারসেশন করুন ডেটা রিলেটেড পোস্টে। অ্যাক্টিভ থাকুন, নিজের ভ্যালু দেখান। ফ্রিল্যান্স প্ল্যাটফর্মে চেষ্টা করুন, ফাইবার, আপওয়ার্ক। লোকাল ছোট ব্যবসা বা এনজিওদের বিনামূল্যে একটা প্রজেক্ট করে দেন, রেফারেন্স বাড়বে। দেখেন এই যে কমিউনিটি গ্রুপে গেলে আপনি বুঝতে পারবেন এখানে আমি অনেক কিছু লেখালেখি করেছি। সো মোট কথা হলো, হ্যাঁ আসলেই খুব হার্ড, আমি বলবো না খুব সহজ, কিন্তু আপনি যদি অ্যাক্টিভ থাকেন, আপনি যদি ডেডিকেটেড থাকেন, আপনি যদি এই যে প্রপার গাইডলাইনটা ফলো করেন, ইনশাল্লাহ আপনি ভালো কিছু করতে পারেন। সো আর কিছু না, এই আর কি। আমি কোর্সে দেখলাম 10টা লাইভ প্রজেক্ট থাকবে। যদি আমি আমার গিটারের পোর্টফোলিও ইমপ্রুভ করতে চাই তাহলে প্র্যাকটিস প্রজেক্ট ফাইল কোথা থেকে পেতে পারি? প্র্যাকটিস প্রজেক্ট ফাইল আমার কাছে তো হিউজ প্রজেক্ট ফাইল আছে, যদি কোর্সে ইনরোল হন আমি অবশ্যই দিব। তাছাড়া আপনি গুগল ডাটা সেট আছে, ক্যাগেল আছে, গিটহাব থেকে ডাটা সেট ডাউনলোড করতে পারেন। ইউটিউবে ইনটু এন্ড পাওয়ার বিআই প্রজেক্ট লিখে, এক্সেল প্রজেক্ট লিখে সার্চ দিলে অনেক প্রজেক্ট পাবেন, অনেক ডাটা সেট পাবেন, আমাদের কাছ থেকে পাবেন। সো মোট কথা হলো এইগুলো নিয়ে কোনো প্রবলেম নাই, জাস্ট আপনি আগে শিখেন। প্র্যাকটিসের জন্য হিউজ ডাটা সেট আছে, আমরা আপনাদেরকে দিতে পারবো, রিয়েল ফ্লেভারের ডাটা সেট দিতে পারবো, এই আর কি। তো এই আর কি, আজকে আর কোনো কোশ্চেন নিচ্ছি না। আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আমাকে পার্সোনালি নক দেন। আর কোর্সে যদি ইনরোল হতে চান অবশ্যই এখনই শুরু করে দেন, আমি অবশ্যই রিকমেন্ড করব। আর এখানে অনেক এক্সপার্ট মেন্টররা আপনি পাবেন ইনশাল্লাহ। খুবই ইন্টারেক্টিভ সেশন হবে, আশা করি আপনারা হতাশ হবেন। এখানে একজনকে যদি আমি বলি, গোলাম রব্বানী ভাইয়া, উনি আমাদের স্টুডেন্ট। ভাইয়া আপনি কি আছেন? গোলাম রব্বানী ভাই কি আছেন? হ্যালো, গোলাম রব্বানী ভাই আছে হয়তো, বাট মাইকে হয়তো কোনো প্রবলেম। এখানে আরো অনেক স্টুডেন্ট ছিল, চলে গিয়েছে। তারা জয়েন করেছে, আসলে আমার ক্লাস তারা খুব পছন্দ করে, দ্যাটস ওয়াই জয়েন করেছিল। নট অনলি আমার ক্লাস, প্রত্যেকটা মেন্টরের ক্লাসই তারা পছন্দ করে। সো তারা খুবই আগ্রহী, যার কারণে কোনো সেশন তারা মিস করে না। সো আচ্ছা ঠিক আছে, আজকে এই পর্যন্ত লিভ নিচ্ছি। কারো কোনো কোশ্চেন থাকলে অবশ্যই করবেন। আর রেকর্ডটা তো পেয়ে যাবেন, স্লাইডটাও আমি শেয়ার করে দিব ইনশাল্লাহ। এই আর কি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।